স্ক্রিন ঠিক আছে না? দেখা যাচ্ছে? জি। আজকে আমাদের মেজর ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু আজকের পার্টটা কি টেকনিক্যাল এসইও। এসইওর এটা তৃতীয় পর্ব, চতুর্থ পার্ট এটা। টেকনিক্যাল এসইওর মধ্যে আবার দুইটা পার্ট, পার্ট ওয়ান পার্ট টু। অনেক বড় বড় এগুলো ইস্যু তো, কারণ টেকনিক্যাল পার্ট নিয়েই কয়েকটা ক্লাস করানো যায়। পুরা ইন্ডাস্ট্রি, এসি ইন্ডাস্ট্রির মধ্যে তিনটা জিনিসকে আমাদের স্মরণ রাখার কথা মনে আছে কিনা আমি একটু স্মরণ করে দিচ্ছি। প্রথম হলো যে আমাদের অ্যাট ফার্স্ট যেটা রাখতে হবে যে বেসিক এসইও যেটা জানা দরকার, এগুলো তো সবাই জানে কম বেশি, কিন্তু তিনটা জিনিস জানতেই হবে, পুরোপুরি জানার চেষ্টা করতে হবে। বিশেষ করে 2021 সালে এসে এই টেকনিক্যাল এসইও তো জানতেই হবে। নাম্বার হলো তিনটার মধ্যে কি টেকনিক্যাল এসইও অন পেজ যেটা আছে, এটা দুইটা। টেকনিক্যাল এসইও একটা খুবই গুরুত্বপূর্ণ, অন পেজ এসইওটা সেম গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের টেকনিক্যাল, অন পেজ এবং অফ পেজ, এই তিনটা আমাদের তিনটা পৃথক পৃথক ভাবে জানা দরকার, কারণ তিনটা মিলেই বেসিক কাজগুলো বলা যাবে 70 থেকে 80% কাজ এই তিনটা থেকেই হয়। এসইওর আরো অনেক কাজ আছে, কিন্তু টেকনিক্যাল, অন পেজ এবং কি অফ পেজ, এই তিনটা আমরা যদি ঠিক মতো বুঝতে পারি আর আমাদের সাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এখানেই মূল সাকসেসটা আছে। টেকনিক্যাল পার্টের এসইওর মধ্যে যেহেতু বড় দেখে আমি একসাথে এক পার্ট একসঙ্গে নিয়ে আসিনি, টোটাল আইটেম ছিল এখানে মোট 11টা। এই 11টার মধ্যে প্রথম পার্টের আজকে দেখি 6টা কতটুকু কভার করি, 6টা ডিটেলস জানার চেষ্টা করবো। আগামীকালকে বা পরের ক্লাসে আমরা পরের পার্টে দেখবো। মানে এটাই যেহেতু তিনটা অন্তত, টেকনিক্যাল এসইও আর অন পেজ এসইও এবং অফ পেজ, এই তিনটার পার্ট দুইটা করে হলেও এই যেহেতু গুরুত্বপূর্ণ এই তিনটাকে মানে টোটালি ডিটেলস জানার চেষ্টা করা চাই সবার জন্য। এটা প্রথম পার্টে কি কি আছে আজকে আমি যদি হেডিং গুলো একটু দেখি, সেটা হলো প্রথমে নাম্বার ওয়ান আছে আইডেন্টিফাই ক্রল এররস অ্যান্ড সলভ। যে আমাদের যে ক্রল যদি এরর গুলো হয়, ম্যাক্সিমাম যারা সাইট রেডি করার পরে যখন কোনো কিছু পোস্ট দেওয়ার পরে ইন্ডেক্সিং যখন শুরু হয়ে যায়, গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট করার পরে অনেকগুলো এরর আসে, বিভিন্ন টাইপের এরর আসে। তো আমাদের যদি এরর এরকম থাকে, সেটা কিভাবে কোথা থেকে দেখা যায়, সেটা সলভ কিভাবে করা যায়, এক এক এররে এক এক সলভ। আমরা জাস্ট জানবো যে কি এরর গুলো কোথায় আসে, কোথায় শো করে, কি কি থাকতে পারে, আমরা সেই এরর গুলো জানবো। নাম্বার টুতে আছে ফাইন্ড আউট হাউ গুগল ভিউজ অন ইউর পেজ। গুগলের কাছে আমাদের কয়টা পেজ আছে, কি অবস্থায় আছে, কোন পেজে কি ধরনের ভিজিটর আসে, কোন পেজে মানুষ কত সময় থাকে, এই জিনিসগুলো কোথায় থেকে দেখা যায়। কারণ আমি আমার সাইট করতেছি, কষ্ট করে পোস্টও দিচ্ছি রেগুলার বেসিসে, কিন্তু আমি যদি না দেখতে পারি আমার প্রত্যেকটা পেজের কোন কোন পেজ গুগলের কাছে আছে এবং কি অবস্থায় আছে, এই জিনিসগুলো আমাদের বোঝা জরুরি। সেই জিনিসটা আমরা দেখবো। নাম্বার তিন হলো যে মেক শিওর ইউর সাইট ইজ মোবাইল ফ্রেন্ডলি। 3 নম্বর পার্টটা কতটা ইম্পর্টেন্ট 2021 আপডেটের পরে, যে যেহেতু মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং এর একটা আমরা ক্লাস করেছি কয়েক 3-4টা ক্লাস আগে, যেটার নাম ছিল এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর 2021। যে আমাদের 8টা কমন ফ্যাক্টর আছে এসইও র্যাঙ্কিং এর, তার মধ্যে প্রথমটাই হলো মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং। এখন মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং যদি প্রথম ইস্যু হয়, তাহলে আমাদের এটা একটা টেকনিক্যাল পার্টের অংশ, তাহলে আমাকে অবশ্যই আমার সাইটটা কতটুকু মোবাইল ফ্রেন্ডলি হওয়ার জন্য কি কি করণীয়, কোন কোন দিকে নজর দিতে হবে, এই জিনিসগুলো আমরা এটা আজকে জানার চেষ্টা করব। নাম্বার ফোর, ব্রোকেন উইংসটা কি এবং কিভাবে মানে এটা ফিক্স করতে হয়। দেখা গেল সাইট করলাম, সাইটের কোনো কোনো ইউআরএল হয়তো পোস্টের অথবা কোনো পেজের অথবা কোনো আপনার সাব ক্যাটাগরির, বিভিন্ন ক্ষেত্রে আমাদের অত মেনুর মধ্যে ব্রোকেন হয়ে গিয়েছে, আমরা এটা বোঝা যায় না এমনি। মানে অনেক যখন সাইটটা বড় হয়ে যায় আস্তে আস্তে কন্টিনিউয়াস কাজ করতে 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 6 মাস বছর পর অনেক ব্রোকেন উইক হয়ে যায়, যেটা আমাদের যদি চেক না করি, মাঝে মধ্যে যদি ফলো আপে না রাখি, তাহলে কি হবে, আমাদের ব্যাড ইমপ্রেশন পড়বে। অনেক ব্রোকেন হওয়ার কারণে আমাদের সাইটে ইউজার এসে পাবে না, তখন সে রিডাইরেক্ট অন্য জায়গায় চলে যাবে। এইগুলো আমাদের খুঁজে বের করা, কোথায় কিভাবে খুঁজে বের করা, কিভাবে দেখবো, সেটা কিভাবে ফিক্স করা যায়, এটা হলো এটার মধ্যে আছে। তারপরে হলো সিকিউর ইউর সাইটস উইথ এইচটিটিপিএস। আগে এটা ম্যান্ডেটরি ছিল না, এখন এটা ম্যান্ডেটরি 2021 সালের মধ্যে এটা একাংশ। এবং টেকনিক্যাল পার্ট, প্রত্যেকটা সাইটের মধ্যে যে যেখান থেকে ডোমেন এবং হোস্টিং কিনবেন না কেন, অবশ্যই যতদিন পর্যন্ত সাইট কন্টিনিউ করবেন, এটাকে এসএসএল বলা হয় সংক্ষিপ্তভাবে। এই এইচটিটিপিএস কে এনশিওর করতে হবে যে আমার সাইটের মধ্যে অ্যামাজন অথবা গুগল অ্যাডসেন্স যে সাইটে হোক না কেন, আমাদের প্রত্যেকটা সাইটে অবশ্যই এসএসএল থাকতে হবে। এটা ম্যান্ডেটরি না, কিন্তু এটা থাকতেই হবে। আপনি ফ্রি ইউজ করেন আর প্রিমিয়াম ইউজ করেন, যেটাই করেন, থাকা জরুরি। নাম্বার 6 আছে চেক ইউর সাইটস লোডিং স্পিড অ্যান্ড ফিক্স। এখন আমাদের পুরো সাইটটা কন্টেন্ট দিতে দিতে একটা সময় ভারী হয়ে যায়, ইমেজ অনেক ইউজ করতে হয়, অনেক কিছু আমরা ডিজাইন করতে গিয়ে অনেক কিছু এলিমেন্ট ইউজ করি সাইটের মধ্যে।
প্রিমিয়াম থিম ইউজ করলে কোনটা বেটার হয়, পেইড থিম ইউজ করলে কি কি সুবিধা অসুবিধা, প্রিমিয়াম থিমে কি সুবিধা অসুবিধা, কি কি কারণে এই লোডিং স্পিডগুলো স্লো হয়ে যায়, আর স্লো হয়ে পরে আমাদের কি কি জিনিস খারাপ হয়, সবগুলো এটার মধ্যে আজকে দেখে যায় কতটুকু কভার করা যায়। তো আমরা এই 6টা আজকে বিস্তারিত দেখে আস্তে আস্তে পর্যায়ক্রমে দেখবো। তো যদি আমি প্রথম ইতে যাই যে আইডেন্টিফাই প্রব এরর। এখন এই কাজগুলো যত টেকনিক্যাল নামি কারিগরি বাংলায় যদি করা যায়, একটু প্র্যাকটিক্যালি দেখবো যে টেকনিক্যাল এররগুলো কি টাইপের হয় এবং কোথা থেকে দেখা যায়। যেহেতু এটা স্ক্রিনশট, আমি একটু এখন সাইটে চলে যাই। আমাকে যেতে হবে গুগল সার্চ কনসোল এটা দেখার জন্য। যাদের আছে তা তো আছে, আর যারা এখনো নাই তারা তো নাই। এটা ওপেন থাক, আমি এখন শীটের মধ্যে যাই। প্রথমে কিছু জিনিস জানার চেষ্টা করি, তারপর প্র্যাকটিক্যালিতে যাব। নাম্বার 1 আছে হচ্ছে যে গুগল মেইনলি দুইটা ভাবে ক্রল এররকে ভাগ করছে, তারা দুইটা গ্রুপে আর কি। একটা এরর হচ্ছে সাইট এররস, আর একটা হলো ইউআরএল এরর। তার মানে এরর আবার দুই টাইপের হয়, যেহেতু ক্রল এরর মানে ক্রল বলতে কি বোঝায় আমি সেটাও একটু দেখে আসি। আমি গুগলে যখন যাচ্ছি, আমি সার্চ ইঞ্জিনে লিখতেছি আসলে এটা, ধরেন এখানে বেস কাউন্টার টপ আইস মেকার 2020, এটাই আমি সার্চ দিচ্ছি একজন। যখন এটা সার্চ দিচ্ছি তখন মিনিট সেকেন্ডের মধ্যে যে গুগলের স্পাইডার, যেটা মানে বট, যেটাকে গুগল বট বলা হয়, এটা কি করছে সমস্ত তাদের যতগুলো ডাটাবেজ আছে প্রত্যেকটা ডাটাবেজে মুহূর্তের মধ্যে হিট করে বেস কাউন্টার টপ আইস মেকার এই শব্দটার সাথে যতগুলো রিলেভেন্ট আছে সাইট, প্রথম যেগুলো প্রথম পর্যায়ক্রমে যখন প্রথম ইন্ডেক্সিং যে পিএ ডিএ, যে কারণে বলি আমরা যে আলোচনাকে ডোমেন অথরিটি, পেজ অথরিটি, যাদের পর্যায়ক্রমে এই রিলেভেন্ট কন্টেন্ট বা কিওয়ার্ডের সাথে সিমিলার যারা আছে এবং যাদের ডিএপি আস্তে আস্তে গ্রো হইতে হইতে একটা পর্যায় পর্যন্ত আছে, তাদের থেকে প্রথম শুরু হয় ইন্ডেক্সিংটা শুরু করা, তাদের খোঁজ করা প্রথমে। এরকম পর্যায়ক্রমে তারা একটা যতগুলো ক্রলিং করা আছে সবগুলো সে নিয়ে আসছে এবং মুহূর্তের মধ্যে সেই কাজটা করে। দেখেন এই শব্দটা শুধু প্রথম 10 অপশন না, এটার মধ্যে দেখেন এরকম 10 পেজের মধ্যে এক একটা যদি 10টা করে হয় তাহলে 100টা আছে, 10টার পরেও নেক্সট আছে। তাহলে দেখা গেল এরকম কন্টিনিউয়াস কয়েক হাজার, কত হাজার আছে যদি আপনি দেখতে চান তাহলে এক বাক্যে এখানে দেখতে পারেন যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 5,60,65,লক্ষ রেজাল্ট এই গুগলের কাছে আছে টিম নাও পর্যন্ত। এই যে মুহূর্তের মধ্যে এই কাজটা করে এটাকে এই ক্রলিংটা বলা হয়, যে এটা যেই টোটাল সেকেন্ডের মধ্যে যে কাজটা করে এটাকে ক্রল। গুগল মুহূর্তের মধ্যে তার মাকড়সার মতো যে ডালপালা ছড়ায় দিচ্ছে, এটা রোবোটিক্যালি সেটা মুহূর্তের মধ্যে খুঁজে বের করে আমার সামনে রিপ্রেজেন্ট করে। এই ক্রলিং করতে যে এররটা ফেস করে, প্রবলেম ফেস করে, এটা দুইটা ভাগে গুগল ভাগ করে। একটা নাম হলো বলা হচ্ছে যেটাকে বলা হয় সাইটের এরর, টোটাল সাইটের প্রবলেম। কি কি প্রবলেম আমি এর পরে ডেফিনিশন পরেরটা আসতেছি। এবং আরেকটা মেজর পরে ইউআরএল। ইউআরএল একটা হলো সাইটে, আমি এখন একটা সাইটে চলে যাই, এই সাইটটা আমার কাছে শো করছে, দেখাচ্ছে এখানে রেজাল্টে আছে করতে গিয়ে, কিন্তু যখন আমি ভিজিটে যাচ্ছি তখন এই সাইটটাই আসতেছে না, 404 বা কোনো একটা এরর দেখাচ্ছে আমাকে। আর একটা হলো সাইটে আমি চলে আসছি, এটা কোনো প্রবলেম ফেস করিনি, কিন্তু যখন আমি একটা মেনুতে যাই, মেনুতে যাওয়ার পরে তখন এগুলো প্রত্যেকটা সাব ক্যাটাগরি বা মেনু সাব ক্যাটাগরির সাথে আমি এই ল্যাটিন আমেরিকাতে যাচ্ছি। ল্যাটিন আমেরিকা যখন এটাতে যাচ্ছি, এইটার মধ্যে যখন আমি ক্লিক করার পর যদি এই পেজটা না আসতো বা কোনো কারণে এটাতে ব্রোকেন বা 404 দেখাইতো, তাহলে এটাকে ইউআরএল মানে এই ইউআরএলটার সাথে সে ডিসকানেক্ট হয়ে গেছে। একটা সাইটে আসতে প্রবলেম হচ্ছে, আবার সাইটে ঢোকার পরে কোনো ইউআরএল ধরে অন্য কোনো পোস্ট ভিউ করতে সমস্যা হচ্ছে। এই দুইটা হলো মেজর ভাগে ভাগ করা। সাইটের এরর গুলা কিভাবে, আবার সাইটের এরর মধ্যে কয়টা ভাগে ভাগ আছে আমরা যদি সাইটের এরর মধ্যে একটু দেখি পরের স্লাইডে দেখতে পারবো। সাইট এরর মধ্যে মেইনলি 3টা এরর হয়। একটা কি কি মেইনলি 3টা এরর মধ্যে একটা হলো ডিএনএস এরর, একটা হলো সার্ভার এরর, আর একটা হলো রোবটস ফেইলর। প্রত্যেকটা সাইট কোনো কারণে যদি কোনো সাইট মিসিং হয়ে যায়, সাইট একসময় ইন্ডেক্সিং এ ছিল, কোনো কারণে সামহাউ এটা ব্রোকেন বা কোনো কারণে তার এক্সপায়ার্ড হয়ে গিয়েছে, ডোমেন খুঁজেই পাওয়া যাচ্ছে না, এমন হচ্ছে সে রিনিউ করে নাই, নানান কারণ হতে পারে। তো সাইট এররের মধ্যে 3টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ডিএনএস এরর, সার্ভার এরর, রোবটস ফেইলর। ডিএনএস এরর মেন কি জিনিস, the search engine is not able to communicate your server, যে সার্ভারের মধ্যে বা যে হোস্টিং এর মধ্যে আপনার সাইটটা ছিল সেইটার সাথে গুগল কমিউনিকেট করতে পারে না, খুঁজে পাচ্ছে না, এটা একটা। আরেকটা হলো দিস ইজ ইউজুয়ালি টেম্পোরারি ইস্যু, এটা সামান্য টেম্পোরারি ইস্যু হতে পারে, মাঝে মধ্যে গুগলেরও কিছু টেকনিক্যাল ব্যাপার থাকতে পারে, সে ক্রলিং এ প্রবলেম ফেস করতে পারে, এটা তার ব্যাপার। তাহলে দায়ী যে সাময়িক থাকে, গুগলেরটা হচ্ছে সাময়িক। আর প্রথমটা বলা হয়েছে এটা গুগল আমাদের সার্ভারকে কমিউনিকেট করতে ব্যর্থ হয়ে তখন এই যে এররটা ফেস করে এটাকে বলা হয় ডিএনএস এরর তাদের ভাষায়।
এই ডিএনএস এর কত দেখেন, আমরা যদি এইটার মধ্যে যাই, এই যে এখানে এই এরর গুলো মানে আপনাদের দেখেন একটু বড় করি, বড় করে বোঝা যাবে। এখানে যদি দেখা যাইতেছে এই এররের মধ্যে রিডাইরেক্ট এরর, সাবমিটেড ইউআরএল নট ফাউন্ড, সাবমিটেড ইউআরএল হ্যাজ ক্রল ইস্যু, সার্ভার এরর 500 বা 501 এর ইত্যাদি থাকতে পারে। তাই দেখা গেল এখানে কয়েকটা জিনিস, রিডাইরেক্ট এরর একটা পার্ট, সাবমিটেড ইউআরএল একটা পার্ট, সাবমিটেড ইউআরএল ক্রল ইস্যু একটা পার্ট, সার্ভার এরর, এরকম আরো এরকম অনেক অসংখ্য এরর আছে। এখন আমরা এই চারটা একটা স্ক্রিনশটে দেখাচ্ছি, আমাদের সাইটে এরকম বিভিন্ন টাইপের এরর থাকতে পারে, যত টাইপের এরর হোক না কেন এই তিনটার বাইরে থাকবে না। একটা হলো ডিএনএস এর, ডিএনএস এর তো জানবো আমি কি কি থাকে, আর একটা সার্ভার এরর। সার্ভার এরর দেখেন এই জিনিসটা আমরা অলরেডি স্ক্রিনশটের মধ্যে আছে, একটা আছে সার্ভারের কথা বলা আছে যে সার্ভার এরর। তো সার্ভার এরর জিনিসটা কি, সার্ভার এরর বলতেছে দি বট ওয়াজ নট এবল টু অ্যাক্সেস ইওর ওয়েবসাইট। সোজা কথা, আমরা যে এই যে সার্চ এটা দিলাম, এটা সার্চ দেওয়ার পরে মানে কোনো কারণে আমাদের এটা খুঁজে পায় না, আমাদের সাইটটা হয়তো টপ 1 বা টপ 10 এর মধ্যে ছিল, কিন্তু কোনো কারণে এখানে আর খুঁজেই পাইবো না, র্যাঙ্কটা হারাই ফেলবো, র্যাঙ্কটা পেবো না, খুঁজে পাইনি আমার সাইটটা। তখন কি হলো, ওই কারণে যে প্রবলেম যে সার্ভারে সে পাচ্ছে না, বট খুঁজে পাওয়া না কারণে এই সার্ভার এররটা মিস করে। তাই স্ক্রিনশট থেকে বোঝা যায় কোনো একটা জিনিস এখানে সার্ভার এরর দেখাচ্ছে, যার কাছে নেওয়া হয়েছে একটা স্ক্রিনশট, লাইভ একটা সাইট থেকে নেওয়া। এরকম সার্ভার এরর ইস্যু আছে 3টা। সার্ভারের মধ্যে কি কি কারণ হইতে পারে, বট যখন আপনার সাইটকে ক্রল করতে না পারে, অ্যাক্সেস দিতে না পারে, তারপর হচ্ছে টুক সো লং টু লোড দি শোন ইন এরর মেসেজ। একটা সাইটে যখন যাচ্ছে, যাওয়ার পরে ওটাকে মানে যেটা লোড স্পিড খুবই এত স্লো পর্যায়ে বা সার্ভার থেকে এত রেসপন্স কম আসতেছে যে ওটা লোডিং এর যে টাইমটা, ওর একটা লিমিট টাইম আছে যে উইদিন 2 বা 3 সেকেন্ডের মধ্যে যদি লোড না করতে পারে, সে তারপর সেকেন্ড স্টেপে যখন ট্রাই করার পর ফেল হয়ে যায়, তখন সে একটা এরর মেসেজ দেখাচ্ছে, সেটা এররটা সার্ভার এরর, সংক্ষিপ্তভাবে সার্ভার এরর। নাম্বার 3, যে দিস এররস আর রিটার্ন এন্ড 5xx স্ট্যাটাস কোড, সে 500 এরর কোড 500 503 এরকম বিভিন্ন কোড দেখাইতে পারে, যেটা সংক্ষিপ্ত ওরা দেখাইছে এররের যে 5xx, যেটাই হোক 500 হতে পারে, 51 হতে পারে, 501 হতে পারে, 503 হতে পারে, যেটাই হোক না কেন। তো সার্ভার এরর মধ্যে 3টা ভাগ থাকবে। যখন কারো সার্ভার এরর মেসেজটা শো করবে তার এটার মধ্যে, দ্যাটস মিন কোথায় আমরা প্র্যাকটিক্যাল যে জিনিসটা দেখি, এই জিনিসগুলো শো করবে আমাদের। আমরা একটা সাইট একটা কভারেজে যাই, কভারেজে দেখেন এই যে এখানে এরর যেহেতু নাই, একটা এরর ওয়ালা দেখি, আমি একটা প্রপার্টি নিয়ে আসি, এরর আছে কিনা এরকম একটা জিনিস দেখি। এটার মধ্যে এরর নাই, এটার মধ্যে এরর, এটার মধ্যে কোনো এরর নাই। আর এরর যদি থাকতো তাহলে একটা কাজ হতো আমার, দেখি এরর ওয়ালা সাইটে এখন ভেভিট ধরেন, আমি এই যে উইং ধরেন, এই যে প্রত্যেকটা এখানে এরর থাকলেও সেম এরকম লিঙ্ক আপ হইতো, এরকম লিঙ্ক যদি এখানে এরর দেখাইতো, এরর দেখে এখানে বিভিন্ন কারণ দেখাইতো। এখানে যাচ্ছে সাবমিটেড এন্ড ইন্ডেক্সড, মানে অলরেডি ইন্ডেক্সড আছে। এবার এখানে বলতেছে ইন্ডেক্স নট সাবমিটেড ইন সাইবার, ইন্ডেক্স হইছে কিন্তু সাবমিটেড হয় নাই, এইরকম কিছু সাইট ম্যাপসে 3টা। এটার মধ্যে দেখেন আমরা ডিটেইলস আমরা যদি ক্লিক করি, তখন এই তিনটার আবার 3টা আলাদা আলাদা ইউআরএল আমাকে শো করাইতেছে, এবং প্রত্যেকটা আমি চাইলে ভিন্ন ভিন্ন ভাবে দেখতে পারবো কোনটা কোনটা আমার সাইট ম্যাপে এখনো ইন্ডেক্স হয় নাই, এখনো নেয় নাই। তো এখন এররের মধ্যে সেম এই জিনিসটাই পাইতাম যদি এরর এরকম থাকতো, এখানে এরর 201 একটা এরর, 5টা এরর, 10টা এরর, তখন এররগুলো এখানে এরকম টাইপ, এই যেটা স্ক্রিনশটে দেখাইলাম এরকম বিভিন্ন টাইপ থাকতো। এক একটাকে এখানে দেখেন 3টা আছে দেখা যায় ইমেজের মধ্যে, এখানে ক্লিক করে 3টাকে স্পেসিফিক দেখা যায়। তো ক্রল আছে 16টা, কোন ইউআরএলটা ক্রল করতে পারতেছে না, কেন করতে পারতেছে না, ওই ক্রল ধরে ধরে আমরা এটা সমাধান করতাম। এটা এইভাবে আসবে। তাই আমরা এরর সব কিছু আমরা দেখতে পারবো গুগল সার্চ কনসোলের ভিতরে। দেন আমরা যাতে কাভারেজের একটা অপশন দেই, কাভারেজের মধ্যে 3টা মেইন পার্ট, এরর কতগুলো আছে, ভ্যালিড উইথ ওয়ার্নিং, জিনিসটা ভ্যালিড কিন্তু ইস্যু আছে 2টা 3টা 4টা এরকম থাকবে। এটার মধ্যে থাকবে ভ্যালিড, একবার রিয়েল, এখানে কোনো সমস্যা নেই, ক্রলিং এর সমস্যা নেই, ইন্ডেক্সিং এর সমস্যা নেই, ওভারঅল এক্সাক্ট ঠিক আছে। এক্সক্লুড এরকম দেখেন, এটার মধ্যে 40 আছে। এক্সক্লুড যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, যে এক্সক্লুডের মধ্যে যদি যাই, 40টা ইউআরএল এখনো এক্সক্লুড করে নাই, মানে মানে সে বাইরে রাখছে। ইন্ডেক্স ঠিক আছে, ইন্ডেক্স নিয়ে কোনো প্রবলেম না, কিন্তু সে বাইরে রাখছে, এখনো সে র্যাঙ্কিং আনতেছে না। নাম্বার কি কি হতে পারে, ক্রাউড বলছে কারেন্টলি, ক্রাউড করছে কারেন্টলি, রিসেন্টলি করছে, এখন কি কি করছে, এরকম 22টা পেজ আছে যে ক্রাউড করছে বাট এখনো ইন্ডেক্সটা আনে নাই। সে পড়তে পারছে, আমি যে পোস্টটা করছি পড়ে ফেলছে, বাট সে এখন ইন্ডেক্স করে নাই। কেন করে নাই, এখন এটা ভ্যালিড রিজন, এটাতে কোনো আমাদের প্রবলেম নাই, সময় নেবে, এটা হয়তো 1 সপ্তাহ নিতে পারে। আমি যদি আবার আজকে 22 দেখতেছি, আবার হয়তো 1 সপ্তাহ পরে এটা 15তে চলে আসবে, পর্যায়ক্রমে এটা একসময় থাকবেই না। সেকেন্ডলি এক্সিকিউটেড বাই নো ইন্ডেক্সিং ট্যাগ, এরকম 14টা জিনিস পাইছে।
যেটাতে নো ইন্ডেক্সিং আমাদের কি করা আছে অলরেডি আমরাই ঠিক করে দিয়েছি যে এই পেজটা তুমি নো ইন্ডেক্স, তুমি এটা করবা না, গুগলকে আমি দেখাইতে চাচ্ছি না। এরকম পেজ আছে 14টা, কোন 14টা এখানে ডিটেলস যদি ক্লিক করি তাহলে 14টা রাউন্ড আমরা দেখতে পারবো। এরকম প্রত্যেকটা জিনিসে দেখা যাচ্ছে এখানে কি কি আছে না আছে। তাহলে আমরা আবার যদি একটু পারফরমেন্সে যাই, আমরা কাভারেজে যাই, আমরা প্রত্যেকটা সফট 04 আছে 10 নরমাল, এগুলো সব ভ্যারিয়েট রিজন, এবং কোনটা ভ্যারিয়েট কোনটা কি এটা আমরা যখন ডিটেলস এ করব নিয়ে যেতে এরকম প্র্যাকটিক্যালি হয় বা আপনি যখন প্রবলেম ফেস করবেন। এখন এটাতে যদি সফট 404, এখন সফট 040 কি নরমাল 0, এখন 404 রিডাইরেক্ট হচ্ছে, কোনো কিছু পাইতেছে না। আমি একটা ইউআরএল কোনো কারণে ব্রোকেন হয়ে গিয়েছিল, আমি এটাকে আর চাইতেছি না যে ওইটার আমরা রিডাইরেক্ট করে আরেকটাতে দিয়ে ফেলছি, কারণ এখন রিডাইরেক্ট দেওয়া হয় নাই কিন্তু সে পাচ্ছে না। দেখেন আমি যদি এটাকে ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমি একটু ইন্সপেক্ট করি, এটাকে একটু ট্রাই করি যে জিনিসটা কি, সমস্যাটা কি, তখন আমাকে একটা সে রেজাল্ট শো করবে। সে খুঁজে পাচ্ছে না এটা, এই যে ফাইনাল যেটা আন্ডে মাঝে যেটা ইউআরএল ইজ নট গুগল, এই ইউআরএলটা সে পাচ্ছে না, না পাইলে পরেই যেটাকে এক কথা ব্রোকেন বলা হয়, যেটা না পাবে সেটা এখানে সফট 404 দেখাবে। এখন আমাদের সমাধান আছে, আমরা তখন ইউআরএলটাকে খুঁজে বের করে আমরা এই সাইটটা ওইটার আন্ডারে হয় আর একটা নতুন ইউআরএল সাবমিট করব। সেটা কিভাবে 301 রিডাইরেক্ট একটা অপশন আছে, সেইটা প্লাগইনের মাধ্যমে করা যায়, ম্যানুয়ালি করা যায়, সেটা ইউজ করার মাধ্যমে ওইটাকে সেম এটাতে যদি কেউ আসে আমাকে ওই নতুন একটা ইউআরএল বা নতুন একটা পোস্টে অথবা নতুন একটা মেনুর মধ্যে আমাকে নিয়ে যাবে। তো এইটা হলো আমরা সমাধানে যখন আমরা এরকম প্রবলেম ফেস করবো। এই সাইটের মধ্যে এখন পর্যন্ত কোনো প্রবলেম নাই, আমি যেটা নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে ভ্যালিড এক্সএমএল, প্রত্যেকটা ভ্যালিড। এগুলো আমি নো ইন্ডেক্সে হয় নাই, করেছে ক্রল কিন্তু এখন ইন্ডেক্সে আসে নাই, এটা এক্সক্লুডিং আমি মানে এগুলো বাদ দিয়ে রাখা আছে, এগুলো যাতে সে না চায়। শর্ট 40 মাত্র একটা আছে যেটা খুঁজে পাচ্ছে না, ঠিক করে ফেলতে হবে, ওটাতে আরেকটা করতে হবে। ব্লক বাই রোবট টিএক্সটি, যে রোবট ডট টিএক্সটি যে ফাইলটা সে ব্লক দেখাচ্ছে, তো ব্লক করে রাখা আছে বিধায় এখানে দেখাচ্ছে ব্লক ডক্স, এটা কি কোনটা কি ব্লক আছে সেটাও সে দেখাবে, সে অ্যাড্রেসও সহ দিয়েছে। আমি যদি এখানে যাই ওইখানে সে নিয়ে যাবে যে কোন জিনিসটা আমি ডিসঅ্যালাউ, যে অ্যালাউ ডিসঅ্যালাউ যে অপশনগুলো আছে রোবট ডট টিএক্সটি, সেটাতে এই ইউআরএলটাকে সে বলতেছে না এটা তুমি করো না, এটা তুমি আমি চাইতেছি না তুমি এখানে নিয়ে আসো, সাইটটাকে আসো। কোনটা করা আছে দেখেন ইউআরএল দেখাচ্ছে যে ডাব্লিউপি অ্যাডমিন, এই জিনিসটা আমাদের দেখানো দরকার নাই, এটা আমি তো অবশ্যই রাখবো। আমি কখনো চাইতেছি না ডাব্লিউপি অ্যাডমিন মানুষ আমাকে দেখুক, রোবট আমাকে ক্রল করুক, এই জিনিসটা আমি কাউকে দেখাইতে চাচ্ছি না। এই যে ডাব্লিউপি অ্যাডমিন অপশনটা, এটা যদি কেউ আসে, কেউ যদি ট্রাই করে, এটা 404 দেখাবে। আমি অন্যের জন্য এটা ওপেন রাখি নাই, এটা ক্রলও করতে চাচ্ছি না। এরকম ভ্যালিড যেগুলো আছে এটাকে রোবট ব্লক করে রাখা আছে, রোবটকে আমি পড়তে দিচ্ছি না। এরকম ব্লক রোবট দেখতেছে একটা, আপনি যদি মনে করেন এটা তো না, এটা তো আমি ইচ্ছা করেই করেছি, আর যদি দেখেন যে না এইরকম এটা তো আমার একটা ইম্পর্টেন্ট আর্টিকেলের পোস্ট, এটা আবার ব্লক হলো কিভাবে, তখন সেটা সমাধান করতে হবে। ব্লক হয়ে পরে তখন সে কোথায় নিয়ে যাবে না যাবে। এখন দুঃখের বিষয় এখানে কোনো নাই, ইউআরএল নাই, মানে এরকম কোনো সাইড ইস্যু নাই। আমরা কাজ করতে থাকবো, এরপরে আমরা হয়তো সাইট অডিট নিয়ে যখন শেষের দিকে আছে, সাইট অডিট নিয়ে আমাদের ক্লাসের মধ্যে যদি কারো ইউআরএল এরকম এরর যুক্ত কোনো কিছু পাওয়া যায়, যে কারো সাইটের মধ্যে এরকম এরর দেখাচ্ছে, শো করতেছে, বা আপনারা যদি কেউ বলেন যে আমার এই সাইটের মধ্যে কাভারেজে এসে যদি দেখতে পান এরর 2টা 3টা, ভ্যালিড মাত্র একটাও নাই, 0, ভ্যালিড এখানে 3টা, এক্সক্লুড আছে 4টা, এরকম অপশনগুলো আছে, এবং এররগুলো কিভাবে ফিক্স করবো তাদের ওই সাইটগুলো এখানে ফিক্স করার মতো কোশ্চেন। ভ্যালিড আছে 4টা, আর এক্সক্লুড যেটা প্রত্যেকটা এক্সক্লুডে ভ্যালিড, কারণ এখানে দেখেন এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড, আর এটা আমি এটা করা হয়েছে, এটা ইচ্ছা করে রাখা আছে। এইটা পেজ উইথ রিডাইরেক্ট, এটা রিডাইরেক্ট করেই রাখা আছে যে এই পেজটা যাতে আসবে আরেকটাতে চলে যায়, এটা রিডাইরেক্ট করার আছে ইচ্ছা মতো। অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল, যে আমার এই জিনিসটা একই জিনিসটা দুই জায়গা পাওয়া যাচ্ছে, এইটার যদি আসি, এটা রিওয়ারে যদি দেখি, গুগলও মনে করতেছে দেখো আমি এই পেজটার মধ্যে দুই জায়গা দেখতে পাচ্ছি। এখন আমি যেটাতে যাই যে কি জিনিসটা দেখতে পাচ্ছে, পেজ 2, এই জিনিসটা আমার সে এই সেম জিনিসটা আরো তার কাছে একটা আরেকটা ডাটাবেসের মধ্যে আছে, সে খুঁজে পাচ্ছে। এই পেজটাকে সে হাইলাইট করা আছে, এই পেজটা গুগল ধরতে পারছে, কিন্তু আমি এখানে কি করা আছে, এই পেজটা আমি একটাই শো করার জন্য যাতে ডুপ্লিকেট না হয়, আমি সেখানে অল্টারনেটিভ একটা ইউআরএল ইউজ করছি, এটাকে বলে ইউআরএল ক্যানোনিক্যাল, মানে অল্টারনেটিভ করে দেওয়া, যাতে এটার কোনো প্রবলেম ফেস না হয়। তো এই জিনিসটাকে বলা হয় ক্যানোনিক্যাল, এটা একটা ভ্যালিড রিজন। এই সবটা রিজন এখন হয়তো কেউই বুঝতেছে না জিনিসগুলো কি। যখন এরকম এরর আলা কাজ করতে করতে প্রত্যেকটা জিনিস নিয়ে প্রবলেম ফেস করবেন, তখন এগুলার সমাধান, এখন আমি ধরেন এরর থাকলে একটা ডিটেলস বলা যেত, এখানে কোনো এরর নাই, 40টা ভ্যালিড পেজ আছে, তারপরে
আর এইগুলো ম্যাক্সিমাম এরর দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালি যাদের অথরিটি সাইট গুলো হয়, যারা প্রচুর মেনু ইউজ করে, সাব মেনু আছে, মেনুর মধ্যে আবার সাব মেনু থাকে, মেগা মেনু থাকে, বিশেষ করে ই কমার্স সাইট নিয়ে যারা কাজ করে এদের এইগুলো প্রচুর ফিক্স করতে হয়। কিন্তু আপনার যেহেতু নিজ সাইট খুবই ছোট সাইট, 8টা 10টা 20টা 30টা পোস্ট থাকে, এইগুলোর তেমন একটা ইস্যু এগুলো হয় না। কিন্তু তবু জেনে রাখা দরকার যে আমরা এইগুলো বেশি আমাদের ইস্যু না, ইস্যু হলো এররটা ফিক্স করা, যে আমাদের ক্রলিং কোনো এরর আছে কিনা, ইন্ডেক্সিং নো ইন্ডেক্সিং কোনো এরর আছে কিনা, রোবট ডট টিএক্সটি ফেইলিওর কোনো এরর আছে কিনা, এররটাকে জোরদার করবো সোজা কথা। এখানে যাই হোক না হোক কিন্তু আমাদের এরর কতগুলো আছে এই এররটা ফিক্স করা আমাদের শিখতে হবে। তো এরর নাই, আমরা চেষ্টা করব সামনে সাইট অডিট একটা ক্লাস আছে, সাইট অডিটের মধ্যে এইটাও আবার কভার করতে হবে টেকনিক্যালি। তখন আমরা এরর আবার একটা সাইট বের করব, গ্রুপের হোক বা আমি যেখানে একটা ম্যানেজ করি, এরর যেখানে আছে সেইটা ওই ক্লাসে ফিক্স করবো যে জিনিসটা কিভাবে। খুব সিম্পল, এটা আমাদের তেমন কিছু না, এরর ওয়াইজ আমাদের সিস্টেমটা করতে হয়। আমাদের গ্রুপের মধ্যে কোনো এরর মনে হয় নাই কারো, আর ছাত্র তো আছে মাত্র 7-8 জন, এর মধ্যে কারো এরর আছে এরকম পেয়েছেন, আছে এরকম গ্রুপে? জি ভাই, আমার একটা আছে। আপনার কি এরর আছে? এরর এখানে কি মিন করে, এখানে এরকম কি দেখাচ্ছে? দেখাচ্ছে সাইট ম্যাপ ক্যান বি রিড বাট হ্যাজ এরর। সাইট ম্যাপটাই পড়তে পারে নাই, তাই তো? এই জি দেখেন আমার এরকম কিছু সাইট, এটা ধর এরকম সাইট, মানে সাইট ম্যাপ যদি কোনো কারণে পড়তে না পারতো তো এটা এরর না। সাইট ম্যাপ কেন, তাই ওই সাইট ম্যাপকে আমরা পুনরায় আবার কি করব, ওই সাইট ম্যাপে যাব, সাইট ম্যাপে যাওয়ার পর কোনটা আমাদের ইনভ্যালিড দেখাচ্ছে, কোনটা এরর দেখাচ্ছে, সেটা আমি আইডেন্টিফাই করতে হবে আগে, যে এইটা আমার তো রিয়েল একটা পেজ আছে কিন্তু এটা সাইট ম্যাপ সে ইন্ডেক্স করতে পারে নাই। তখন ধর এটা তো আমার রুট ডোমেন, রুট ডোমেন পর যদি পোস্ট, যদি আপনার মেন ডোমেন তো ঠিক আছে মেবি, তাই না? জি হ্যাঁ, কোনো একটা পোস্ট করার কারণে যদি ওইটাতে সাইট ম্যাপে ইন্ডেক্স করতে সে না পারে, তখন একটা এরর দেখাচ্ছে সাইট ম্যাপে ইন্ডেক্সমেন্ট প্রবলেম হচ্ছে। একটা হলো সাইট ম্যাপে ইন্ডেক্স করতে হয় পোস্টগুলা, আবার এইটা না করলে তো ইন্ডেক্স হবে কিভাবে? প্রত্যেকটা সাইট ম্যাপ রুট ডোমেন যদি ঠিক মতো থাকে, এরপর অটোমেটিক্যালি পোস্ট হওয়ার সাথে সাথে নেওয়ার কথা। তারপরে যদি না নেয় কোনো না কোনো কারণে, হয়তো ওটা যে সময় সে করতে গিয়েছে ইন্ডেক্সিং, হয়তো আমার সার্ভার থেকে রিটার্ন করে দিয়েছে, অথবা সে কয়েকবার ট্রাই করার পরও রেসপন্স ঠিক মতো পাচ্ছে না ওই পোস্টের ইউআরএল থেকে, দেন তখন সেটাকে এরর হিসাবে শো করে। আমরা এরকম যদি থাকে, আমরা এখন করলে আপনার ইস্যুটা আপনি এক কাজ করতে পারেন, আপনার ক্লাসের মধ্যে শেষের দিকে বের করে অপশন রাখেন, আমরা স্ক্রিন শেয়ার করব, ওইটা সলভ করার ট্রাই করব, ঠিক আছে? আমরা ক্লাসে কন্টিনিউ করি। আপনি এমনি আমি আপনাকে জুমের লিংকটা দিব, আপনার স্ক্রিনটা শেয়ার করে আমরা এখান থেকে ফিক্স করব। আমরা কি আছে এটা তাহলে আমাদের, যে এই এররের কথা বলতে গিয়ে প্র্যাকটিক্যাল কাজগুলো, টেকনিক্যাল প্র্যাকটিক্যাল এগুলো। তো এরর এরকম ডিএনএস এরর, সার্ভার এররের মধ্যে 3টা রিজন থাকতে বললাম। রোবট ফেলস, রোবটটা কি আমরা প্রথম ক্লাসের মধ্যে শিখেছিলাম, যে যেখানে গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক্স, তারপরে বিং, ওয়েব বিং, এগুলো যখন আমরা সেট আপ করতে গিয়েছি, সেখানে আমাদের কি করা আছে, যে সেখানে আমরা রোবট ডট টিএক্সটি একটা ফাইল ক্রিয়েট করতে হয়। সেটা আমরা ইউজড এসইও প্লাগইন দ্বারা করছি সবাই। এইটা যদি ঠিক মতো না করা থাকে, এত এটা হয়তো করা আছে, যেটা আরো কিছু কিছু আপডেট করতে হয় সময়ের সাথে, সেগুলো যদি ঠিক মতো না করা হয় তখন রোবট ফেলিওর হয়। আর এটা যদি ঠিক মতো না থাকে, রোবট তো প্রথমে কোনো কিছু সার্চ গুগলে দেন, গুগলে দেওয়ার পরে সেটা কি করে, স্পাইডার তো বলতেছি রোবট, কিন্তু রোবট বটটাই তাকে ইনিশিয়ালি মানে ইনস্ট্রাকশন দিচ্ছে, পুরো স্পাইডার মাকড়সার মধ্যে সে মুহূর্তের মধ্যে যাচ্ছে, আর পুরো প্রক্রিয়াটাই কাজটা একটা বট, একটা অ্যালগোরিদমটা রোবোটিক ভাবে করে। সেই জিনিসটাকে ওরা নামিয়ে দিয়েছে রোবট বট, আর পুরো প্রক্রিয়াটাকে বলা হয় স্পাইডার, মানে ক্রল আর কি, প্রসেসিংটাকে ক্রল, আর যে কাজটা যে করতেছে অ্যালগোরিদম সেটাকে রোবট বলে। রোবোটিং ডট টিএক্সটি এটা ওদের একটাই, এটা যদি ঠিক মতো আমার সাইটে ইনক্লুড না করা থাকে, এই ফাইলটা ক্রিয়েট করা না থাকে, তাহলে তখন আমি বিভিন্ন রকম প্রবলেম হয়। এই জন্য বলতেছে বট ক্যান নট রিচ দ্য রোবট ডট টিএক্সটি ফাইল, এটা সে ঠিক মতো তার কাছে পড়তেই পারতেছে না, রিচ করতে পারতেছে না, তখন একটা এরর দেখায়। তবে এটার মধ্যে একটা রোবটের একটা ব্যাপার আছে, রোবট 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 এখানে রিডাইরেক্ট, এটার মধ্যে এখানে নাই। রোবট যদি এরকম প্রবলেম ফেস, আর একটা হতে পারে ইট ইজ নট অ্যাভেলেবল, অথবা ডন্ট ক্রিয়েট রোবট ডট টিএক্সটি, অথবা কেউ না জানার কারণে এই রোবট ডট টিএক্সটি ফাইলটাই ক্রিয়েট করেন নাই। যারা ক্রিয়েট করেন নাই তাহলে তাদের কিভাবে হবে? এটা ক্রিয়েট করছেন কি না করছেন এটা কোথায় পাবো? আমরা যে কোনো একটা, যদি আমরা ইউআরএল এ যাই, আমি ধরেন এটা টায়ার্স ডট যাই, আমার একটা সাইট, এটা এটা স্ল্যাশ দেওয়ার পরে আমি যদি করি আর আরো বিও রোবটস ডট টিএক্সটি, এটা চেক করতেছে এই সাইটের মধ্যে এই ফাইলটা ক্রিয়েট করা আছে কিনা। রোবটস ডট টিএক্সটি যদি আমি দিয়ে এন্টার করি, তখন দেখেন এরকম কিছু দেখাবে। যদি এরকম কোনো কিছু দেখায় তাহলে সাইট ঠিক আছে, আর এটা যদি না দেখায় তাহলে সাইটে ক্রিয়েট করা হয়নি। আমি আর একটা সাইট দেখি, সেটা হলো, এটা আমি ট্রাই করি আরো বিও
tsrobots.txt, এটার মধ্যেও করা আছে। তাই দেখা গেল এরকম কিছু না কিছু থাকতে হবে, কিছু না কিছু আমাকে রেজাল্ট শো করবে। যদি না থাকে, এখানে যে এরর সাদা দেখায়, তাই বুঝতে হবে ওটার মধ্যে মিসিং আছে, ফাইল আছে, সেটা করা জরুরি। তা আমরা এটা এখন যদি এটা হয়তো ক্রিয়েট যদি করা না থাকে, একটা আমাকে ফেভার দেখাবে, অথবা করা আছে কিন্তু প্রপার ওইতে করা না থাকার কারণে, মিসিং হওয়ার কারণে অনেক সময় ফেভার দেখায়। এই হলো তিনটা, যেটাকে বলা হয় সাইটের ব্যাপার। সাইট থেকে যদি রেসপন্স ঠিক মতো না পায়, সেটাকে বলা হয় সাইট এরর। সাইট এররের মধ্যে তিনটাকে ভাগ করে, ডিএনএস এরর, সার্ভার এরর, রোবটস ড্রাইভার। নাম্বার 2, ইউআরএল এরর। ইউআরএল এরর মধ্যে তিনটা জিনিস আছে। একটা হলো মোবাইল স্পেসিফিক ইউআরএল, যে ডেস্কটপে পড়তে পারে, মোবাইল কোনো কারণে মোবাইল মানে মোবাইল ভার্সন যেগুলো আছে, রোবট যখন ট্রাই করে যে মোবাইল ভার্সনে পায় কিনা, তখন সে ব্যর্থ হয়, তখন এটাকে একটা এরর দেখায়, মোবাইল স্পেসিফিক ইউআরএল। এরপরে দুটো হচ্ছে ম্যালওয়্যার এরর, ভাইরাস কোনো কারণে অ্যাটাক করেছে, আমাকে হয়তো স্প্যামিং করে আমাদের সাইটের মধ্যে ভাইরাস ঢুকিয়ে দিয়েছে, সেটার কারণে হতে পারে। আর যারা গুগল নিউজের উপর কোনো ফলো আপ করে, গুগল নিউজ এররটা, এটা আমাদের জন্য আসে প্রযোজ্য না, এটা অন্য এরিয়াতে যারা কাজ করে তাদের, এটা আমাদের কোনো না। জানার জন্য ইউআরএল এর তিনটা ভাগে ভাগে, মোবাইল স্পেসিফিক ইউআরএল, ম্যালওয়্যার ইউআরএল এবং গুগল নিউজ ইউআরএল। এটার মধ্যে যদি একটু ডিটেইলস জানা যায় যে আমাদের এর মধ্যে কি কি মোবাইল স্পেসিফিক কি কি কারণে, মেন দুইটা কারণে বলা হয়। যে ক্রল এরর অন এ মডার্ন স্মার্টফোন, যে এখনকার যে স্মার্টফোন, ট্যাব, তারপর অ্যান্ড্রয়েড, আইফোন, এগুলোতে আমার সাইট যদি প্রপারলি ভিউ না হয়, ভিউ করতে যখন সে ব্যর্থ হয়, তখন এটাকে একটা এরর দেখাবে, তার নাম হবে মোবাইল স্পেসিফিক এরর একটা পার্ট। আর একটা অ্যাভয়েড মেইনটেইন এ সেপারেট মোবাইল সাবডোমেন বাইক। এখন দেখা গেল আমরা কি করব, আগের এখন এই ভার্সনে, এখন এই জেনারেশনে করতে হয় না, অটোমেটিক্যালি প্রত্যেকটা থিম অথবা কোনো পেজ বিল্ডার মোবাইল রেসপন্সিভ ডিফল্ট বাই ডিফল্ট, মানে এটা বিল্ট ইন করে দেওয়া থাকে, যে থিম কেনেন না কেন, অথবা ফ্রি থিমই নেন না, কোনো ফ্রি থিম বলেন আর পেইড থিম বলেন, প্রত্যেকটা থিমই এখন মোবাইল ফ্রেন্ডলি, মোবাইল রেসপন্সিভনেস অটো দেওয়া থাকে, আপনি ইনস্টল করে রেসপন্সিভ হয়ে যাচ্ছে। কিন্তু একটা সময় এই জিনিসটা ছিল না, এগুলো আগে ম্যানুয়ালি করতে হতো। আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করি, যারা বুট স্টাফ জানেন, শুনছেন অনেকেই, এই ফ্রেমওয়ার্ক ইউজ করতে হইতো, অথবা ধরে ধরে কোডিং করে করে আমরা ডিভাইস ওয়াইজ, এক এক ডিভাইসের এক এক মেজারমেন্ট ওয়াইজ আমাকে ম্যানুয়ালি এটা করে দিতে হইতো। তো এখন, এবং সেটা তাই না, একটা সাইট আছে ডেস্কটপে যেটা হুবহু সেটাকে আর একটা সাব ডোমেনে নিয়ে, এম ডট ধরনের একটা এম মানে মোবাইল, এরকম সাব ডোমেন নিয়ে ওইটার মধ্যে পুরোপুরি মোবাইলের মেজারমেন্টকে সামনে রেখে প্রত্যেকটা ইমেজ, লাইন, ফন্ট সবকিছু অপটিমাইজ করা হতো। তার মানে আরেকটা পুরো সাইট আরেকটা অন্যভাবে মোবাইল জন্য বানাইতে হতো, অনেক সময় লাগতো। তো এই জিনিসটা এখন অ্যাভয়েড করা, এখন এই জেনারেশন আর নাই, এখন এই কাম সাব ডোমেন বানানোই যাবে না। একই সাইট ডেস্কটপেও সেম সুন্দরভাবে এটা রিপ্রেজেন্ট করবে, আবার মোবাইলের মধ্যেও সুন্দরভাবে দেখতে পারবে, একটা কোনো সাব ডোমেন করা যাবে না, করলে পরে এখন সে মোবাইল ইউআরের মধ্যে পড়ে যাবে। তারপর আরেকটা ম্যালওয়্যার, এখানে বলতেছে যে আমি এমন ফ্রি থিম ইউজ করি, ফ্রি প্লাগইন ইউজ করি, নাল ভার্সনগুলো ইউজ করি, অনেক সময় এগুলোর মধ্যে ব্যাকডোর মানে ম্যালওয়্যার বা বিভিন্ন ভাইরাস ঢোকানোই থাকে। আমরা যে ফ্রি যদি আপনার থিম, ফ্রি থিম বলে আপনি সার্চ দেন, অনেক থিম পাবেন, প্রত্যেকটা থিম দেখবেন ম্যাক্সিমাম থিমের মধ্যে ভাইরাস ঢোকানো থাকে। আপনি ওই থিম না জানার কারণে ইনস্টল দিবেন ফ্রি মনে করে, কিন্তু আলটিমেটলি একটা ভাইরাস তো অলরেডি কোড ঢোকানোই আছে, সাইটে ইনস্টল দেওয়ার সাথে সাথে আপনার ওয়ার্ডপ্রেসের বা সি প্যানেলের সমস্ত এক্সেস তার কাছে চলে যাবে। এই ধরনের আমরা কোনো কাজ করব না, আমরা ফ্রিতে করলেও আমরা এরকম প্লাগইন থিম না জেনে শুনে করব না, রিকমেন্ড বা ওটার পর জানতে হবে এটা করা আমার জন্য কতটা সেফটি, এটা জেনে শুনে আমাদের ইউজ করতে হবে। এই জন্য বলছি এগুলো সাধারণত সফটওয়্যার থেকে আসে, প্লাগইন থেকে আসে, থিম থেকে আসে, এরকম কিছু জিনিস থেকে এই ভাইরাসগুলো ঢোকে। ঢোকের পরে একটা ম্যালওয়্যার, একটা এরর একটা শো করবে আমাদের ওই এররের মধ্যে, এটা একটা এরর থাকবে। তারপর আছে গুগল নিউজ এরর, বলতেছে দি ওয়েবসাইট ইজ রিলেটেড টু গুগল নিউজ ফোকাস, যারা গুগলের নিউজ গুলো হয় আপডেটের, গুগলের জন্য যারা গুগল কেন্দ্রিক যারা ব্লগ সাইট বা ফ্রন্ট সাইট গুলো করে, তাদের মধ্যে গুগলের নিউজের সাথে অসঙ্গতিপূর্ণ কোনো নিউজের যদি তারতম্যগুলো হয়, তখন এরকম তো শুধু ট্র্যাকিং এ থাকে, তখন রোবট তাকে মেসেজ দেয় আমাদের সেম জিনিসগুলো ফোকাস করতে গিয়ে সে এতটুকু অমিল বা গরমিল করে ফেলছে, তখন এই এরর গুলো তার মোবাইল মধ্যে, তুমি এই পার্টটা এই পোস্টের এতটুকু গুগলের মানে প্রাইভেসির বাইরে চলে যাচ্ছে। যারা নিউজ কভার করে গুগলকে কেন্দ্রিক, তাদের জন্য এই এই জিনিসটা এক্সট্রা, যে গুগল নিউজ এরর হিসাবে তাদেরকে শো করে। তাহলে মোটামুটি দেখা যাইতেছে হয় আমার এই জিনিসটার মধ্যে, এই যে এররের মধ্যে আমাদের কি কি দেখাবে, এটা শো করবে, হয়তো এটা শো করবে, অথবা এটা শো করবে, অথবা এটা, অথবা এটা, অথবা এটা, এর মধ্যে তো ডিফারেন্স ভাগ ভাগ করাই আছে। এইগুলো মিলেই টোটালি আমাদের এররের পার্টটা ক্রলিং এরর, যেটাকে আমরা নাম দিয়েছি হোয়াট আর ক্রল এররস এন্ড হাউ ফাইন্ড।
আমরা কিভাবে ক্রল গুলো হয়, কি কি ক্রল এরর আছে এবং কিভাবে খুঁজে বের করতে হয়। তো খুঁজে বের করতে গেলে আমরা জানি এটা একমাত্র পার্ট হলো আমরা গুগল সার্চ কনসোলে অবশ্যই সাইটে থাকতে হবে, সাইট ম্যাপ থাকতে হবে। এটাকে সোজা কথা আমরা যদি এটাকে প্রপার্টি অ্যাড না করাই, এটা তো আমরা সবাই প্রথম ক্লাসে শেষ করছি। এখন এখানে 3টা প্যাসিভ ইনকাম বিডি, টাইলস ডিডেপ, ফার্নিচার বাইট, এরকম একটা এর আপনি আনলিমিটেড আপনি প্রপার্টি রাখতে পারবেন। যে ডোমেন আমি জিমেল বারবার আমার দরকার নাই, আমি একটা জিমের মধ্যে আপনি শুধু অ্যাড করবেন। আপনি যদি এখন চান এটার মধ্যে আরো অ্যাড করতে চান, আপনি কি করবেন, আপনি এখান থেকে যাবেন, আপনি যে আমি এখন অ্যাড করতে চাইতেছি, আপনি সোজা কথা শুধু ডোমেনটা আপনি যান, এখানে যান, আমি এটাতে দেখাই। এখন যে কোনো একটা নতুন একটা সাইটের জন্য নিয়ে আসবেন, এখান থেকে এসে অ্যাড প্রপার্টিতে আসবেন, অ্যাড প্রপার্টিতে গিয়ে আপনি শুধু এখানে আবার নতুন আর একটা সাইট করবেন। বারবার জিমেল এক একটা জিমেল দরকার নাই। যদি প্রত্যেকটা সাইট আপনার নিজের হয় তাহলে অবশ্যই একটার মধ্যে রাখতে পারবেন। আর যদি কাস্টমারে কেউ কাজ করেন ফাইবার টাইবার বা অন্য কারো ফ্রেন্ড সার্কেলে, তখন অবশ্যই তার জিমেলের সাথে অ্যাড করাই দিবেন, নিজের এটাতে না। এই হলো আমাদের মোটামুটি সার্চ কনসোলের এই পার্টটা। কোন পার্টটা? গুগল ক্রলিং এরর যতগুলো আছে অবশ্যই সার্চ কনসোলে আসতে হবে। সার্চ কনসোল, উইদাউট সার্চ কনসোল আমরা এটা কখনোই জানতেও পারবো না, বুঝতেও পারবো না। আমার সার্চ কনসোলও আমি নাই, আর গুগল সার্চ কনসোলে যদি আমার সাইটকে না রাখতে পারি, আমার কোনো কষ্ট করে এত দামি কন্টেন্ট টাকা দিয়ে লিখলাম, এত খাটনি করে সেভ করলাম, অথচ আমার সার্চে আমার এই গুগল সার্চ কনসোলে আমার সাইটটা নাই, তাহলে কোনোই ফায়দা হবে না। এই জন্য এটা খুবই যত্নবান এই পার্টটা অন্তত। তাহলে দেখা গেল এটা ক্রল এরর আমরা বোঝার চেষ্টা করলাম। নাম্বার 2 তে কি আছে? আমরা নাম্বার হচ্ছে মেক এরর, এটা হলো নাম্বার 2 থেকে। এটা দেখি নাম্বার 2, আমি এখানে মিস করেছি নাম্বার 2 ফাইন্ড আউট হাউ গুগল ভিউজ ইওর পেজ। এখন আমরা ক্রলিং গুগল সার্চ কনসোলে আমরা টেকনিক্যাল এরর গুলো দেখবো। সোজা কথা সার্চ কনসোলে আমরা এরর গুলো ফোকাসটা বেশি হবে, এরর নিয়ে কথাবার্তা, ভ্যালিড কোনগুলো, ইনভ্যালিড কোনগুলো, কোন ইউআরএল কি করে কি করতেছে এটা ওখানে দেখাবে। এখন এটা বলতেছে আমার সাইটে এখন একটা সময় হয়তো এখন আছে 10টা 15টা পেজ, একটা সময় 6 মাসের মধ্যে 20 30 40 50 100 পেজ পর্যন্ত হবে। তখন আমি এখানে তো এরর দেখায়, পেজ তো কোনটা কোন অবস্থা আছে সেটা আমি দেখতে পাচ্ছি না, পারফরম্যান্স দেখতে পাচ্ছি না। এখন এইটা দেখার জন্য আমাকে কি করতে হবে, কোথায় যেতে হবে, মানে কি বিহেভ হচ্ছে আমার প্রত্যেকটা পেজের সাথে, পোস্টের সাথে। এইটার জন্য আমরা আরেকটা করেছি গুগল অ্যানালাইটিক্স, ওটা হলো গুগল সার্চ কনসোল। এখন এটা অ্যানালাইটিক্সে ঢুকতে হবে। আমি বলছি স্টেপ 1 এ লগ ইন ইউর গুগল অ্যানালাইটিক্স ড্যাশবোর্ড এন্ড সিলেক্ট দ্য রাইট ওয়েবসাইট। মানে আপনার গুগল অ্যানালাইটিক্স এর মধ্যে অনেকগুলো সাইট থাকতে পারে, একটা গুগল অ্যানালাইটিক্স, একটা জিমেইলে অনেকগুলো আপনি সাইট রাখতে পারেন, যেমন সার্চ কনসোলে রাখতে পারেন। তো আমরা বলতেছি যে গুগল অ্যানালাইটিক্স আমরা এখন ঢুকি, ড্যাশবোর্ডে চলে যাই। প্র্যাকটিক্যালি এগুলো যেহেতু সার্চ কনসোল থাকে ভাবে, আমরা এখন এগুলো কেটে দিচ্ছি। আমরা এখন গুগল সার্চ কনসোলে যাই, গুগল অ্যানালাইটিক্স। আপনি কারণ সাইট করার পরে আপনাকে অন্তত গুগল অ্যানালাইটিক্স, গুগল সার্চ কনসোল রেগুলার বেসিসে এগুলোর সাথে সংযুক্ত থাকতে হবে। যদি রেগুলার বেসিসে সংযুক্ত না থাকেন তাহলে আলটিমেটলি কি হবে, আপনার কি উত্থান পতন হইতেছে, কোন এরর গুলা হইতেছে, কোন পোস্ট গুলা র্যাঙ্কিং এ চলে আসতেছে, কোন পোস্টে বেশি মানুষ আসতেছে, কোন পেজটার মধ্যে বেশি সময় মানুষ অবস্থান করতেছে, এই সব অ্যানালাইটিক্স এর মধ্যেই দেখতে পারেন। আর এরর যত আছে, কারিগরি প্রবলেম আছে, তখন সব সার্চ কনসোলে দেখতে পারেন। এই দুইটা পার্ট গুলো আরো আমরা ডিটেইলস, আমরা গুগল সার্চ কনসোল না আমাদের গুগল অ্যানালাইটিক্স না আমাদের পার্টি আছে শুধু অ্যানালাইটিক্স নিয়ে কথাবার্তা বলা, সেটাতে ডিটেইলস আমরা জানবো। আজকে আমাদের যতটুকু জানা দরকার যে আমাদের প্রত্যেকটা সাইটে যতগুলো পেজ বা পোস্ট হচ্ছে আস্তে আস্তে এটা কোথাতে একটা নজরে এক টাইম একটা গ্লান্সে দেখতে পারবো। তা আমি এখন গুগল অ্যানালাইটিক্সে যাই। গুগল অ্যানালাইটিক্সে যাওয়ার পরে আমার কি করব, আমরা এটা ধরেই যাব, দুইটা পার্ট বেশি না। গুগল অ্যানালাইটিক্সের ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাকে বলতেছে যে তোমার সাইটটা, তোমার রাইট সাইট, এখন একটা জিমেইলে 3টা 4টা 5টা সাইট থাকতে পারে, তা আমার যেটা দেখতে চাচ্ছে সেই সাইটটাতে আমি ক্লিক করব। তো আমি যাই, আমার এখানে ভেবে একটা বা দুইটা আছে, এই জিমেইলে দেখি আগে কয়টা আসে। এখন এটা আমাদের দেখেন, এটা হলো আমাদের সাইট, এটা সাইটের হলো গুগল অ্যানালাইটিক্স এর ড্যাশবোর্ড। এখন বলছে রাইট সাইট, এখানে যদি আপনি এখানে দেখবেন, এখানে ধরেন একটাই সাইট, এখানে এটা হলো একটা নাম দেয়া আছে অ্যাকাউন্টের, এটা হলো প্রপার্টিতে অ্যাড করা ডোমেইনটা, আর ভিউ কয়টা। তো সাইট যদি এখানে অনেক থাকতো, এরকম একটা নিচে আরেকটা থাকতো, এই নিচে আরেকটা থাকতো, এই নিচে আরেকটা থাকতো, সমস্ত কিছু আমরা দেখতে পারতাম। এখানে একটা সাইট ইনপুট করা আছে এই জিমেইল আন্ডারে। তা আমরা কি করবো যে রাইটটা চুজ, আমাদের একটাই যেহেতু সাইট আছে আর চুজ করার কোনো কিছু নাই,
এখন আমরা কি করব যে গো টু বিহেভিয়ার অপশন এন্ড সিলেক্ট সাইট কন্টেন্ট যাব এটাতে, তারপরে সিলেক্ট সাইট কন্টেন্ট এটা আরেকটা পার্ট, তারপরে এন্ড গো টু অল পেজেস এটা আরেকটা পার্ট। তিনটা জিনিস, হ্যাঁ এখানে আমরা একটু দেখি আন্ডারলাইন করি এই তিনটার অপশন। তো এই একটা আর হচ্ছে এই বিহেভিয়ার, এটা হলো বাকি আমি আমার পুরো ভিউটা দেখতে পারবো। আমরা একটা যাই এখন, এখন বলছি বিহেভিয়ার যাওয়ার কথা বলছি, স্টেপ টু বিহেভিয়ার, তো এখানে গেলাম। এখানে ক্লিক করার বলছে আরো অনেক আছে, যেহেতু আমাদের ক্লাসে আলাদা আলাদা আছে। আমরা প্রথমে দেখি আমরা এটা আগে যাবো, যেটা ভিউটা ঠিক মতো আছে না, এটা মেজর ইস্যু। প্রধানত আমার ইউআরএল ঠিক মতো কাজ করতেছে কিনা, ইউআরএল গুলো ঠিক মতো ইন্ডেক্সও এখানে ঠিক মতো শো করে কিনা এটা দেখা। সাইটের কন্টেন্ট, কারণ কন্টেন্ট ঠিক না থাকলে আমার স্পিড তো পড়ে, কন্টেন্ট ঠিক মতো আসতেছে না দেখতে হবে। সাইটের কন্টেন্টে যাব, কন্টেন্টের মধ্যে আরো অনেক কিছু জিনিস আছে, অল পেজেস, কন্টেন্ট, রিভিউ ডাউন, ল্যান্ডিং পেজ, এক্সিট পেজ। তা আমরা যাই হোক আমরা অল পেজে যাব, আমরা ঠিক এভাবে এখানে ডিরেকশন দেওয়া আছে, অল পেজেস লাস্টে আমরা যাব। তো অল পেজেস এর মধ্যে আমরা যাই, এই যে সাইটটা আমাদের সাথে অ্যানালাইটিক্সে অ্যাড করা আছে সেটার অল পেজেস এর মধ্যে যখন আমরা যাব তখন আমাকে একটা ডেটা দেখাবে, প্রত্যেকটা পেজ আছে কিভাবে, কোন পেজে কি হচ্ছে না হচ্ছে আমরা দেখতে পারবো। আমি স্ক্রিনশটও রাখা আছে, এরকম একটা স্ক্রিন আসবে আমাদের কাছে। এখন এটা আমাদের টোটাল চিত্র। এখন তাহলে কি দেখতে পাচ্ছি, আমাদের পেজ, এই যে প্রত্যেকটা আমাদের পেজ, এখানে দেখা যাচ্ছে পেজ, এখানে কি বলা হয়েছে, দি পেজ ভিজিটেড লিস্টেড বাই ইউআরএল, যতগুলো ইউআরএল লিস্টেড আছে সত্যটা কোনগুলো ভিজিট করছে তাতে আমাদের এই পেজগুলোতে সবগুলো ইনফরমেশন দেওয়া আছে। কতগুলো পেজ আছে এখানে দেখেন, প্রত্যেক এক একটাতে 10টা করে আছে, এরকম 38টা দেওয়া আছে, তার মানে 380টা, মানে 380টা বলতে বোঝানো 380টা পেজ, 380টা পোস্ট না, ঠিক এরকম না। বিভিন্ন ক্ষেত্রে একটা সাইটের মধ্যে লিঙ্কও আছে, একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে জন্ম দিচ্ছে, এরকম অনেক সব মিলায় ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক আমার নিজের ইউআরএল সব কিছু মিলাইয়া ঝিলায় এখন 380টার মতো আছে এইটার মধ্যে, এই ডোমেনটার মধ্যে। এখন প্রত্যেকটার মধ্যে কি কি হচ্ছে দেখেন, যে করে আমরা প্রথম 10টা নিয়ে দেখি যে এই পেজটা, যেটা এই পেজটা যদি আমি একটু ভিজিট করে আসি, এটাকে ক্লিক করে আমি ভিজিটে চলে, আরেকটা ট্যাব আসবে, এটা একটা পেজ, ভিউটা হোক পুরোটা ভিউ হয়ে চিত্রটা দেখতে সুবিধা হবে। এটা আসতেছে আমার সাইটে দুর্বল, এটা হলো আমার যে এই পেজটা, এই পেজটার চিত্রটা কি, এটা আমার পোস্ট, যার যার পোস্ট তো বুঝতেই পারবেন যে এটা আমার পোস্ট, এই পোস্টটার সাথে এই পেজটার সাথে কি হচ্ছে না হচ্ছে, এমনি তো বাড়ি থেকে বোঝা যাবে না। গুগল অ্যানালিটিক্স প্রত্যেকটা ইউআরএল কে ধরে ধরে আপনাকে দেখাচ্ছে। এটা যদি একটু বিস্তারিত দেখি, এইটার প্রথমে আছে পেজ ভিউ, 305টা পেজ, কতদিনের রেজাল্ট এটা, এটা আমরা দেখি, এটাকে একটা লাইন পাশে দেখবো, ডিসেম্বর 30 থেকে জানুয়ারি 5, এখানে লাস্ট 7 দিন করে থাকে। তা আমরা ডিসেম্বর 30, 31, 1, 2, 3, 4, 5, এখন এই 7 দিনের আমাকে দেখাচ্ছে। আমি চাইলে মান্থে দেখতে পারি, মান্থে যদি আমি ক্লিক করে পুরো মাসের চিত্রটা আমি দেখতে পারবো। তো এখানে এখানে মাসে ক্লিক করার পর আমি যদি এখানে একটু আসি, এখানে হয়তো আমি ডিসেম্বর 1 তারিখ থেকে, ডিসেম্বর 1 তারিখ থেকে আমি এখন পর্যন্ত আমি দেখতে চাচ্ছি 5 তারিখ পর্যন্ত, অ্যাপ্লাই করি, এক মাসের মতো একটা চিত্রটা দেখি। এক মাসে দেখেন ওই যে বললাম ডিসেম্বর একটা কি হয়েছে, ফলটা করছে 3 তারিখ থেকে তো আপডেটটা শুরু হয়, তো 3 তারিখ থেকে 2 তারিখে দেখেন 2000 একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে রিয়েল জিনিস থেকে 2000 পেজ ভিউর সাইটটা গুগল আপডেটের কারণে দেখেন এখান থেকে যেতে 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 কোথায় যাচ্ছে, আস্তে আস্তে 2000 থেকে 412 চলে আসছে। কতটা সাইড এফেক্ট হয়েছে, শুধু এরকম আমার না, এই সাইটটা না, এরকম শত শত না সবগুলো সাইট, এমন কোনো সাইট নাই হচ্ছে না। কিন্তু যারা এই যে মিশরিউটে যেগুলো ছিল, আমরা জানেন যে হোমটাও এর মধ্যে ডাউনের মধ্যে চলে গেছে, বাকি সাইট গুলো আবার কিছু কিছু এটার মধ্যে এই যে চিত্রটা ওটা এখানে ছিল আস্তে আস্তে বাড়ছে, যে কোনো মানে তাদের অ্যালগরিদম যেগুলো মিলে গেছে, যে যে নিশ গুলো মিলে গেছে অটোমেটিক উঠে গেছে। যাই হোক এই হলো টোটাল 1 মাসের চিত্র। দেখা যাচ্ছে 1 নম্বর যে পজিশনে আছে, পজিশন ওরাই তৈরি করতেছে আমার কোন ইউআরএলটা কোন পজিশন আছে, যেটা সবচেয়ে ভিউ বেশি হয় সেটাকে পজিশন 1 এ দেয়। তো এটা কিন্তু আমার প্রধান পেজ না, এটা আমার ভিতরের একটা সাব ক্যাটাগরির পেজ, সেটার মধ্যে 925টা ভিউ হয়েছে গত লাস্ট মান্থে। সেটার মধ্যে আমরা ইউনিক পেজ ভিউ কতগুলো, যেটা বারবার মানে একই জিনিস বারবার না, ইউনিক ভাবে একজন একবারই আসছে, এরকম জিনিস হচ্ছে 886টা, বাকিগুলো রিকারিং মানে একই দিন দুইবার হয়ে গেছে।
কত মিনিট করে এভারেজ ওই পেজের মধ্যে টাইমটা কাটাইছে, পড়ছে আমার আর্টিকেলটা এভারেজে 5.5 মিনিট করে পড়ছে। আর্টিকেলটা বেশ বড়, আমরা যদি আর্টিকেলটা ওপেন করি, এটাই সেই আর্টিকেলটা। মোটামুটি দেখেন মোটামুটি বেশ বড় ছড়ি আছে এখানে। প্রথমে একটা ইমেজ করা আছে, কন্টেন্ট সার্বিকভাবে 5 থেকে 6 মিনিট ধরে এটা পড়া হয়েছে। 5 থেকে এটা আমি বানছি। এরকম টাইম কত স্পেন্ড করেছে, কতজন প্রবেশ করছে, কতগুলো বের হয়েছে, তারপরে বাউন্স রেট কত, এসে ফিরে গেছে কতজন, 100 জন গেছে 87 জন বের হয়ে গেছে, বেশিক্ষণ থাকে না। এটা বাউন্স রেট, এটা বেশি সময় না থাকলে যেটা হয়। তো এই জিনিসটা বেশি যত কম থাকবে তত ভালো। এখন দেখা গেল আমাদের সেতু মানে এই সাইটের এই পারফরমেন্স বর্তমানে খারাপ যাচ্ছে, কারণ রিসেন্টলি দেখেন ডাউন হচ্ছে, একটু খারাপ হয়ে যাচ্ছে। এক্সিটের টাইমটা 43% মানুষ, মানে 80টা মানুষই এক্সিটটা কত তাড়াতাড়ি, আমি বললাম যে এখান থেকে বোঝা যাচ্ছে যে 100 জন মানুষ ঢুকছে, এক্সিট 80% খুব শর্ট টাইমের মধ্যে করছে, বেশি সময় তারা এরকম পাস করেনি। পেজের ভিউ যেহেতু আমাদের অ্যাডসেন্স এখানে নাই, অ্যাডসেন্স থাকে পেজ ভিউটা এখানে কাউন্টেবল করতে, কতটুকু আমার ভিজিট অনুসারে ভিউ এটা অ্যাড করতো। অ্যাডসেন্স যদি সাইটে অ্যাপ্রুভাল থাকতো তো এখানে ভিউটা শো করছে, কত ডলার আর্নিং হচ্ছে, এই গুগল অ্যানালিটিক্স থেকেই দেখা যেত। এই হলো টোটাল আমাদের এক এক প্রত্যেকটা পেজে এরকম, প্রত্যেকটা পজিশনের পরেন 170, 157, 138, এইভাবে সর্বশেষ এইটা একটা দুটো, আমি এটাতে একটা এই পেজটাতে যাই, এটাতে দেখেন একটা ইমেজ শুধু দেখাচ্ছে, এই ইমেজটা শুধুমাত্র একজন ভিউজ করে দেখছে এরকম সংখ্যা, শুধু ইমেজটা দেখছে ইচ্ছা করে বড় করে। আমি যদি এটা দেখি, এটাতে কি আছে, এটা আরেকটা পোস্টের মধ্যে চলে গেছে, ওইটা যেটা আগের টাইম, এটা আরেকটা পোস্ট দেখেন, সেই পোস্টের মধ্যে এটা এরকম পর্যায়ে প্রত্যেকটাই দেখাচ্ছে কোন পেজে কি চিত্র হচ্ছে না হচ্ছে, কতজন আসছে যাচ্ছে, টোটাল ওভারঅল একটা চিত্র আপনাকে দেখাচ্ছে এখানে। তাই দেখা গেল এই হলো, এইটা যদি আমি পুরোপুরি জানতে চাই, এখানে আরেকটা জিনিস কভার করি, যে ল্যান্ডিং পেজ, যেটা ল্যান্ডিং পেজ হলো মেইন পেজ, যেখানে এসে মানুষ কাস্টমার আমার সাইডে হোল্ড করে সরাসরি, এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ, যেখানে সে প্রথমে স্টে নেয়, অবস্থান নেয়। তো এই ল্যান্ডিং পেজের চিত্রের মধ্যে দেখেন যেটা এখন এইটা কি ল্যান্ডিং পেজ, এই পেজটার মধ্যে মানুষের সবচেয়ে বেশি সময় আমাকে থাকে, মানুষ এখানে সরাসরি হোল্ড করতেছে এসে। তার মধ্যে এই আবার এটা আমাদের র্যাঙ্কিং আছে, এটা যে আপনার টোটাল যে কিওয়ার্ডটা ফোকাস করা আছে, এই কিওয়ার্ডটার উপর বেস করে র্যাঙ্কিং হওয়ার কারণে এটা ধরে ধরে মানুষ বেশি সময় আসে। তো এটার কারণে আমাদের এটাতে মানুষ বেশি সময় যেহেতু আসে, সেটার কারণে এখানে থাকেও সময় বেশি সময়, এটার জন্য এখানে ল্যান্ডিং পেজে আখ্যায়িত করছে, মানুষ তোমার এটাতে বেশি আছে, এটাতে বেশি সময় থাকতেছে, এই জন্য ওটা ল্যান্ডিং পেজের মধ্যে এটাকে টপ ওয়ানে দিছি। ল্যান্ডিং পেজের মধ্যে আবার সিরিয়ালটা আছে, সেখানে আবার ম্যাক্সিমাম গুলো দেয় না, মোটামুটি যেখানে মানুষ বেশি সময় দিচ্ছে অ্যাভারেজ টাইম, সেইগুলোর উপর তারা বেস করে একটা ল্যান্ডিং পেজ, যে মানে পর্যায়ক্রম দেখেন এখানে 93% মানুষ বেশি সময় দিচ্ছে, তারপর 90% এখানে দিচ্ছে, তারপর 91, এইভাবে এরকম একটা মোটামুটি দিতে দিতে যেটা পেজ মানুষ আসতেছে সেশন, সেটা অনুসারে আবার যদি পার্সেন্টেজ বেশি হয়, এইভাবে তারা একটা রেটিং করে, এইভাবে তারা ল্যান্ডিং পেজটাকে কাউন্ট করে যে কত পেজ ভিউ কত আছে, কত পার্সেন্ট মানুষ থাকছে, এটার ওভারঅল একটা চিত্র এখানে দেখা যাচ্ছে। তাহলে আমি আমার প্রত্যেকটা পোস্ট করার পরে আমি 2 দিন 3 দিন পরে এখানে সে খেয়াল করবো সাইট কন্টেন্টের মধ্যে আসে কতগুলো কন্টেন্ট আছে, যারা 2টা 3টে 4টা 5টা 7টা কন্টেন্ট অলরেডি পাবলিশ করছেন, তারা আজকে অ্যানালিটিক্সে গিয়ে এই সাইট কন্টেন্টে দেখবেন, আপনার দেখাইবে হয়তো আপনার 7টাই দেখাবে, কারণ আপনার হাতে এত পেজ হবে না। এইগুলার কোন পেজে কোন আর্টিকেলটাতে মানুষ আসতেছে, একটা তো দেখতেছেন ওভারঅলটা যে 10 জন মানুষ আসতেছে, দেখেন সার্চ কনসোলে আপনি এটা সহজে দেখতে পাচ্ছেন, যদি কাভারেজে যান, এটা আসলে যেখানে সরি ওটা আমি যদি পারফরমেন্সের মধ্যে ঢুকি, পারফরমেন্সের মধ্যে গেছে টোটাল ক্লিক 177টা, এটা হলো মানে 177টা ক্লিক করতেছে টোটাল, সেটা তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু আলটিমেটলি আমি জানতে চাচ্ছি কোন পেজে কতটুকু কি হয়। এখানে যদি আমি ক্লিকের মধ্যে একটু করি, এভারেজ চিত্রটা দেখতে পাচ্ছি, কিন্তু কোন পেজে কি আছে এখানে, আর এখানে ভিন্নভাবে আলাদা আলাদা ইউআরএল দেখা যাইতেছে, ইমপ্রেশন আর শুধুমাত্র কোন পেজটা, এই পেজের ইমপ্রেশন এত, আর এইটার ওভারঅল চিত্র আপনাকে দেখাইতে হচ্ছে ঠিক গুগল। দেখেন এই লিঙ্কটা খেয়াল করবেন যে হোম লাইফ মোশন সেন্সর ওয়েট, এইটাই সেম জিনিসটা দেখেন, হোম লাইট মোশন সেন্সর ওয়েব, এই জিনিসটা আবার দেখাবো, হোম লাইট মোশন সেন্সর ওয়েব, এই জিনিসটা ডিটেলস বিস্তারিত আবার এই গুগল অ্যানালিটিক্সে দেখাচ্ছে। তাই আমাদের ওইটাতে ওভারঅলটা দেখতে পাচ্ছি, আর বিশেষ করে সার্চ কনসিডার করে আমাদের এই জিনিসটা ফলো করার জন্য আমার এরর হচ্ছে কিনা, সাইট ম্যাপ ইন্ডেক্সিং হচ্ছে কিনা, মোবাইল ইউজেবিলিটি আছে কিনা, আজকে একটু দেখাচ্ছে মোবাইল ইউজেবিলিটি কতটা হইতেছে, মোবাইল কোনো এরর আছে কিনা, মোবাইল করতে পারতেছে কিনা, এরকম কোনো কিছু আছে কিনা, এফএকিউ অনেক কিছু বিষয় আছে যে কোনটাতে এরর আছে, যেহেতু আমাদের এটা ডিটেলস আছে প্রত্যেকটা প্রোগ্রামের, এই জন্য এটা সাইট অডিটের মধ্যে পড়ে, সেটার মধ্যে আমরা করব। তাই আমাদের মূল জিনিসটা টেকনিক্যাল ইস্যু, যে জিনিসগুলো মাথায় রাখা দরকার, যে গুগল আমার পেজগুলোকে কিভাবে ভিউ করে সেটা দেখার জন্য গুগল অ্যানালিটিক্স ইউজ করা, আমার ক্রলিং যদি কোনো এরর হয়, আমার সাইটে টেকনিক্যালি কোনো এরর ফেস করে, তাহলে আমাকে গুগল সার্চ কনসোল ইউজ আমরা সাহায্য নিতে হবে। এটা হয় আমাদের সেকেন্ড পার্ট দেব। নাম্বার 3 এর মধ্যে কি আছে, আমরা বলি সিকিউর ইউর সাইট উইথ এইচটিটিপিএস, আসলে কি থার্ড এটা,
আছে মেক শিওর ইওর সাইট মোবাইল ফ্রেন্ডলি। আমার সাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, মোবাইল ফ্রেন্ডলি শিওর হওয়ার জন্য কি কি করণীয়, খুবই ইম্পর্টেন্ট। এটা বলছে মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং 2021 মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে। আমাদের সাইটটাকে এইটা বুঝে এটা পরিপূর্ণতা করে আমাদের সাইটটাকে ওভাবে রেডি করা। তো 3 এর মধ্যে আমি একটু ডিটেইলসে যাই। মেক শিওর ইওর সাইট ভাই ইজ এখানে মোবাইল তো ফ্রেন্ডলি। বিহেভিয়ার খুঁজে পাচ্ছি না। বিহেভিয়ার খুঁজে পাচ্ছেন না? আমি একটু যেহেতু আমার অন করা আছে, এই যে আপনি অ্যানালিটিক্সে যান, এই যে এখানে দেখেন প্রথম এভাবে এই চিত্রটা দেখতে পাচ্ছেন। অ্যানালিটিক্সে আসেন, তারপরে বিহেভিয়ার, হ্যাঁ এই চিত্র দেখতে পাচ্ছি। এরপরে এখানে সাইট কন্টেন্ট আমারটাতে তো বিহেভিয়ার নাই। কি দেখা যাচ্ছে দেখেন তো। এই যে অ্যাকুইজিশন আছে, এনগেজমেন্ট আছে, মনিটাইজেশন, রিটেনশন, এই বিহেভিয়ার তো দেখতেছি না। পুরো একটা হোমে থেকে আসেন তো, অথবা এইখানে দেখেন এই ক্লিকটাকে আপনার ওই ডোমেনটা ঠিক মতো ক্লিক হচ্ছে কিনা, একটা ইস্যু, এটা মেইন। আমি রাইট ডোমেনটা দেখেন, এই যে এখানে এখানে কি দেখাচ্ছে আপনার অ্যাকাউন্টের, এখানে ডোমেন নেম দেখাচ্ছে এখানে, ওই যে ডোমেন নেমটা আছে। আচ্ছা, ডোমেন নেমের উপর ক্লিকটা করেন। জি জি। ডোমেন নেম দেখেন এইরকম আসে কিনা, সবার 3টা পার্ট দেখাচ্ছে কিনা। হ্যাঁ ওই যে হ্যাঁ 3টা পার্ট দেখাচ্ছে, এটা আচ্ছা আসতেছে। আচ্ছা, তাই ভিজিট প্ল্যাটফর্ম হোমে যান, এই যে এখান থেকে ভিজিট হোমে যান। ভিজি প্ল্যাটফর্ম হোম, আচ্ছা এই চিত্রটা আসে কিনা একটু দেখেন তো। এই জিনিসটা আসে, এই পাতাটা আসে কিনা দেখেন। দেখি ভাই আসতেছে মনে হয়, দেখি। আচ্ছা, দেখেন ম্যানেজ ইওর গুগল অ্যাডস অ্যাকাউন্টস ইন গুগল হুবহু মার্কেটিং দেখেন এই পাঁচটা প্ল্যাটফর্ম। ঠিক মতো আছে কিনা। এটা যদি আসে তাহলে আপনার প্ল্যাটফর্ম ঠিক আছে। এখন আমরা একটু বাইরে ক্লিক করি, ফাঁকে একটা সাদা জায়গা বা অন্য জায়গায় ক্লিক করি। ক্লিক করার পর হোম, তো হোম আছে এখানে আপনাদের হোম। হ্যাঁ হোম আছে, এই যে ওই প্ল্যাটফর্ম আসছে, আপনি যেটা দেখাইছেন ওটা আসছে। আচ্ছা, আর নিচের দিকে দেখেন তো অ্যাডমিন আছে কিনা। জি অ্যাডমিন আছে। অ্যাডমিন আছে। মাঝখানে এগুলো নাই, হারায় গেছে এগুলা। এই চিত্রটা আছে, অ্যাডমিনে ক্লিক করে দেখেন এরকম আসে কিনা। অ্যাডমিনে ক্লিক করলে হ্যাঁ আসে। এখন একটা আছে অ্যাডমিন, একটা দুইটা পার্ট। হ্যাঁ, একটা অ্যাডমিন, একটা ইউজার, সবগুলো ঠিকঠাক মতো কাজ করে। আচ্ছা অ্যাকাউন্ট সেটিং এর এই বিষয়গুলো, একটা ক্রিয়েট অ্যাকাউন্ট, একটা ক্রিয়েট প্রপার্টি, তাই তো? হ্যাঁ না, আচ্ছা অ্যাডমিন আর ইউজার, হ্যাঁ অ্যাডমিনে হ্যাঁ যায় ক্রিয়েট অ্যাকাউন্ট, আর ক্রিয়েট এটা ভিন্ন, আমাদের শুধু প্রপার্টি যেটা ঠিক মতো আছে এখানে। এখন এরকম আচ্ছা হচ্ছে এখানে অ্যাডমিনে আপনার এখানে 3টা কলাম, কিন্তু আমার এখানে তো 2টা কলাম দেখাচ্ছে। কারণটা কি? এই আমরা আচ্ছা, এরকম কার প্রবলেম, সেম প্রবলেম গুলা। আমারও হচ্ছে। আচ্ছা, আপনার এখানে কি কি আছে? ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপরে মাঝখানেরটা কি ভাই? ক্রিয়েট প্রপার্টি। ক্রিয়েট প্রপার্টি, হ্যাঁ, আর ক্রিয়েট ভিউ, লাস্টেরটা কি? ভিউ। ক্রিয়েট ভিউ, হ্যাঁ। হ্যাঁ, আমাদের এই কলামটা নাই। আমাদের মধ্যে এই দুইটা দরকার। এটা 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 যখন প্রপার্টি ক্রিয়েট হয়, এটা অটো আসার কথা। যদি প্রপার্টি ক্রিয়েট হয়, তাহলে আমাদের প্রপার্টি ক্রিয়েট হয়নি, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, আমাদের প্রপার্টি হয়তো কারো ক্রিয়েট মনে হয়নি। এটাকে দেখতে আমার হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, প্রপার্টিও আছে, দুইটাই আছে। কথায় দুইটাই আছে, দুইটা ঠিক মতো থাকলে, প্রপার্টি সেটিং এ সব ঠিকঠাক থাকলে এটা না আসার কারণ ঠিক বোঝা উঠা যাচ্ছে না। আমি দেখবো আবার ইয়েতে অ্যানালিটিক্সে গিয়ে দেখা যাবে এটা ঠিক মতো এখানে কোনো আচ্ছা সেটিং এ আচ্ছা কোনো ঠিক প্রবলেম আছে। আছে কিনা। তাহলে দেখেন এবার এই মেনুগুলো আসতেছে না, যে লোগো যেগুলো সিম্বল যেটাকে, বা সেটাও আসতেছে না। হ্যাঁ এটা তো আসতেছে, হোম, তারপরে আপনার রিয়েল টাইম, এরপর অ্যাকুইজিশন, এনগেজমেন্ট, বিহেভিয়ারটাই নাই। এগুলো আছে, শুধু আপনার বিহেভিয়ারটা নাই। হ্যাঁ আচ্ছা, বিহেভিয়ার মিসিং হয়ে কোথায় গেল? আপনার এখানে যেমন অ্যাকুইজিশনের পরে হচ্ছে মনিটাইজেশন, এনগেজমেন্ট, আচ্ছা তারপরে মনিটাইজেশন, আর আপনার আচ্ছা এখানে হচ্ছে অ্যাকুইজিশনের পরেই বিহেভিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা দেখবো ওটা হয়তো অ্যাকাউন্ট দেখবে সেটিং। আমার ভিউ আসতেছে না, মানে ওই যে প্রপার্টিজ এন্ড অ্যাপস এর পরে ভিউর যে ইয়েটা, ওটা খালি। আচ্ছা, আমরা এটা দেখবো, আমরা ওটা হচ্ছে যে আচ্ছা অ্যানালিটিক্সে ওটা গিয়ে দেখবো। ইন্ডিভিজুয়ালি দেখতে হবে। হ্যাঁ আরে আমাদের এত একটা পাওয়া গেল, এরকম সমস্যা হচ্ছে অ্যাকাউন্টের মধ্যেও প্রপার না, এই জিনিসগুলো দেখা যায়, এগুলো দেখতে পাচ্ছেন না আপনারা, আপনাদের শো করতেছেন এটা। এগুলো হোমে, হ্যাঁ, এটা কোথায়? হোমে না? এটা হোম, এটা প্রথমে হোমে থাকবে, এটা ঢুকলেই দেখতে পারবেন। এটা হোমে ক্লিক করে দেখেন তো। হোমে তো প্রথমে ছিল আমাদের তো 0 তো সব হ্যাঁ, নতুন সাইট জিরে তো। হোক, কিন্তু এই জিনিসগুলো তো আছে, ইউজার, সেশন, বাউন্স রেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার ইউজার, মানে নিউ ঠিক ইউজার, আছে, বুঝছি, এটা তো ঠিক আছে। এনগেজমেন্ট টাইম, টোটাল রেভিনিউ। আচ্ছা, তার অসুবিধা, ঠিকঠাক মতো আছে। আচ্ছা,
এরপরে আমরা ওটা তো দেখবোই ফাইনালি। আর ওই যে গুগল মনস্টার একটা যে প্লাগইন ছিল, এটা কি সবাই করতে পারছিলেন ড্যাশবোর্ডের সাথে? ওয়ার্ডপ্রেসে যে গুগল অ্যানালিটিক্স ওয়ার্ডপ্রেসের যে প্লাগইনটা ছিল, এই গুগল জি জি অ্যানালিটিক্স অ্যাকাউন্টের সাথে ওটা পরে ফাইনাল হয়েছেন সবার? জি আমার হয়েছে। আচ্ছা, ওটা ওই কি ভিডিও দেখা লাগছে না এমনি করে ট্রাই করে দেখছেন? সেকেন্ড পার্টের ওই যে ভিডিও? একদিন ট্রাই করলাম, পরে আপনার ভিডিওটা একটু ঝামেলা হচ্ছে, আপনি পরে বললেন না যে হ্যাঁ সেকেন্ড ভিডিওটা, হ্যাঁ, ওটার মধ্যে সেকেন্ড পার্টটা দেখে ঠিক করে ফেলছি। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, তাই এটা ঠিক আছে, ওকে। তাই আমরা এই দুইটা তো এখন করতেই হবে, ওটা আমরা দেখবো কি এরর সেটা ভিন্ন। আমরা এখন 3 নম্বর যেটা যাই, যে আমাদের প্রত্যেকটা সাইটকে এটা মার্চের আগে ফাইনালি এটা এই অনুযায়ী করতে হবে, মেক শিওর ইউর সাইট ইজ মোবাইল ফ্রেন্ডলি। এখন মোবাইল ফ্রেন্ডলি সাইট আমরা দেখবো কিভাবে, সেটা তো একটা চেক করেই নিব। দেন আমরা কি কি স্টেপ বাই স্টেপ আমরা আগাবো, সেটা হলো আমাদের একটা প্রধান জিনিস। এবং আমি একটা স্যাম্পল সাইট রাখছি, যে এই একটা সাইটের ইউআরএল আপনাদের জন্য দিচ্ছে, যে মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং এর কি কি জিনিস থাকা জরুরি। একটা প্র্যাকটিক্যাল সাইট না দেখলে বোঝা যাবে না। আমি সাইটটাকে একটা কপি করি, কপি করার পরে আমি ট্যাব ওপেন করি। এই ভিউটা হোক। এই সাইটটা পুরোপুরি 100% মোবাইল ইউজার ফ্রেন্ডলি করে করা, এবং তারা এই পোস্টার নামই দিয়েছে মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং দ্য কমপ্লিট গাইড। বুঝা গেছে? দেখেন, এটা সেপ্টেম্বর থেকে ফাইনাল হওয়ার কথা, সেপ্টেম্বর হয়নি 2020-এ, লাস্টে মার্চ 2021-এ আসতেছে, এবং এটা জানুয়ারি 14 সালে তারা এই আগাম বার্তাটা এখান থেকে একটা গাইড করছিল, এবং এইটাকে সাইট ওইভাবে রেডি করা তাদের। সেটা আমাদের সাইটের কারণ হয়তো আমরা একটু এখন একটা এক্সটেনশন ইউজ করেছি, দেখেন এটাকে ওয়েবসাইট রিসাইজার, একটা কি আছে উইন্ডো রিসাইজার, এটা একটা এক্সটেনশন, কিছু না। এই এক্সটেনশনটা কি হইতেছে, এখানে আমি এক একটা ডিভাইস, আমি প্রথম সর্বনিম্ন এখন যে মাপটা আছে 320/568 এই ডিভাইসটা, এরপর একটু বড় তার এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা মোটামুটি রানিং যতগুলো ভার্সন আছে এখানে শো করে। আমি এই সাইটটাতে আসার পর যদি এক্সটেনশন আমার এটাতে থাকে, আমি এখানে ক্লিক করার পর যদি আমি এটা দেই, আমি একটু এটা করি, এটাকে আমি একটু নিয়ে আসি, এটা করি, একটু উপরে উঠাই, যেহেতু মোবাইল ডিভাইস ছোট আর কি, এটাকে একটু মিনিমাইজ করি। ধরুন আমার শুধু এইটুকু দেখার চেষ্টা করেন, যে এটা হলো একটা এই টাইপের যেটা আমি দেখাইছি, এই মোবাইলের মধ্যে সাইটটা কতটুকু সুন্দর, কতটুকু কিভাবে দেখা যাচ্ছে। এটা পপ আপটাও সে শো করাইছে, ছোট্ট একটা ডিভাইস, সবচেয়ে ছোটটা থেকে আমি এখন দেখতেছি, এটার মধ্যে পপ আপটা শো করাইতে পারছে, মেনুটা সুন্দরভাবে আছে, পুরোটা মেনু ক্লোজ করে দিচ্ছি, তারপর লোগোটা সুন্দর আছে, এবং দেখেন আমি যখন নিচের দিকে নামতেছি, হেডিংটা চোখে পড়ছে, সোশ্যাল মিডিয়াটা চোখে পড়ছে, টাইটেলটা ঠিক আছে, রিংগুলো সুন্দরভাবে দেখতে পাচ্ছি, এখানে একটা গ্যাজেট ইউজ করছি সেটাও দেখতে পাচ্ছি, তারপরে পোস্টটা মোটামুটি সুন্দরভাবে আমি যতটুকু দেখি, আর একটু পড়তে পড়তে যাই, এখানে দেখা যাচ্ছে এটা মোটামুটি পুরোটা সাইট যদি আমি শেষ পর্যন্ত চাই, এইটা ওই ছোট্ট ডিভাইস থেকে যদি কেউ আমার সাইটে মানে লগ ইন করে, তাহলে মোবাইল আমাকে ফার্স্ট ইন্ডেক্সিং কারণে অন্যটার সাইটে এই সাইটটাকে আগে র্যাঙ্ক দেবে, এতটুকু ভাঙে নাই, চোরো নাই, কোনো কিছু খারাপ লাগছে না, সুন্দরভাবে অপটিমাইজ করা। এরপর আমি যদি একটু বড় করি, এটাকে বড় করার পরে আমি একটা দেখলাম, আমি একটু একটু বড় আসে আইপ্যাডে আসি বা আইফোনে যাই, আইফোনে একটু লম্বা টাইপের, এটা আইফোনে কেমন হবে সেটাও সুন্দর করে দেখাচ্ছে। আইফোনেরটাতে যা যে আমি যদি সর্বশেষ এখন আমাদের ডেস্কটপ, বর্তমানে হয়তো ডেস্কটপে আছে আমাদের যে 1920-এর যে ডেস্কটপ, আমাদের যে বড় মনিটর, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ওয়েব অপটিমাইজ করে করা হয়েছে সাইটটা, যাতে মোবাইল নিয়ে কোনো সমস্যা না হয়। এখন এরকম একটা সাইট যদি আমরাও তৈরি করতে চাই, প্রত্যেকটা ডিভাইসে ছোট থেকে বড়, এখানে যতগুলো ডিভাইস শো করছে, প্রত্যেকটা ডিভাইসে যাতে পারফেক্টলি ভাবে শো করাইতে গেলে কি কি জিনিস মাথায় রাখা জরুরি সাইট শুরুতেই ডেভেলপমেন্টের সময়, এই জিনিসগুলো ঠিক মতো যদি না করেন, শুধু আপনি এটা চিন্তা করে গেছেন যে ডেস্কটপ যেটা আছে সর্বোচ্চটা, এই ভিউটা করে, মানে যে ডেস্কটপের সাইটটা বানাইছেন এই ডেস্কটপে তো ভিউ করে দেখছেন ঠিক মতো আছে কিনা, কিন্তু ফাইনাল কখনো চেক করা হইল না যে মোবাইল ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। মোবাইল যদি ঠিক মতো চেক করতে গেলে দেখেন ভাঙে চোরে একাকার হয়ে গেছে। আমি এরকম ভাঙা চোরে একটা সাইট দেখাই। আমরা ধরেন এই সাইটটা যেটা আমাদের যে ডেমো সাইট, এটা যদি আমরা একটু দেখি, এটা আমরা এটা নিয়ে একটু চেক করি, এটাতে দেখি, এটা যে টেনে দেখি যে এটাতে কি কি মোটামুটি দেখা যাচ্ছে, মেনুটা মাঝে আছে, ঠিক আছে, মাঝে রাখা আছে, লোগোটা দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া ঠিক আছে, টাইটেলটা দেখা যাচ্ছে, এটা মোটামুটি ইমেজটা মাঝে আছে, শেষ পর্যন্ত সবকিছু আছে, আরো দেয়া আছে উপরে ওঠার জন্য, মানে সবকিছু আমার ঠিক মতো আছে। তার মানে এটা যদি ছোট ডিভাইসটা ঠিক থাকে, তাই আমরা একটু আইফোন আমাদের কাছে কেমন শো করবে সাইটটা, এটা আইপ্যাড হয়ে গিয়েছে মেবি,
আমরা আইফোনে দিই, আইফোনের সাইটটা এরকম দেখাবে, আইফোনের মধ্যে ঠিকঠাক আছে, আইফোন পর্যন্ত ঠিক থাকলে বাকি তো অটোমেটিক আইপ্যাড টাইপের অটোমেটিক শো করে, তা এটাও ঠিক আছে। আচ্ছা ভাঙা একটা সাইট দেখা যাচ্ছে যেটা ঠিক না, এটা ঠিক নাই, কারণ এটা মোবাইল ইন্ডেক্সিং ওভার চিন্তা ভাবনা করে করা হয়নি। আমরা আরেকটা সাইট দেখি, এই জিনিসগুলো আপনাদের সাইট থেকে দেখবেন একটু। কালেক্টরস, আচ্ছা এটা আসুক, আমরা ভাঙাটা সাইট দেবো। তো এটা কি কি মাথায় রাখা দরকার, এটা তো আমরা দেখবো আমাদের একটা স্যাম্পল বা এটা আমাদের একটা মডেল, রোল মডেল, এটা এরকম কত সুন্দরভাবে করা প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে দেখলাম। তো আমাদের সাইটটাও করতে গেলে কিভাবে, এই সাইটটাকে যদি আমি এখন দেখি যে আমাদের যদি ছোট্ট ডিভাইস থেকে এই অথরিটি সাইটটাকে দেখতে চায়, যদি এই ডিভাইস থেকে কেউ দেখে ফেলে কোনো কারণে, আমার কিওয়ার্ডের কারণে এই সাইটটাকে পেয়ে যায়, সে কেমন দেখবে এই সাইটটা থেকে, তখন সে দেখবে এই অবস্থা আছে, মেনুটা এখানে ঠিক আছে, মেনুটা এখানে ক্লিক করে দেখেন মানে মেনুটা আসতেছে না, মেনুটা আসছে কিন্তু অনেক পরে, এটা পপ আপ ঠিক আছে, মেনুগুলো শো করতেছে, আচ্ছা ঠিক আছে এটা বাদ দিলাম। এরপরে টোটাল এখানে সার্চ বারটা ঠিক আছে, অ্যাডগুলা মোটামুটি সাজানো গোছানো আছে, এটা মোটামুটি দেখা যাচ্ছে। আমি যদি কোনো একটা মেনু ধরে যাই, আমি সেই স্ট্যাম্পে যাচ্ছে, স্ট্যাম্পে যাওয়ার পরে সেই মেনুটা কেমন বিহেভ করতেছে আমি একটু দেখি, সময় নিচ্ছে, হ্যাঁ দেখি ঠিক মতো ভাঙে, এটা ছোট্ট ডিভাইস তো ঠিক মতো কাজ করে, আর ম্যাক্সিমাম যেহেতু ওখানে বাইরের স্ট্যাম্পগুলো বেশি, এটা তো ঠিক আছে, আর আইফোন আশা করি এটা ঠিক থাকবে, কাজ চলতেছে ডেভেলপমেন্ট, আইফোনটা ঠিক, আইফোনটা ঠিক মতো মোটামুটি আছে, কিন্তু তারপরে এখন অনেক কাজ বাকি, যেখানে একটু নিচের দিকে আসি, ঠিক আছে মানে কাজ এখনো ফাইনাল অবস্থায় আছে। এরকম প্রত্যেকটা সাইটে ভিউ করে করে এই এক্সটেনশনটা সবাই নিতে পারেন, মানে উইন্ডোজ রিসাইজার, উইন্ডো রিসাইজার একটা এক্সটেনশন, আর এটা আমরা এখন একটা এটার ইয়েতে দিয়ে রাখি, উইন্ডো রিসাইজার ক্রোম এক্সটেনশন, একটা কাজে লাগবে সবার সাইটকে টেস্ট করার জন্য। এখন এইটা ধরে ধরে সাইটটাকে রেসপন্সিভ তৈরি করতেই হবে, সাইটটাকে সুন্দর করে এইরকম প্রত্যেকটা ডিভাইস থেকে যাতে দেখা যায়, আমরা এটা দিয়ে রাখি। মোবাইল যদি ভেঙে যায় কোনো সাইট, তাই ওই সাইট করে দিতাম, এটা থাকবো। এখানে কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে যখন মোবাইল রেসপন্সিভ করতে যাবো, আমার শিওরটা মোবাইল ফ্রেন্ডলি করার জন্য, নাম্বার স্টেপ এখানে তিনটা জিনিস, সোজা কথা প্রপার মানে তিনটা সরি বলতেছি, পাঁচটা মেজর জিনিস। নাম্বার ওয়ান, মেক ইউর সাইট রেসপন্সিভ। রেসপন্সিভটা কিভাবে করে, এখন আমি প্রথমে বলছি ইউজ বিল্ট ইন রেসপন্সিভ থিম, যে থিমগুলা রেসপন্সিভ ঠিক মতো আছে, রেসপন্সিভ অবস্থায় পাওয়া যায়, এরকম রেসপন্সিভ থিম আমরা ইউজ করব। আমরা ইউজ করছি জেনারেট প্রেস ম্যাক্সিমাম, আর অথবা কোনটা ইউজ করছি, কারণ সবাই তো জেনারেট প্রেস না, কি কি ইউজ করেছেন, যে যেটা ইউজ করেন না কেন, ফ্রি যেগুলো, আমার 12টা একটা লিস্ট আছে গ্রুপের মধ্যে, প্রত্যেকটাই রেসপন্সিভ থিম। আর যারা পেইড কিনেছেন, পেইড তো সবই রেসপন্সিভ দেয়াই থাকে, যারা এরকম রেসপন্সিভ অবস্থায় থাকে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে অটোমেটেড রেসপন্সিভ হয়ে গিয়েছে। আর কোনো কোনো ক্ষেত্রে ইমেজ যদি বড় হয়, হ্যাঁ ওখানে বড় হওয়ার কারণে বা ভিডিও অ্যাড করার কারণে কিছু কিছু জিনিস ভেঙে যাবে, সেই জায়গাগুলো আমরা ঠিক করব, মানে ওটা ধরে ধরে, কিন্তু ম্যাক্সিমাম মূল কাজটাই ওয়েবসাইটটা রেসপন্সিভ অবস্থাতে থাকে। নিজের কোনো কিছু অ্যাড করতে গিয়ে হয়তো না জানার কারণে বড় ইমেজ ব্যবহার করছি, ইমেজ মোবাইল এমবেড করে দিয়েছি, ভিডিওটা কিন্তু প্রপার ওইতে করা হয়নি, যার কারণে ইমেজ ভিডিওটা শো করতেছে না, ভিডিওটা লোডিং হতে অনেক বড় হয়ে যাচ্ছে, ইমেজটা বড় হওয়ার কারণে ভেঙে যাচ্ছে বা লোড হচ্ছে না, এরকম কিছু কাজ ঝামেলা হয়। তো সর্বপ্রথম কথা হলো যে আমার মোবাইল রেসপন্সিভ সাইটটাকে রেসপন্সিভ করতে গেলে দুইটা জিনিস লাগবে, একটা হলো রেসপন্সিভ থিম ব্যবহার করতে হবে, আর রেসপন্সিভ থিম পাওয়ার পরও যখন আমাদের নিজস্ব কিছু ইউজ করার কারণে ইমেজ টিমে যা কিছু ইউজ করি না কেন, তখন আমাদের এই কাস্টমাইজ করে নিতে হবে আমার সাইটটাকে, এই দুইটা জিনিস নিয়ে রেসপন্সিভ তৈরি করতে হবে, এটা একটা। নাম্বার টু হইল প্রায়োরিটিস কন্টেন্ট। যে প্রায়োরিটিস কন্টেন্ট বলতে কি বোঝাচ্ছে, এখানে তিনটা মেন জিনিস আছে, যে তুমি আমার কন্টেন্টকে, কোন কন্টেন্টকে, আমরা যদি মৌর অর্ডারে দেখে আসি, যেটা আমরা একটা ভিডিও হিসেবে রাখছি, এইটা আমরা এই যে সমস্ত কন্টেন্ট এখানে কন্টেন্ট সোশ্যাল মিডিয়া ইউজ করছি, এটা একটা কন্টেন্ট, হেডিং আছে, ডেসক্রিপশন আছে, টোটালটা আমার টুইটার শেয়ার এখানে আমি অ্যাড করে দিয়েছি, আবার এখানে বুলেট ফর্মে এটা আমার কতগুলো রাইট টুইট সেটার একটা অ্যাড করেছি, হ্যাঁ যতগুলো আছে, এটা একটা স্ক্রিন ইমেজ, এটা কিন্তু ইমেজ আমি ইউজ করেছি, বিভিন্ন ইমেজ আমি এখানে ইউজ করা আছে, এরকম প্রত্যেকটা জিনিস এই পুরোপুরি কন্টেন্ট যা ইউজ করি না কেন, এটাকে কিভাবে
অপটিমাইজ করা। তিনটা ভাগ এখানে আছে, ইমপ্রুভ মাইক্রো কপি, লেভারেজ প্রোগ্রেসিভ ডিসক্লোজার, শো মোস্ট ইম্পর্টেন্ট ইনটু এট দি টপ। এখন এই জিনিসটা আমি একটু প্র্যাকটিক্যাল যদি বলি, জিনিসটা কি বোঝাইতে চাচ্ছি, ইমপ্রুভ মাইক্রো কপি। মাইক্রো কপির মধ্যে এখন দেখেন আমি একটা ইউআরএল দেওয়া আছে, একটু দেখি এটা যদি ডিটেলস পড়বেন, এটাতে আপনার অনেক লম্বা হিস্টোরি আছে। আমি শুধু এখানে যাই, যাওয়ার পরে দেখতে বুঝবেন যে মাইক্রো কপি আমার সাইটের বলতে কোন অংশকে মাইক্রো কপি এসি ইন্ডাস্ট্রিতে বলা হয়। এগুলো আমাদের জানা জরুরি না, কিন্তু আমাদের যেহেতু ফ্রেন্ডলি করতে হবে অন্তত মাথায় থাকা যায় এটা মাইক্রো কপির এটা রুলস মনে হয়। মাইক্রো কপি সাইটের কি কি জিনিস হতে পারে আমরা জানি, এক কথায় জানি, যারা নর্মাল জানা আমরা জানি এটা একটা কন্টেন্ট, এটা একটা আর্টিকেল, এখানে হেডিং আছে, ইমেজ আছে, সোশ্যাল শেয়ার বাটন আছে, ইন্টারনাল লিংক আছে, এক্সটার্নাল লিংক আছে, কিছু বোল্ড করা আছে, হ্যাঁ, প্যারাগ্রাফ করা আছে, হেডিং 1 2 3, ইমেজ টিমেজ সব এভাবে জানা আছে। কিন্তু এইটার মধ্যে মাইক্রো কপি কোন জিনিসগুলো, কোনটাকে মাইক্রো কপি বলা হয়, সেই জিনিসটাকে অপটিমাইজ করা। কারণ এই মাইক্রো কপিগুলো অপটিমাইজ না হয়ে কন্টেন্ট বড় লোডিং হতে সময় বা ওর মোবাইল ফ্রেন্ডলি হতে যে একটা বাধাগ্রস্ত তৈরি করে। এই সাইটটা আসুক, এটা মাইক্রো কপি জিনিসটা কি সুন্দর করে বোঝানো আছে, এটা আমরা দেখতে বুঝতে পারবো। 15 মার্ভেলাস মাইক্রো কপি এক্সাম্পল, মাইক্রো কপি কি কি জিনিস হতে পারে। এখানে দেখেন আপনার সাইটের মধ্যে এই সার্চের বারের মধ্যে যদি ভিত ড্রাই বার্সেলোনা একটা যেটা প্লেস হোল্ডার বলা হয় জিনিসটাকে, আপনি এটা রেখে দিতে পারেন। ধরেন আমি এই সাইটে যাই, সার্চ শব্দটা, এটা তো আইকন রেখে দিয়েছে কিন্তু সার্চ এখানে লেখা আছে, আপনি না লিখলেও পারতেন। অথবা দেখুন আমরা কন্টাক্টে যাব, আমরা একটু কন্টাক্টে যাই একটা জিনিস দেখানোর জন্য। কন্টাক্টে আসুক, এখানে কন্টাক্টের মধ্যে যখন এই জিনিস কন্টাক্টের মধ্যে দেখবেন যে ইমেল তো উপরে থাকে, এটা হলো যেটা থাকে লেভেল, নিচে যে পেজ হোল্ডার মধ্যে নিচে কাস্টমারকে সহজ করার জন্য আর কি কি উপমা হতে পারে, একটা অ্যারো দিয়ে এখানে বোঝাইতেছে। এরকম আপনি টেস্টিমোনিয়াল পার্ট কলাম আকারে ভাগ করেছেন, এরকম যদি আপনার সাইটের মধ্যে থাকে, সোজা কথা মানুষকে আকৃষ্ট করার জন্য, সোজা কথা মানুষকে অ্যাট্রাকশন ড্র করার জন্য যে জিনিস সহজ করা, মানুষকে যত সহজ করে দিতে পারেন, মানে ওই কপিটাকে সহজবোধ্য করার জন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস আপনাদের নজর করতে পারেন যে এটার কারণে সহজে মানুষ কাস্টমারকে এসে সহজভাবে পাবে আমার জিনিসটা। এই বাটনের মধ্যে বলছে অ্যাড টু ক্রম নাও বা বাই নাও বাটন, যেটা আমরা অ্যামাজনের ক্ষেত্রে ইউজ করি, অথবা গেট দিস পিডিএফ, তারপরে গেট দিস ডাউনলোড বাটন, এরকম স্পেসিফিক রেখে বাটনের মধ্যে রেখে দিয়েছেন। তারপরে এরকম বুলেট ফর্ম মানে রাইট আকার হতে পারে, অথবা বিন্দু ইউজ করতে পারতেন, এখানে টিক চিহ্ন ইউজ করছেন, এরকম বুলেট ফর্মের জিনিসগুলো ইউজ করা। এগুলো আমরা না জেনেও করতেছি, কিন্তু এটাকে বলা হয় মাইক্রো কপি, এগুলো সিম্বলগুলো ইউজ করা। তারপরে এরকম টেস্টিমোনিয়াল উপরে ইমেজ দিয়েছি, তার মধ্যে কিছু শর্ট আকারে কোনো কিছু বলে, ন্যারেটিভ না, শর্ট আকারে কিছু বলে এরকম একটা চিত্রের মধ্যে বলা। এই যেটা একটা দিয়েছে যে আপনার কেন এটা করবে, ফোন নাম্বারটা কি বলে, এখানে যদি কেউ ধরার পর যাতে একটা পপ আপ শো করে, কেন এটা দিতেই হবে, এটার বিস্তারিত যাতে এখানে শর্টকাটে বলা হয়। কাস্টমারকে সহজবোধ্য করার জন্য যতগুলো এলিমেন্ট ইউজ করেন, এটাই মাইক্রো কপি। মাইক্রো কপি সাইটের মধ্যে এটা দেখেন, সে সুন্দরভাবে বিভিন্ন মানুষকে এটা যদি দাঁড়িয়ে শুরু করে, এটা থেকে হেডিংটা এত সুন্দর বোর্ড আকারে দিচ্ছে যে মোবাইল ফার্স্ট ইন্ডেক্স ইন দ্য কমপ্লিট গাইড, দেওয়ার পরে সে সোশ্যাল মিডিয়াকে আমাকে ড্র করতেছে, আমি চাইলে এখান থেকে শেয়ার করে রেখে দিতে পারি। আমরা এমনিও করতেছি না জেনেও, কিন্তু মাইক্রো কপি, এটা মাইক্রো কপির মধ্যে পড়ে। এরপর এটাকে করছি ইন্টারনাল লিংক গুলো দিয়ে আবার এখানে কেউ এখানে হয়তো কালার হয় অথবা এখানে আবার হাইফেন হয়, দুইটাই ইউজ করা যায়। ইনি আবার সুন্দর করে একটা আন্ডারলাইন দিয়ে আবার কালো রঙে দিচ্ছে, মানে এখানে বোঝা যাচ্ছে কিছু লিঙ্ক তো আছেই, আবার কালো রঙের একটা দিয়ে শেড বোঝাচ্ছে। ইমেজের ট্যাব এখানে কি করছে, পুরো ইমেজের না, এটা ইমেজ কিন্তু না, এখানে লিঙ্ক টিং সহ এখানে একটা উইজেট বসানো আছে, ডিরেক্ট ইউজেটের ওই আপনার টুইটারের এপিআইটা ইউজেটে দেওয়া আছে, সরাসরি পাতায় এটা কমেন্টস এর পাতাটা এখানে শো করতেছে। এটাও কাস্টমারকে টুইটারে যাবে না, মূল কমেন্টস এখান থেকে পড়ে নিতে পারবে, এটা সহজ করে দিয়েছি। এরকম কিছু এলিমেন্ট আছে, এক নজর আমরা দেখতেছে বাস্তবে কি আছে, এগুলো না জানে ইউজ করলেও এটা মাইক্রো কপির মধ্যে আমরা ইউজ করে ফেলতেছি অলরেডি। কিন্তু এই মাইক্রো কপি জেনে করলে কি হবে যে আমার যদি কোনো এরকম আরো যদি বিস্তারিত 15টা এক্সাম্পল ওখানে দেওয়া আছে, এগুলো যত থেকে যত আমার সাইটে কন্টেন্টে ইউজ করা যেতে পারে, তাহলে আমি এই মানে মাইক্রো কপি ইমপ্রুভমেন্টের মধ্যে, মানে আমার সাইটের মধ্যে খুব সুন্দর হবে, মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং এর একটা প্লাস পয়েন্ট হবে, যেন আমি মাইক্রো কপিকে সূক্ষ্মভাবে ইউজ করা ট্রাই করেছি। আগে না জেনে করেছি, জানার কারণে আমি ইচ্ছা করে, আমি জানতাম না যে পেজ নোটারে সার্চ লেখাটা দেওয়া যায়, কিন্তু এটা অপশন তো আছে, আমি এখন থেকে দিব। কন্টাক্ট আসের মধ্যে যে ফরম্যাট গুলো আছে, দেখি এটা ভিউ হয়েছে কিনা, তখন এই যে সাবজেক্ট আছে, সাবজেক্ট কি লিখবেন,
শুধু সাবজেক্ট দিতে পারতেন, এখানে লেখা আছে মেনশন ইওর ইস্যু হিয়ার। আমি বলে দিতে চাচ্ছি তোমার কোনো যদি ইস্যু থাকে সেটাকে এখানে মেনশন করো। নেম দিতে পারো, এখানে ভিতরে একটা ঘর থাকলেই হতো, ফুল নেম অথবা হাফ নেম নাকি মিডল নেম ফার্স্ট নেম, আমি সহজ করে দিচ্ছি, ফুল নেমটা দাও। ইমেল দিবা, আমি একটা এক্সাম্পল দিয়েছি, ম্যাক্সিমাম এগুলো থাকে, এটাকে বলে মাইক্রোস্কোপের একটা পার্ট, এই জিনিসগুলো মেনটেন করা। আমার যদি আমি এগুলো দেওয়াও যায়, এগুলো ইরেজও করা যায়, যে টাইপ ইউর মেসেজ আর এই কথাটা বন্ধও করা যায়, প্লেস হোল্ডারের মধ্যে থেকে আবার দেওয়া যায়, কিন্তু দিব কারণ এটা মাইক্রোস্কোপে ইমপ্রুভমেন্ট করা হয়। এরকম যতগুলো জিনিস আছে এই প্রত্যেকটাই আমরা মাইক্রোস্কোপের মধ্যে পড়ে, আমরা বুঝে বুঝে এটা ইউজ করবো আমাদের সাইটে বা কোন ইয়ার মধ্যে, সাইটের মধ্যে পোস্টের সাইট তো দিবই, পোস্টের মধ্যেও যেগুলো দরকার মাইক্রোস্কোপের মধ্যে পড়ে সেটা আমরা ইমপ্রুভ করব। নাম্বার 2, রেভারেজ প্রোগ্রেসিভ ডিসক্লোজার। এটা বলতে কি বোঝাইতেছে? থিওরিটিক্যাল জিনিস আমি একটু বড় করি, একটু বড়টা পড়লে আপনার বোঝা হবে। The reverse progressive disclosure and inverted pyramid model. The above mentioned technique will help you to keep user attention by reducing clutter. আচ্ছা, এখন কাস্টমার বড় একটা ন্যারেটিভ লিখছে, অনেক কিছু লিখছেন, লেখার পর এখন দেখে প্রথম ভয় পেয়ে গেছে, 4000-5000 আর্টিকেল। আপনি যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতেন, পিরামিড দিয়েছেন অথবা কোনো পাই চার্ট অথবা কোনো আপনার গ্রাফিক্যাল একটা চার্ট ইউজ করেছেন অথবা ইনফোগ্রাফিক ইউজ করেছেন, এই জাতীয় যদি আপনি এইগুলো ইউজ করতে পারেন সাইটের মধ্যে, তাই 5000 কন্টেন্ট যদি নাও পড়ে, এইগুলো যদি অ্যাড করা থাকে তাহলে আপনার সাইটের মধ্যে সহজে কাস্টমার ওইটা দেখে আইডিয়াটা নিতে পারবে। আমরা একটু দেখি এটার মধ্যে কি কি আছে এরকম। আমরা এই সাইটটা একটু পুরোটা দেখি, অনেক বড় একটা পোস্ট এরকম প্রোগ্রেসিভ মধ্যে, এটা ডিটেইলস এখানে বলছে কি কি আছে। এখানে সেই দুটি চিত্রটার মধ্যে প্র্যাকটিক্যাল একটা স্ক্রিনশট দেয়া আছে, যে আমি মুখে বলতেছি এখানে এই আছে, সেই এখানে সব বলা আছে, প্রাইমারি ক্রলার ইউজ স্পেসিফিক রিপোর্ট চার্ট অ্যানোটেশন শোয়িং, এটা পড়ার পরে সে একটা প্র্যাকটিক্যাল ইমেজ এর সাথে ইনক্লুড করা আছে, লিংকও দেয়া আছে। আরো এখানে দেখে কোনো এরকম প্যারাডিম বা কোনো গ্রাফিক্যাল কোনো ভিউ আছে কিনা, এটা স্ক্রিনশট এখানে দিয়েছে। আপনি চাইলে তৈরি করতে পারেন অথবা স্ক্রিনশটে যদি পিরামিড থাকে সেখান থেকে ধারণাটা না পড়ে শুধু কিছু কিছু কিন্তু অনেক আছে দেখবেন শুধু ইমেজ দেখে, আর দেখেন ইমেজ কি কি আছে, ভিউ টু কি আছে, এরকম কিছু দেখে মোটামুটি এখান থেকে বের হয়ে যায়। একবারে ইনফোগ্রাফিক, এখন এক কথায় ইনফোগ্রাফিক ইউজ করা শিখবেন। 1000-5000 কন্টেন্টের কথা একটা ইনফোগ্রাফিকের মধ্যে সহজভাবে ইউজ করা যায়। এই অংশকে বলা হয় মোবাইল ফ্রেন্ডলি সাইট করতে গেলে আপনি কন্টেন্টের পরিবর্তে এইরকম দেখেন কোনো কিছু ইউজ করা যায় কিনা, যে কোনো সব কিছুর কন্টেন্ট হয়তো দিলাম তার পাশাপাশি আমি ইমেজটাকেও রাখলাম, তাহলে এটাই রেভারেজ প্রোগ্রেসিভের মধ্যে পড়ে যাবে এবং আপনার সাইটটা মোবাইলের মানে ইন্ডেক্সিং এর ক্ষেত্রে হেল্প হবে, মোবাইল ফ্রেন্ডলি হবে, যে মানুষ পড়বে না ইমেজটা চোখে পড়ছে ওইটাকে ক্লিক করে একটু ইনভার্স করে বড় করে পড়বো তার মোবাইলের মধ্যে, ওইটা দিয়ে ধারণাটা পেয়ে টোটাল পোস্টের মধ্যে কি জিনিসটা আপনি বলতে চাচ্ছেন, স্টেপগুলো ধারাবাহিকভাবে দেয়া আছে। এরকম আমরা আরেকটা সাইট দেখি, এটা আমরা দেখি, এই সাইটটাতে প্রচুর পরিমাণে এইটা ইউজ করে। আমরা একটা পোস্টে যাই, হাউ টু রেজিস্টার কন্টেন্ট মার্কেটিং, আমরা এখানে যে কোনো যাই ট্রিক্সে যাই, গুগল শোয়িং অন গুগল, আচ্ছা এটাতে আমরা যাচ্ছি, এই পোস্টের মধ্যে দেখি কোনো গ্রাফিকের জিনিস আছে কিনা। ক্রলগুলো দেখেন এখানে নিয়ম আছে সুন্দর, এখানে সে করছে ক্রলের, এখানে 5টা এরর আছে, আচ্ছা এখানে এই যে এখানে এই জিনিসটা অলরেডি পাচ্ছে, আমি এখান থেকে নেওয়া আছে এই জন্য এটা আসলাম। প্রাইমিড এটার মধ্যে কোনো গ্রাফিকের প্রাইমিড আছে কিনা, এই টাইপের, এটা যেহেতু বানাইছে এটা ইমেজ কিন্তু না, একটা সফটওয়্যার আছে এটা বানানো, কিন্তু ঠিক এটাও না, ডাটা টাইপের যেগুলো যেখানে পিরামিড আকারে থাকবে, গ্রাফিকের এক্সেল শিটের মধ্যে এগুলো ম্যাক্সিমাম পাওয়া যায়। এখানে দেখেন এই যে এটা ইউজ করা হয়নি, কমেন্টস লেখা আছে কিন্তু কি একটা ডিরেকশন দেওয়া হয় না প্লেস অর্ডারে, এরকম কেউ করে কিন্তু এটা করেন নাই। আর এই যেখানে আবার করা আছে ইন্টারিয়র নেম, প্রথমটা যেটা একটু আগে দেখলাম, এরকম কিছু জিনিস এখানে আছে। তো কোনো কিছু যদি এরকম গ্রাফিকের ভিউতে সহজভাবে মানুষকে বোঝাতে সক্ষম হয়ে যান, তাহলে আমার ওই অত কথা মানুষ পড়বে না, গ্রাফিকের ভিতরে পড়িয়ে আমাকে শেষ করে দেবে, ওইটার মধ্যে মানুষ অনেক কিছু পাবে। এটা হলো আমাদের জিনিসগুলো। এটা হলো দেখি প্রত্যেক কোনো না কোনো কন্টেন্টের মধ্যে আছে, আপনি এই সাইটটা অনেকে দেখে রাখতে পারেন, রিলায়েবল সফটওয়্যার মধ্যে ফ্রিতে অনেক সুন্দর সুন্দর এসইও টেকনিক গুলো বলা আছে, যাদের সময় আছে তারা এই পার্টগুলো ফ্রিতে পড়তে পারেন, ফ্রিতে পড়ে অনেক কিছু শিখতে পারবেন। গুগল অ্যানালাইটিক্স এর একটা কোর্স আছে তাদের, এবং মোটামুটি ম্যাক্সিমাম ফ্রি আছে, পেইড আছে, আমরা ফ্রিতে যে রিসোর্স গুলো আছে সেগুলো আপনি চাইলে পড়ে অনেক কিছু চাইতে পারেন। এগুলো পড়তে হবে রিসার্চ করে, যাতে যে ভালো পারফরমেন্স ভালো কাজ করতে চান তাদের জন্য এগুলো মাঝে মাঝে সময় এরকম জ্ঞান অর্জন করা দরকার। তাহলে দেখা গেল আমাদের এই জিনিসটাতে আসি, এটা হলো সেই রিভারেজ প্রোগ্রেসিভ ডিসক্লোজার। এরপরে আরেকটা আছে শো মোস্ট ইম্পর্টেন্ট টু এট দি টপ। এখন আমরা মূল কথায় 1000-5000 ওয়ার্ডের যে জিনিসটা বলতে চাচ্ছি, টপ 10 বেস্ট মানে ব্যাকপ্যাক, এইটাকে এখন যেহেতু মোবাইল সাইট ইন্ডেক্সিং এখন আস্তে আস্তে যাচ্ছে, আমরা
সাইটের মধ্যে 5,000 কন্টেন্ট তো কত ইন্ট্রো কত কিছু থাকে। আপনি ইন্ট্রোটা দেন, ইন্ট্রোটা দেওয়ার পরে কি করবেন, আপনি সরাসরি টেবিলটাকে আগে নিয়ে আসেন। সোজা কথা যে টেবিলটাকে আগে নিয়ে 10টা প্রোডাক্ট আগে সামনে রাখি দেন, পিছনে না দিয়ে। অথবা প্রোডাক্ট যদি না দেন, টেবিল অফ কন্টেন্টকে ফার্স্ট ঢোকার পরে টেবিল অফ কন্টেন্ট চোখে পড়ে, কারণ টেবিল অফ কন্টেন্টে সবকিছু যদি চোখে পড়ে যেটা মনে হচ্ছে সেটাকে সেখান থেকে ক্লিক করে সে পরের স্টেপে চলে যাবে। এমন কিছু যদি মেন যে জিনিসটা বোঝাইতে চাচ্ছেন সেইটাতে প্রথম দিকে নিয়ে আসা। এখন অনেক কথা বলতে বলতে সে একটা খুঁজতেছে এমন একটা জিনিস, সেটা আপনার মাঝে বা শেষে আছে, এফএকিউ সে পড়বে। এখন এফএকিউ সার্চ দেওয়ার পরে এমন শেষে আছে যেটা আর ওই স্ক্রলিং করতে তো মোবাইল যেহেতু অনেক লম্বা স্ক্রলিং করতে হয়, যেহেতু সাইটটা রিডিউস অনেক লম্বা হয়ে যায়। আমার মূল কথা সাইটের মূল জিনিসটা যেন সামনের দিকে যত টপে রাখা যায়, ন্যাচারালি টপে যদি রাখা যায়, আমরা এখন থেকে সেটাই রাখা ট্রাই করব। মোবাইল যেহেতু ইন্ডেক্সিং এর দিকে মাথায় রেখে এটা করতে পারলে কি হবে, প্রায়োরিটিস কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে কোন জিনিসগুলো প্রায়োরিটি দেওয়া দরকার, একটা প্রপার কন্টেন্টের মধ্যে মাইক্রো কপি গুলো খেয়াল রাখা দরকার, এটাকে প্রায়োরিটি বেসিসে রাখবো। এই যে ইমেজের মাধ্যমে ব্যবহার করে আমার কন্টেন্টের ভাগটাকে কমাই দেবো। 4-5,000 ওয়ার্ডের চাই, এখন ওই 5,000 ওয়ার্ডের কনসেপ্ট আস্তে আস্তে মোবাইল ইন্ডেক্সিং এ বাদ হয়ে যাবে। তখন 1,000-1,200-1,500 ওয়ার্ড আসবে। তখন ফাইনালি যে আপনি ছোট্টর মধ্যে সংক্ষিপ্ত ভাবে মানুষকে কতটুকু বোঝানো যায়, মোবাইলে 5,000 ওয়ার্ড পড়তে গেলে দান বাড়ায় দেবো, ওইটা সে করবে না বা গুগল ওটা চাইতেছে না। এখন আস্তে আস্তে এইভাবে রিডিউস করে এই জিনিসগুলো মেজার করা, যে আমার কন্টেন্টকে প্রায়োরিটিজ বেসিসে নিয়ে আসো, মাইক্রো কপি জিনিসগুলো ইউজ করতে পারো, হ্যাঁ, তারপরে যে এই ডিসক্লোজার যে জিনিসগুলো আছে সেটা তুমি ইউজ করতে পারো, যেটা অ্যাটেনশন সহজে ড্র করতে পারে। টপ থিং গুলো, মেন থিং গুলো সামনের দিকে নিয়ে আসো। ভিডিও একটা ভিডিওই তোমার 4,500 ওয়ার্ডের কথা বলে দিতে পারে, তো ভিডিওটাকে প্রথমে গুগলে মোবাইলে এসে যেন ভিডিওটাকে আগে থাকে, পরে তোমার 5,000 ওয়ার্ডকে নিচে রাখো, প্রথমে শুরুটাই ভিডিও দিয়ে করো। অথবা এমন ইমেজ ইউজ করে, ইমেজে তোমার পুরো আর্টিকেলের কথা বলে দিতে পারে, যদি আইডিয়া দিতে পারে। ইমেজের মধ্যে 10 মেজর ইম্পর্টেন্ট থিংস টু আপডেট ইউর এসইও, এটা দিবেন, ওইটা পড়ার পর সে একটা ধারণা নিল, এখন সে আস্তে আস্তে পড়তে মনে যায়। ইমেজের মধ্যে কথাটা বলে দিবেন, শুধু ইমেজটা না দিয়ে। ভিডিওর মধ্যে 3 মিনিটে 4 মিনিট শর্ট ভিডিও বলে দিবেন, পুরো ডিটেইল কি বলতে চাচ্ছেন, কি কি কভার আপ করছেন, এই মেজর জিনিসগুলো মাথায় রাখবেন। সেইগুলো আস্তে আস্তে সাইটের প্রথম দিকে নিয়ে আসা। এই 3টা মিলে প্রায়োরিটি কন্টেন্ট। নাম্বার 3 কি আছে, ইউজ লার্জ ফন্ট এন্ড বাটনস। এখন কেন দেখেন, ফন্ট একটু বড় বড় ইউজ করা, বাটনটা এবং বাটন ইউজ করা। এখন এই সাইটটা যদি যাই, এটা দেখেন আমরা ছোট্ট ডিভাইসে নিয়ে আসি, এখন তো ডেস্কটপে বেশ সুন্দর বড়ই দেখা যাচ্ছে। এখন এটাকে যদি অপটিমাইজ বা এটাকে রেসপন্সিভ করা না হয়তো, আলটিমেটলি কি জিনিস হইতো দেখেন, আমি যখন এই ডিভাইসে যাই, যখন ছোট করে দিতাম, তখন ছোট করার পরেও কত সুন্দর দেখা যাচ্ছে, হেডিংটা ঠিক মতো দেখতে পাচ্ছি, কোনো কিছু পড়তে বেশি একটা অসুবিধা হচ্ছে না। আর যদি কোনো বাটন ইউজ করে, বাটন হয়তো দেখতে পাবো, এটার মধ্যে কোনো বাটন আছে কিনা, এই সাইডের মধ্যে কোনো বাটন আছে কিনা দেখে আগে। এখানে এটা তো ইমেজ, এখানে একটা সাবস্ক্রিপশন বাটন আছে, সুন্দরভাবে মানে প্রত্যেকটা জিনিস, মানে আমি ফন্ট গুলো দেখতে পাচ্ছি, এত ছোট ইউজ করিনি, আবার বাটন টাটন এরকম সুন্দর স্পষ্ট ইউজ করা। এই যে শেয়ার বাটন, এগুলো বাটন, এই জিনিসগুলো কি করতে হবে, একটু বড় করতে হবে, এবং বাটন গুলো ফন্ট গুলো স্পষ্ট একটু বড় টাইপের হবে। এখন ডেস্কটপের যে ফন্ট হবে, মানে মোবাইলে তো সেই ফন্ট তো হবে না, মোবাইলের মধ্যে রেসপন্সিভ করার জন্য মোবাইলের জন্য একটু ফন্ট গুলো বড় করে দিবেন, যাতে পড়া যায় অ্যাজ ইউজার হিসেবে আপনি দেখবেন অপটিমাইজ করার সময় সাইটটাকে। দেন বলছে কি, কিপ ইউর ওয়েবসাইট সিম্পল। আর যেহেতু মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং আমাদের মাথায় রাখতে হবে, বেশি হাবি জাবি ডিজাইন করে ইমেজের ভিতরে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইমেজ দিচ্ছেন, ইমেজ টিমেজ দিয়ে অনেক সাইবার অবস্থা করে ফেলছেন। আমাদের মধ্যে অনেকে আছেন এত হিজিবিজি সাইট তৈরি করবো, ওটা সিম্পলের মধ্যে করা যাবে, কারণ যত হিজিবিজির মধ্যে যাবো, বেশি ইমেজ ইউজ করতে শিখবো, তখন আলটিমেটলি কি হবে, আমাদের সাইটের মধ্যে লোডিং স্পিডে বাধাগ্রস্ত হবে। তো এইগুলো আমরা করবো না, সিম্পলের মধ্যে যত অ্যাট্রাক্টিভ ক্রিয়েটিভ করা যায়। এই সাইটটা, এটা তো বারবার আমি উপমা হিসেবে দেখাইতেছি, খুবই সিম্পল ভাবে যেটা দরকার সেটা আমরা নিয়ে আসি, কোন হিবিজিবি না, পুরো স্ট্রাকচার যদি দেখি সাইটটা, শুধুমাত্র এখানে একটা জাস্ট দেখি সব পেজে আছে নাকি, দেখি রিসোর্সের মধ্যে যাই, আমরা বুকের মধ্যে একটা পার্টে যাই, প্রত্যেকটা পেজে ডিজাইনটা আছে কিনা দেখি, এটা একটা কমন ডিজাইন সে রাখছে, এটা কি ইমেজ নাকি কোডিং দেখি আগে, এটা আগে খেয়াল করি। এটা ইমেজ দেখি আগে, মেবি ইমেজ, এটা ইমেজই মনে হচ্ছে, ইমেজ ডেভেলপ করে দিয়েছে একটা, প্রত্যেকটা পেজে ডিফল্ট হিসেবে দেয়া, এটা ইমেজ, টোটালটা একটা ইমেজ দেখেন, টোটালটা একটা ইমেজ ইউজ করেছে উপরে সুন্দর করার জন্য, যাতে ডিজাইনের উপরে ইমেজ করছে, কেউ অন্য কিছুই না। আর কোনো কিছু তার সাইটের মধ্যে আমার ডাইনে বামে তেমন, এখানে তো এটা থেকে বলা হয় টেস্টিমোনিয়াল পার্ট,
মোটামুটি আমার কাছে খুব সুন্দরভাবে এটা করছে, খুব এবং খুব স্পিডে এটা সাইটটা। এটার মধ্যে অনেক কিছু এগুলো আছে, বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রি অনেক কথাবার্তা এই সাইটটাতে বলে। এই সাইটটা খুবই ইউজার ফ্রেন্ডলি করা এবং কালার কম্বিনেশন সুন্দর করা, সিম্পলের মধ্যে খুব সুন্দর, এখানে আহামরি চাকচিক রং রং কিছু না এটা। তারপরে হলো আপনার এটা হলো আমাদের সেই জিনিসটা বলা যে সিম্পল রাখা, ট্রাই করার চেষ্টা করা। আর প্রোভাইড ডেস্কটপ ভিউ অপশন, এখন শুধু মোবাইল রেসপন্সিভ করতে গিয়ে ডেস্কটপ রাখবেন না, এখন ভিউ কাস্টমাইজ করতে গেলে তো এখন এই শুধু কি এই পর্যন্ত কাস্টমাইজ করে ফেলছেন, এখন বড়টা যখন দেখতে যায়, ধরুন বড়টাই যখন দেখতে গেছে তখন দেখুন ফন্ট ছোট হয়ে গেছে, আর হচ্ছে না, ওই মোবাইলের ভিউটা এখানে দেখা যাচ্ছে, বড়টাতেও ছোট দেখা যাচ্ছে, আর ছোট তো ঠিক মতো মোটামুটি ঠিকই আছে, কিন্তু বড়টাকেও ল্যাপটপে যখন ওই বেচারা সাইটটা দেখতে গেছে একবার বিশ্রী খুব ছোট ছোট আকারে আসছে। তো ভিউ দুইটাই যেন থাকে এমন ভাবে রেসপন্সিভ করা, আমার মোবাইলও সুন্দরভাবে মোবাইলের মতো দেখা যায়, ডেস্কটপের মতো ডেস্কটপের সুন্দরভাবে দেখা যায়। এখন এই পর্যন্ত যদি কেউ আসে আমরা বলি, এখন আমরা এটা কিভাবে প্র্যাকটিক্যালি করবো, আমরা তো কেউই করিনি। আসলে ওয়েবসাইট ডিজাইনের যে দুইটা পার্ট আমরা দেখেছি সিম্পল আকারে, যতটুকু মেনু কিভাবে তৈরি করা যায়, তখন এই ইস্যুগুলো ছিল না, মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং ইস্যু আমাদের আলোচনার বিষয় ছিল না। এখন এই টেকনিক্যাল এর মধ্যে যে মোবাইল কিভাবে ইন্ডেক্সিং করতে হয় প্র্যাকটিক্যালি, এইটা এই ইভেন্টর যাদের ওয়ার্ডপ্রেসে ঢুকে এই ইভেন্টর ইউজ করে 2 3 4টা পার্ট মোবাইল ফ্রেন্ডলি ইউজ করে দেখাইতে হবে, তবে আপনারা এই জিনিসটা বুঝবেন। এইগুলো না বুঝে প্র্যাকটিক্যালি, এই যে আমরা তো থিওরিটিক্যাল করে যাচ্ছি, লাস্ট ফন্টটা বড় করা, বাটনটাকে ঠিক রাখা, ডেস্কটপে ভিউ যেন অপশন নষ্ট না হয়, মোবাইলটা আবার ঠিক রাখবেন, এগুলো তো বলতেছে, প্র্যাকটিক্যাল না হলে আপনারা বুঝবেন কতটুকু জানি না। তা আমরা প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ এইগুলো করব, এই কাজটা আমরা করে দেখব, না হলে আপনারা এই জিনিসটা যথার্থতা আপনার বোধগম্য হবে না। এটা আমরা ইনশাআল্লাহ করব। আজকে ক্লাস আছে, আমরা শুধু জেনে যাচ্ছি কি কি আমাদের মোবাইল ফোনের মধ্যে কভার করতে হয়। দেন আমরা কি করব, পরের স্লাইডে একটু যাই। ফিক্স ব্রোকেন উইং। আমি বলছি যে আমার সাইটটা সুন্দর মতো করছে, কিন্তু আমার অজানায় একটা উইং ব্রোক হয়ে গেছে, একটা পোস্ট গুগল পাচ্ছেই না। আমি যেহেতু পাচ্ছি আমার মতো করে, কিন্তু গুগল খুঁজে পাচ্ছে না। এখন এরকম যদি কোনো কিছু হয়ে থাকে, আমি সেটা বের করতে হবে এবং ওইটাকে ঠিক করে কি করতে হবে, রিডাইরেক্ট করে দিতে হবে। তাই আমার জিনিসটা হয়ে গেল, যাতে গুগল ফিরে না যায়, গুগল বট এসে ওই সাইটটা না পেয়েও আমার রিডাইরেক্ট আর একটা ইউআরএল ধরায় দেওয়া আছে, ওখানে সে অটোমেটিক্যালি চলে যাবে। তো এটা চেক করার অনেকগুলো সাইট আছে, তো এই সাইটটা আমার কাছে ভালো লাগে, আমি এই সাইটটার লিংকটা দেওয়া আছে, আপনারা ধরেন এটার মধ্যে দিলাম যে আপনার সাইটে 10টা 15টা আর্টিকেল পোস্ট করেছেন, এর মধ্যে 2টা 3টা অটোমেটিক ব্রোকেন হয়ে গেছে, কন্টাক্ট আস পেজ ব্রোকেন হয়ে গেছে, আপনারা তো আপনারা দেখতে পাচ্ছেন না, বা গুগলের কাছে এটা ব্রোকেন দেখাচ্ছে। আমরা এটা কিভাবে চেক করব এবং ওটাতে কোথায় পাওয়া যায়, সেটা কিভাবে মানে পদক্ষেপ নিতে হবে। আমরা দেখি সাইটের মধ্যে কোনো ব্রোকেন লিঙ্ক আছে কিনা। এই সাইটটা যেহেতু ড্যাশবোর্ড ওপেন করা আছে, রুট ডোমেনটা দিতে হবে। দেখি আমরা এখানে খুঁজে পাই কিনা এটা। এই যে এটা লিংক আপনাদের কাছে থাকবে, এটা তোমাদের দিব, দেওয়ার পরে ফাইন্ড ব্রোকেন লিংক, আমি খুঁজবো যে আমার সাইটে কোনো ভাঙাচোরা কোনো কিছু লিংক আছে কিনা। এখানে একটা কোড চাবে, সিকিউরিটি কোড আপনারা দিবেন GV9TT, তারপর দিয়ে কোনো কিছু না করে ফাইন্ড ব্রোকেন লিংক নাও, এটাতে ক্লিক করলে খুশি একটু দেখতে দেখা শুরু করবে এই সাইটে কোনো ব্রোকেন লিংক আছে কিনা। সে সার্চ করতেছে, এখানে পেজ প্রসেস 10টা 12টা পেজ খুঁজে পাচ্ছে অলরেডি, দেখা যাক কি হয়। কমপ্লিটেড আপনাকে মেসেজ দিয়েছে এবং স্ট্যাটাস দিয়েছে যে আমাদের এখানে কোনো ফাউন্ড জিরো ব্রোকেন লিংক, কোনো এই সাইডে ব্রোকেন লিংক নাই। আমরা বড় সাইটে অথরিটি সাইট নিয়ে, এটাতে হয়তো থাকতে পারে, আমরা এইটা নিয়ে দেখতে দেখি ব্রোকেন লিংক পাই কিনা। 5 মেবি প্রথমটা এস সম্ভবত। অলরেডি দেখেন একটা পেয়ে গেছে। এরকম অনেক যাদের অনেক আছে, খুঁজতে থাকবে 1 2 3 4 5 দেখাবে, এরকম টেবিল আকারে আসবে মোট কথা। ইন্ডেক্সিংটা হইতে থাক, আমরা এই যেটা আছে সেটা দেখি। এই লিংকটা গুগল খুঁজে পাচ্ছে না, আমরা ইউআরএল দিকে ক্লিক করে দেখি, নিউ ট্যাব ওপেন করি, এটা ইস্যুটা কি।
এখানে রুট ডোমেন নিয়ে গিয়েছে, এখানে অলরেডি এই সাইটটা ব্রোকেন লিংক মানে রিডাইরেক্ট করা আছে, দেখেন ফিক্স করে দেওয়া আছে, এসে পাচ্ছে না কিন্তু রিডাইরেক্ট করে দেখেন আমাকে রুট ডোমেন মেইন ডোমেন নিয়ে গিয়েছে, এটা অলরেডি ফিক্স করা আছে, এই জন্য এটা প্রবলেম হয়নি। এখন আমাদের অনেকগুলো আরো আছে যে কি কি ইমেজ গুলো মিসিং আছে, আমরা আসতেই থাকতেছে, আসুক এটা যত বড় সাইট হবে অত তখন এগুলো ম্যাক্সিমাম প্রায় এগুলো সমস্যাগুলো হয়। আমার আরেকটাতে যাই, এই ইমেজটা পাচ্ছে না যে ইমেজটা এখানে দেয়া আছে, আমরা দেখি এবং কি সমস্যা 404040 মানে ব্রোকেন হয়ে গেছে, সোজা কথা পাচ্ছে না, ব্যাড এরর মানে বাজে মানে পাইতেছে না ওটা, বা আরেকটা রিডাইরেক্ট করছে বাজে ভাবে হইছে সেটাও দেখাইতেছে। আমরা যে কোনো এটাতে একটা যাই, এটার মধ্যে কি ইস্যুটা আছে। এটা আসতে থাক, চলতেছে এখন, প্রসেসটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, 128টা লিংক আছে, 113টা আছে, আর বাকি এই সবটা করতে পারে নাই, আরো রানিং অবস্থায় দেখতে আছে। এখন এভাবে সে খুঁজতেই থাকবে, পাইতেই থাকবে। আসুক আমরা একটা জায়গায় আছি। মানে 113টা লিংক ব্রোকেন ওনার? হ্যাঁ, এখানে হচ্ছে কি আপনার টোটাল ক্রল করছে 124টার মধ্যে, না এটা প্রসেস 158, গ্যাপ এটার সাথে এটা মাইনাস হবে, এই যেখানে আসতে 33টা এখন পর্যন্ত পাওয়া গিয়েছে। আচ্ছা আচ্ছা। এই যে কোন ইস্যু গুলা, ইমেজ গুলো সে পড়ে না, রিড করে না, সে গুগল এইগুলো তো রিড করে না, ব্রোকেন ভেঙে যাচ্ছে, যেটা যেখানে ছিল এটা পায় নাই। আমরা এখানে যে সোর্স আসতেছে, এখানে হচ্ছে এখানে দেখা যাচ্ছে আবার মানে এটার মধ্যে কোন ইউআরএল কোনটা ভেঙে গেছে সেটা এখনো রিড করা, এখানে ঠিক করা আছে বাট এখানে ব্রোকেন দেখাচ্ছে। আমরা এটা কপি করে দেখি, আমরা কপি করে দেখি, ক্যাপ্টেন আমেরিকা, এই যে দেখেন ওইটাতে আসলে হয়ে গেছে, কুকি হয়ে গিয়েছে, তো যার কারণে বোঝা যাচ্ছে না। এখন এই যে এই পাচ্ছে না, কারণ এখানে যে জিনিসটা থাকার কথা ছিল এই ইউআরএল এসে এই জিনিসটাকে না পাওয়ার কারণে সে 404 মারছে, এই পেজটা নাই। এরকম আমরা কখন আমার সাইটে রাখবো না, যখন এরকম আসে তখন আছে রিডাইরেক্ট 301 একটা প্লাগইনই আছে, সেই প্লাগইনটা ইনস্টল করলে পরে তখন দুইটা অপশন আসে, ব্রোকেন ইউআরএল কোনটা, কারণ এটা তো ব্রোকেন আমরা দেখাই দিচ্ছে, এটা কপি করতে হয়। তারপর এখন কোন ইউআরএল তুমি পাঠাইতে চাচ্ছ তখন রুট ডোমেনটা দিয়ে দেবো, অথবা যদি ওটা রিলেভেন্ট কোনো আর কোনো কন্টেন্ট থাকে সেখানে আমরা পাঠিয়ে দেবো। এটা হলো রিডাইরেক্ট করে দেওয়া, যাতে গুগল সেটাকে 404 না দেখায়। আমরা এটা ঠিকই আসবে গুগল, কিন্তু যেহেতু এটার সাথে অল্টারনেটিভ আরেকটা আমরা দিয়ে দিয়েছি ওইটাতে সে চলে যাবে, এটা হলো ফিক্স করা। আমরা এই সাইটে অনেকগুলো আছে, এই সাইটের মধ্যে এগুলো হয়তো সময় নিয়ে ফিক্স করতে হবে এগুলো। এই হলো আমরা এটার মধ্যে আমরা নিজেদের সাইট গুলো আমরা চেক করে নেব যে কতগুলো জিনিস আছে না আছে, আমরা প্রত্যেকটা যার সাইট সময় নিয়ে এই সাইটটার মধ্যে গিয়ে পেস্ট করে দেখবো। আপনাদের এখন নতুন অবস্থায় আছে 2টা 3টা পাবেন, ওই ইউআরএলটা তো নট ফাউন্ড দেখাবে, ওইটাতে গিয়ে ওয়ার্ডপ্রেসের মধ্যে ঢুকতে হবে, ওয়ার্ডপ্রেসে ঢুকে তখন আমার এখানে ওয়ার্ডপ্রেস আছে, এইখানে যে প্লাগইন আছে আমি দেখাই, এই সাইটের মধ্যে কোনো ব্লকিং নাই, নাই তো কন্টেন্ট ব্লকিং হবে কিভাবে, কিন্তু যে প্লাগইনটা আমাদের লাগবে এখন হইতে থাকে, পোস্ট দিবেন ভেঙে যাবে, অজান্তে ভেঙে যায়, গুগল আসলে ক্রল করতে না পারে ভেঙে যাচ্ছে, অথবা অত ইউআরএলটা ছিল আমি কন্টেন্ট চেঞ্জ করে ফেলছি, ওই কন্টেন্ট ডিলিট করে আরেকটা নতুন পোস্ট দিয়েছি, আর ওটার কি হবে, ওটা তো ইন্ডেক্স অলরেডি হয়ে গিয়েছে। এখন এই যে এইটার মধ্যে যদি আমি আমার এখানে একটু এইটার মধ্যে প্রবলেম আছে, আগের মধ্যে অ্যাড অপশনটা একটা না, এটা প্রবলেম হয়ে গিয়েছে, এটা আবার রিসেট দিতে হবে টোটালি। এখানে অ্যাড প্লাগইনের মধ্যে কোন প্লাগইনটা 30 একটা যেতে আছে, 30 রিডাইরেক্ট প্লাগইন, এই প্লাগইনটা আমি দেখাচ্ছি। এই প্লাগইনটা যদি আমরা সেটআপ করি তাহলে আমরা কি এই অপশনটা এখানে ইমেজে দেওয়া আছে কিনা, ইমেজে আরো দেওয়ার তো কথা, ইমেজ এখানে দেখি বাজে অবস্থায় আছে, মানে এখানে ফলো করি, এই যে এখন মানে দেখা গেল রিডাইরেক্ট ফ্রম কোন ইউআরএল থেকে কোন ইউআরএলটা ব্রোকেনটা এই বক্সের মধ্যে পেস্ট করা, দেন এটা কোথায় নিয়ে যাচ্ছে পরবর্তীতে সেখানে কাস্টম কোডটা দিয়ে দেওয়া, দিয়ে সেভ দিয়ে দিয়ে হয়ে গেল। তখন গুগল এসে আবার ইন্ডেক্স করে এটা তো মিসিং আছে, এটা ইন্ডেক্স এটা হয়েছে, আর এটা তো আমি এখন করার জন্য আবার রিকোয়েস্ট করলাম, এটা ইন্ডেক্স হবে না, বাট এটা ইন্ডেক্স হয়ে গেছে, কিন্তু এখানে আসা মাত্রই সে এইখানে আমাকে এখানে পাঠিয়ে দিচ্ছে, তার মানে আমার সাইট সে দেখতে পাবে কিছু না কিছু।
এটা হয়ে প্লাগইন। এরকম আরো অনেকগুলো প্লাগইন আছে, যে কোনো একটা ইউজ করে এরকম অপশন সবকিছুই কম বেশি পাবেন, কোথা থেকে কোথায় যাচ্ছে। অথবা ব্রোকেন ইউআরএল, তারপরে নিউ ইউআরএল বা কাস্টম ইউআরএল এরকম অপশন থাকবে। এটা আমাদের এটা ঠিক করে দেওয়া। তাহলে আমরা এটা কিভাবে এটা ব্রোকেন লিংক বের করব, তারপরে আমরা হচ্ছে বলছি সার্চ পেস্ট করার পরে ফাইন্ড করার পরে তারপরে ড্যাশবোর্ডে গিয়ে আমরা ফিক্স করব ইউজিং আমরা এটাকে দিয়ে দিই আমরা এটা দিয়ে দিলাম, এটা থাকবে এখানে, এটা থাকবে। এটা ব্রোকেন লিংকটা আমাদের ফিক্স করতে হবে সাইটের মধ্যে, যার যেটা আছে, যারা এই পর্যন্ত পোস্ট দিয়েছেন তারা একবার ঠিক করে নিন বা আজকে দেখার পরে। এরপরে ব্রোকেন লিংক আছে সিকিউর ইউর সাইট উইথ এইচটিটিপিএস। এই প্লাগইনটা আমি প্রথমেই বলছিলাম যে এটা সবার, আমাদের তো 1 ইয়ারের যারা আমার কাছে বিশেষ করে ডোমেন নিয়েছেন সবার 1 বছরের জন্য দেখবেন আছে। এইচটিটিপিএস মানে কি, যে আমাদের এই যে সাইটটা যেন এখানে তালা মারা, প্রত্যেকটা সাইট দেখবেন যাদের তালা মারা যদি এরকম থাকে, এরকম যদি কারো থেকে থাকে আমাকে জানাবেন যে এই জিনিসটা আমার দেখাচ্ছে ভাইয়া নাই, তাই সেটা ঠিক করতে হবে। এটা এরকম কার কার নাই। এখন আমি যখন হোমের মধ্যে যাচ্ছি, হোমের মধ্যে যাওয়ার পর কিন্তু এটা ঠিকই দেখাচ্ছে, হোমের মধ্যে তালা মারা আছে। হোমের যদি না যাওয়ার পর অন্য কোনো মেনুতে যাওয়ার পর দেখেন এটা আবার ঠিক মতো কাজ করে কিনা, এটা একটু সবাই খেয়াল। প্রত্যেকটা পেজে আমার এটা থাকা চাই, কোনো কারণে ব্রোকেন হয়ে যাচ্ছে আমার ঠিক মতো অপটিমাইজ না করার কারণে। আর এটা সব পেজে সেট আপ করার জন্যই ফ্রিতে একটা আমি বলছি প্লাগইনটা ইনস্টল করে নিয়েন। তাহলে কি হবে, এটাকে যদি অ্যানাবেল রাখা হয়, একটু ঠিক করি, অ্যানাবেল যদি রাখা হয় তাহলে অটোমেটিক প্রত্যেকটা পেজের মধ্যে সিকিউর তালাটা অটোমেটিক শো করবে, আমার সাইটটা এইচটিটিপিএস ব্যবহারে একটা জিনিসটা থাকবে। আর এটা কিভাবে, এটার মধ্যে প্লাগইন যেহেতু এটা আমার সাইটের মধ্যে ইউজ করতে প্রবলেম হচ্ছে, এটা পুরো সাইটটা রিসেট না করলে কোনো একটা থিম বা কোনো একটা প্লাগইনের কারণে এরকম কারো অপশন আপনাদের হয়েছে কিনা টেকনিক্যালি দেখেন। ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে একটু আসলে দেখি আছে, এটার মধ্যে মোটামুটি ড্যাশবোর্ড আছে যে প্লাগইন আপনাদের দেখবেন ইউজারের মধ্যে যখন অব ইউজার অ্যাড নিউ প্রোফাইল, আবার যদি আমরা অ্যাপিয়ারেন্সের মধ্যে থিমে যাই, থিম থেকে আবার থিমের কাস্টমাইজ উইজেট এরকম আছে। প্লাগইন অপশনের মধ্যে আপনারা যখন যাবেন তখন দেখবেন প্লাগইনের মধ্যে অ্যাড প্লাগইন, ইনস্টল প্লাগইন অলরেডি ইনস্টলড আছে, আপনি অ্যাড করতে চাচ্ছেন এই অপশনগুলো থাকবে, এটার মধ্যে অপশন শো করতেছে না এখানে। এই প্রবলেমটা হয় তিনটা কারণে। একটা হলো যতগুলো আমি প্লাগইন এখানে দেওয়া আছে কোনো একটা প্লাগইন ঠিকমতো ইনস্টল হয়নি, ভেঙে গিয়েছে সি প্যানেল থেকে। অথবা হতে পারে কোনো থিমের যেটা থিম ইউজ করতেছে সেটার মধ্যে আপডেট আছে কিন্তু আমার একটা কনফ্লিক্ট হয়েছে, সেটার কারণ হতে পারে। এই সব কারণের কারণে আমার কি হয়েছিল, আমার এই অ্যাড অপশনটা প্লাগইনের কনফিউজ হয়ে গেছে। এটা সি প্যানেল থেকে যদি আমি পুরোটা রিসেট করে দেই এই ওয়ার্ডপ্রেসের পুরো সেটআপটা, দেন এটা ঠিক হয়ে যাবে। এটা কি করা, ঠিক করার আগে যদি কোনো কন্টেন্ট থাকে ব্যাকআপ রাখতে হয়, দেন তারপরে এটা পুরোটা রিসেট করার পরে এটাকে আমরা পুনরায় আবার এটা ঠিক হয়ে যাবে। এটা আমরা দরকার না, এটা তো সবার হবে না, মাঝে মাঝে যদি এরকম কোনো হয় প্লাগইন অপশন অ্যাড পাচ্ছে না তখন তাদের ক্ষেত্রে, এটা আমি যদি মানে সবার ক্ষেত্রে হঠাৎ করে যে একদিন এরকম হতে পারে সেই ক্ষেত্রে। তাই দেখা গেল আমাদের এই জিনিসটা কি এখানে যাই, প্রত্যেকটা সাইটের মধ্যে অলরেডি অনেকেই করছেন, এটা করছেন না সবাই, এটা এনাবেল করা সবার, এই জিনিসটা সেটআপ তো সবার দেওয়ার কথা। 17টা প্লাগইন এটাও একটা প্লাগইন যে আমরা প্রত্যেকটা সাইটে এই এসএসএলটা আমরা দিয়ে রাখবো। আমাদের তো আছেই রিয়েল এসএসএল 1 বছর, কিন্তু এটা দিয়ে প্রত্যেকটা পেজ কোনো কারণে যদি বাদ পড়ে যায় এইটা দেয়া থাকে অটোমেটিক প্রত্যেকটা পেজকে সে কভার করবে, প্রত্যেকটা পেজের মধ্যে সে এসএসএল কে এনশিওর করবে। এই প্লাগইনের কাজটা হলো এটা ফ্রিতে ইউজ করা যায়। এটা তো করা হয়নি মনে হয়। এটা করে রাখবেন। এটা শুধু নাই যে আপনার এখানে আর কোনো ড্যাশবোর্ড থাকবে, এটা খুবই সিম্পল ওয়ে। আপনি খালি ইনস্টল যাবেন, সার্চ নিতে এই জিনিসটা রিয়েল সিম্পল আছে, আমি তো ইয়ার দেওয়া আছে এটা গিয়ে, এটা মনে হয় অলরেডি ইও পাবেন, এখানে দেখাই যাবে। আমরা দেখি কেটে দিই অনেক, আজকে লোকজন নাই কেন ভাই আজকে? কি জানি ঘুমাইছে না কি করছে জানি না। এখন এটার মধ্যে তো জানি সব সেটআপ আমরা কিভাবে, এটা তো আমাদের দেওয়াই আছে, ইনস্টল প্রক্রিয়াটা এই যে দেখাইছে এখানে কিভাবে কি কাস্টমাইজ করে, কিছু না, অ্যাজ ইট ইজ যা আছে তাই, এখানে সেটিং এর কোনো ভিতরে কিছু নাই। বাই ডিফল্ট যেটা থাকবে সেটা আমরা কিভাবে থাকবে সেটাও দেখা দিচ্ছে এখানে, যদি বড় করে দেখাই
এখানে যতগুলো অন করা আছে অটোমেটিক্যালি থাকবে, আপনি কিছু করতে হবে না, আপনি শুধু ইনস্টল করবেন আর অ্যাক্টিভ করবেন, বাস বাকিটা ও অটোমেটিক নিয়ে নেবে, কিছু করতে হবে না। এখানে এসে শুধু অ্যাক্টিভ করা আর কোনো কিছু না, দেওয়ার পরে এরকম দেখাবে ডিঅ্যাক্টিভ আর অ্যাক্টিভ, তো ইনস্টল করার পর অ্যাক্টিভ করবেন সেটিংটা বাই ডিফল্ট, ওকে, আর এখানে কোনো কিছু করার নেই, অটো হয়ে যাবে। তো এই জিনিসটা সবার কাছে এনশিওর করার জন্য এই প্লাগইনটা অন ইউজ করবেন, তাই মোটামুটি এটা হয়ে যাবে। তারপর সিকিউরিটির পর আমাদের আর কি আছে, চেক ইউর সাইটস লোডিং স্পিড এন্ড ফিক্স, এটা বড় একটা কন্টেন্টের পার্ট, এটা হয়তো পারলে আর একটা ভিডিও হয় তৈরি করে রাখতে হবে, কারণ এটা সবার ইস্যুটা হবে কম বেশি সবার, এটা নিয়েই লম্বা ভিডিও হতে পারে, আধা ঘন্টা 1 ঘন্টার একটা, কারণ দেখবেন তো মোবাইল ইন্ডেক্স মানে সাইটের স্পিড কেমন সেটাকে ইমপ্রুভ করতে গেলে ধরে ধরে করতে হয়। এখন এক একজনের এক এক ইস্যু আসবে, আমরা একটু চেক করি আর কি কি কারণে হয় এটা আমরা দেখি, আর এটার কথা আমাদের স্লাইডার নেই, এটাই আমাদের আজকের প্রথম পার্টের এতটুকু পর্যন্ত আছে। এটা জিনিসগুলো কি কি কারণ মেনটেন করলে পরে আমাদের প্রবলেমগুলো ফেস করতে হবে না, আমরা 2টা 3টা সাইট চেক করে দেখবো, চেক করে দেখার পরে যে জিনিসগুলো পাবো এইগুলাই পাবো, আর এই 9টা স্টেপকে এইগুলো পাবো ম্যাক্সিমাম কমন থিংস, আর এই 9টা স্টেপকে আমরা ফলো করে ওইগুলোকে ঠিক করে নিব। আমরা আগে জিনিসগুলো জানি যে বাবা হচ্ছে মেইন 3 things আর হ্যাপেন, 3টা ঘটে থাকে এই ওয়ার্ড স্পিড কমিয়ে যাওয়ার ক্ষেত্রে। 3টা জিনিসের মধ্যে ইমেজ প্রবলেম, ইমেজ আমি অপটিমাইজ করে নিই, যা পাইছি ডাউনলোড করে তাই আমি আপলোড দিয়েছি, এটা সাইজে কত বড় হইবে কত কেবি, এটা স্ট্যান্ডার্ড কেবি 200 কেবির মধ্যে রাখা স্ট্যান্ডার্ড, আমি এখন ওটা 500 600 800 1 MB হয়ে গেছে খেয়ালই করেন, এটা আমাকে রিসাইজ করে নেওয়া। নাম্বার 2, ফন্ট, কোন ফন্ট মাত্রা হবে না মাত্রা ছাড়া, আমরা মন মতো ফন্ট বোল্ড মোটা চিকন মাত্রা আছে মাত্রা নাই যেরকম না, মন মতো না, মোবাইল ফ্রেন্ড ইউজ করার জন্য মাত্রা বিহীন আমাকে ইউজ করতে হবে, কোন কোন জিনিস আছে সেটা আমার নিচে দেওয়া আছে। থিম, পেইড থিম, ফ্রি থিম, ফ্রি থিম ইউজ করি দোষের কিছু না, ফ্রি থিমের দুইটা, ফ্রি থিমের সুবিধা অসুবিধা আছে, পেইডেরও সুবিধা অসুবিধা আছে। ফ্রি সুবিধা কি, ফ্রি হলো একটা মোবাইল ফ্রেন্ডলি থাকে এবং স্পিড খুব দ্রুত হয়, লোডিং স্পিডটা নিজে থেকে সেখানে এর মধ্যে বেশি কিছু থাকে না, অপটিমাইজ করে তো অনেক অপশনই কাস্টমার মানে হাইড করা থাকে, যার কারণে স্পিডটা ভালো থাকে। অসুবিধা কি, মন মতো সাজানো গোছানো করা যায় না, অপটিমা আমি চাইতেছি এটা এখানে থাকবে এটা ওইভাবে থাকবে, মন মতো আপনি চাইলে ডিজাইন করতে পারবেন না, এটা হলো অসুবিধা, কিন্তু স্পিড লোডিং এর ক্ষেত্রে সুবিধা। আর পেইড থিমের ব্যাপারটা হলো এমন এত এত ফিচার দেওয়া থাকে, যদি আপনার ফিচার প্রয়োজন ছাড়াও মানে সবকিছু হুবহু যা কিনছেন ওইভাবে থিমটাকে রাখেন, দরকারও নেই অনেক ডিজাইন অনেক অপশন দিয়ে রাখে দিচ্ছেন, ওইটা আপনার সাইড স্পিডে অনেক টাইম নেবে। কিন্তু কাস্টমাইজের সুবিধা কি, এটা কাস্টমাইজ করা যায়, অসুবিধা হলো লোডিং স্পিডের প্রবলেম হয় যদি কাস্টমাইজ করতে না পারেন, আর কাস্টমাইজ করার সুবিধা পেইড থিমে দেওয়া থাকে। এখন আপনি যদি কাস্টমাইজ করতে দুর্বল হন, ঠিক মতো না জানেন, আপনার জন্য পেইড থিমটাই আপনার জন্য মরণ, মানে মরণ বলতেছে অসুবিধার কারণ, কারণ জানেন না শোনেন না অথচ পেইড থিম কিনে বসে আছেন। কাস্টমাইজ যদি প্রপার না জানেন তাহলে পেইড থিম না, আপনার জন্য ফ্রি থিমটাই সবচেয়ে উত্তম। আর নিউবি হিসাবে আমাদের প্রত্যেকের ফ্রি থিমটাই ভালো, এটা একটা মেইন একটা রিজন আছে কিন্তু এখানে। তাহলে 3টা জিনিসই ম্যাক্সিমাম সাইট রোড স্প্রিং এর ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। এখন এইটাকে ওভারকাম করার জন্য 3টা স্টেপ আমরা প্র্যাকটিক্যাল, যেহেতু একটা ভিডিও থাকবে আধা ঘন্টা বা তারও বড় হতে পারে, একটা সাইট নিয়ে আমরা আজকে কোন সাইট নিয়ে করবো আজকে ফিক্স করবো, দেখি কোনটা বেশি বাজে অবস্থা সেটা ঠিক করবো আমরা। 9 স্টেপ টু স্পিড আপ ইউর ওয়ার্ক পেজ হচ্ছে নাম্বার 1 ইমেজ অপটিমাইজ, যেহেতু ইমেজ একটা বড় একটা ফ্যাক্টর, ইমেজ আগে দেখতে হবে। আমি যখন এই টুলস গুলো যে কোনো একটাতে চেক করব তখন কোন ইমেজ কি অবস্থায় আছে, কতটুকু জায়গা খায় বসে আছে, এইগুলো দেখে আমরা দেখতে পারবো, যে কোনো একটা ইউজ করলে হবে, তা আমরা দেখবো এটাতে। তো ইমেজকে অপটিমাইজ করলে পরে আমাদের ঝামেলা থেকে মুক্তি পাবো। জেপিজি ইনস্টেড টু পিএনজি, পিএনজি আছে ইমেজের ফরম্যাট কতগুলো হয়, পিএনজি ফরম্যাট হয়, জেপিজি ফরম্যাট হয়, ওপি ফরম্যাট হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার একটা দেখুন যে নড়াচড়া করে, আমার প্যাসিমিন ক্যাম্বিডের মধ্যে এখানে টাকার গাছ একটা আছে, টাকা ঝরে পড়ে গাছের পাতা, ওইটা আর একটা ফরম্যাট, ডিপ ফরম্যাট যেটাকে বলা হয়, এরকম অনেক ফরম্যাট থাকে। তা আমরা বেসিক্যালি ট্রাই করব প্রত্যেকটাকে জেপিজি, অন্য কোনো ফরম্যাট, পিএনজিটা অনেক বড় হয়ে যায়, তুলনামূলক জেপিজি কম, এটা কাস্টমাইজ করতে সহজ, রিসাইজ করতে সহজ, আমরা জেপিজি ফরম্যাটটা ইউজ করব। তারপরে কি আছে 3 নম্বরে, ইউজ টুলস ফর ইমেজ অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন অনেকগুলো সাইট আছে, আমি 2টা এখানে দেওয়া আছে, আপনি যে কোনো 2টা ইউজ করতে পারেন, এই 2টা ইউজ করার পর এটাকে একটু ঠিক করে দিই, দেখি ঠিক আছে কিনা, ফাইনাল করে দেবো যদি ঠিক থাকে। এটা ঠিক আছে, এটা ফ্রিতে করবেন, এটা প্ল্যানিং আছে, পয়সা পাতে সবই চাই, আপনি ফ্রিতেই করবেন, আস্তে আস্তে করে করবেন। এখানে আপনি বাস এখানে আপলোড দিবেন, আপলোড দিয়ে তারপরে আপনি আবার এটা কি করতে পারবেন। তারপরে আরেকটা সাইট, এটা ঠিক মতোই আছে, এটা দেখবেন।
ফ্রিতে সবাই ট্রাইফার ফ্রি ইউজ করবে প্রত্যেকটা জায়গায় টাকা পয়সা। আজকে আমি আমার অফিসে গিয়েছিলাম, আজকে আমি পিন্টারেস্ট নিয়ে আবার একটু কাজ করতে গেলাম আরেকটা অ্যাকাউন্টের জন্য। পিন্টারেস্টের মধ্যে মাঝখানে আরেকটা ছোট্ট আপডেট চলে আসছে, ছোট্ট পরিসরে আর কি। তো ওটা আমাদের মেজর কিছু না, তো মানে এরকম অলওয়েজ যদি ট্র্যাকিং এ না থাকা হয় তাহলে এগুলো দেখেন টুকটাক। আপনি নরমাল দেখেন আপনি আপলোড করার পরে পরে এখানে Mobile ko, the mobile sir. আপনি ইমেজ অপটিমাইজার এখান থেকে আপনি এড করবেন, ধরেন এখানে এই যে আপনার আপলোড, এখান থেকে ইমেজটা দেখা দিয়ে ছোট করে দেবে, তারপরে এটা অপটিমাইজ করবেন। এইভাবে আমাদের দুইটা ফ্রি সাইট আছে, ফ্রি প্রাইস দুইটা আছে, ফ্রিতে আমাদের কাজ হয়ে যাবে। এটা আমি ইউআরএলটা আমি ঠিক মতো দিই। এটাও দিয়ে রাখি। এটা তো একটা প্লাগইন আমরা ইউজ করতেছিলাম না, যে প্লাগইন ইউজ হ্যাঁ করলে ওটা automatic- সেম ম্যাশ আর কি, সেম ম্যাশ আর কি আছে। ওইটা করলেও প্রপার অন অনেক সময় প্রত্যেকটা দেখেন ওর মতো করে করে। এখন আপনার 1 এমবি আছে, ও আপনাকে ওইটা ধরেন 500 পর্যন্ত নিয়ে আসছে, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে 200 এর নিচে নিয়ে আসা। এটার মধ্যে আপনি সিলেক্ট ইমেজ দেওয়ার পরে আপনি কাস্টমাইজার অপশন গুলো পাবেন, 200 করবেন, 300 করবেন, 400 করবেন, এটা পাবেন। কিন্তু আর ওইটা তো অটোমেটেড কিছু জিনিস আছে, হয়তো 500টা 200টা করে ফেলতে পারে, কিন্তু 1 এমবিটা 2 এমবিটা এটা কিন্তু সে ওই 500 700 800 নিচে আর পারে না। এইভাবে প্রবলেমটা আছে। এই জন্য এগুলো ইউজ করে আপনি ইমেজ পোস্টে যখন যত ইমেজ ইউজ করবেন, পোস্ট দেওয়ার আগে ইমেজগুলো চেক করে নেবেন এই সাইট থেকে 200 এর মধ্যে আছে কিনা, এগুলো দেখে দেখে ঠিক করে নেবেন। তারপরে এনাবেল ওয়েব এটা হলো একটা প্লাগইন। এটা যদি আচ্ছা, আমাদের তাহলে ভাই তাহলে সেক্ষেত্রে আমরা কি ওই প্লাগইনটা আনইনস্টল করব না, ডিঅ্যাক্টিভেট করব যদি না, এটা ইউজ করি? ওইটা যদি আমরা ম্যানুয়ালি পোস্ট করার আগে দিই তো ওইটা আমাদের দরকার নাই, আমাদের খামাকে ওইটা বাড়তে রাখে প্লাগইন কেন। আমরা প্লাগইন ইউজ করাটাও কম, দেখেন 7 নম্বর পয়েন্টে আসছে ম্যাক্সিমাম, ওখানে 17টা দেয়া আছে। আমরা এখন মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং যেহেতু আমাদের মাথায় রাখতে হবে, এখন মোবাইলে যেহেতু এটা প্রথম লোডিং হবে, তাই আমরা যত ম্যাক্সিমাম 10টা যেটা না রাখলেই নয় আমরা এটা রাখবো। কোনটা কোনটা রাখবো সেটার আমি লিস্ট দিব যে এই 10টা রাখেন। এগুলো সব নতুন আসার কারণে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে সামনের দিকে, অনেক সেটা প্লাগইনে তো ভারী হয়ে থাকে। প্লাগইন আমরা রাখবো না ম্যাক্সিমাম 10টা, কিন্তু অনেক প্লাগইন কমন কিছু কিছু রাখতেই হবে, ইওসটা আমাকে রাখতেই হবে। তারপরে আমাদেরকে আরো এরকম কিছু জিনিস আছে যেটা রাখতেই হবে, আমরা এসএসএল ওটাকে রাখতে হবে। তারপরে আমাদের আরো অনেকগুলো জিনিস আছে, এখন নাম মনে পড়তেছে না, অনেকগুলো আমাদের থাকতেই হবে এই সাইটের মধ্যে। তাহলে এটা আমরা কি করব, এইটা একটা গুগল এই ফরম্যাটকে গুগলের ফরম্যাট, এটাকে সে পছন্দ করে। এখন অনেক ছবি দেখবেন সেভ করতে পারবেন না, সেভ করলে পরে ইউআরএল এর মধ্যে যা আছে সব সেভ হয়ে যায়। যে ইমেজগুলো ওয়েব পিপি এটা খুবই হালকা ও লাইট ওয়েট হয়, গুগল এখন এই ফরম্যাটটাকে পছন্দ করে। আগে যে পেজে পিএনজি ছিল ঠিক আছে, এখন এই ফরম্যাটটা আছে, এটা একটা প্লাগইন। এটা যদি ইউজ করেন হয় তখন এটা এনাবেল থাকলে আপনি যে পেজে যদি ঢুকায় দেন ইমেজটা ওয়েব পিপি, মানে যে কোন লেখা যদি ওই ইমেজটা আপনার ভিউ করে, তখন ওই জেপিজি ফরম্যাট থেকে সে এই ফরম্যাটে কনভার্ট হয়ে যায় অটোমেটেড ওই প্লাগইন ইউজ করলে। আমরা দেখবো যদি আমরা জেপিজি ছোট 200 নিচে করতে পারি এটা ইউজ করব না, আর যদি এটা ইউজ করি তাহলে আমরা জেপিজি করার পর এটা অটোমেটেড যাতে হয়ে যায়। প্লাগইনের উপর ডিপেন্ড করে, যদি ইমাজিন 10টা বা 8টা 9টা যত কম ইউজ করা যায়, দেখবো যে এটার মধ্যে রাখা যায় কিনা, এটা তাই আমরা এটা ইউজ করবো। এটা ইউজ করলে অটোমেটেড ইমেজগুলো খুবই হালকা হয়ে যায়। তারপরে নাম্বার 5 ফন্ট অপটিমাইজেশন। আমরা যে কোনো মন মতো ফন্ট ইউজ করব না, রিকমেন্ডেড ফন্ট ইউজ করব। যেমন কিছু নাম আছে এরিয়াল ফন্ট মাত্রা ছাড়া, যে নাম এই জিনিসটা দেখেন যে ক্যারিবেরি, যে ক্যারিবেরি যেটা আমরা এই যে স্লাইডে যে আমি স্লাইডটা তৈরি করছি মাত্রা নাই, এই দেখেন ক্যারিবেরি। আমি যদি এটাকে এটাতে এটা কি করি এরিয়াল দেই একটু এরকম একটু মোটা, কিন্তু মাত্রা নাই। আমি যদি এটাকে মাত্রা এরিয়ালটাকে যদি একটু ছোট করে দিতাম তত সুন্দর স্পষ্ট। তারপরে রোবোটো ফন্ট মনে হয় এটার মধ্যে আছে কি না দেখি আগে, রোবোট এখানে নাই, কিন্তু ওয়েবসাইটের মধ্যে পাবেন। এটা এই মেটার মধ্যে ফন্টটা আছে, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফন্ট এটা, আর রোবোটো পাবেন। এরকম কিছু ফন্ট আছে যেগুলো মাত্রাবিহীন ভাবে। আর আপনি এটাকে যদি এখন টাইমস নিউ রোমান দেন, এখন বলতে পারেন তফাৎটা কি। হ্যাঁ, তফাৎ হলো মোবাইলে পড়ার জন্য সুবিধা অসুবিধা আছে। ছোট্ট ডিভাইসের মধ্যে এগুলো হিজিবিজি মনে হবে, মাত্রাগুলা বাজে মনে হবে, খিজিবিজি মনে হবে। আর মাত্রাবিহীন যদি আপনি ছাড়েন ওটাকে পড়তে কাস্টমারদের খুবই সুবিধা হবে। বিশেষ করে ক্যারিবারি ফন্টটা খুবই ছাকা ছাকা, আমার কাছে এটা ভালো লাগে। রোবোটো ফন্টটাও ছাকা ছাকা, ওয়েবসাইটে ইউজ করা যায়, এখানে হয়তো শো করে নাই। এইগুলো ফন্ট ইউজ করা ট্রাই করে, যে কোনো যেন তেন ফন্ট ইউজ না করে। এরপরে কি আছে যে থিম অপটিমাইজেশন। থিমকে আমরা অপটিমাইজের ভিতর রাখতে হবে। ফ্রি থিম আর পেইড থিম যেটাই নেই না কেন, আমরা যাটার কাছে ভালো মনে হয়, তা আমি জানি জেনারেটর প্রেস, অ্যাস্ট্রা,
এগুলো ফ্রিতেই ভালো, আরো লিস্ট আছে আপনাদের দেওয়া আছে 12টা। এগুলো যেটা ইউজ করেন না কেন ফ্রিতে খুব সুন্দর অপটিমাইজ করাই থাকে, মোবাইল রেসপন্সিভ করাই থাকে। আমরা জাস্ট একটু নাড়াচাড়া, পেজ বিল্ডার এলিমেন্টর, আর এলিমেন্টর এমন একটা পেজ বিল্ডার পুরা প্রত্যেকটা ডিভাইসকে ধরে ধরে অপটিমাইজ করা যায়, খুব সুন্দর অপশনগুলো দেওয়া আছে। তাই আমরা ফ্রি থিমের সাথে যখন আমরা যে পেজ বিল্ডারটা ইউজ করতেছি সবাই, ওটা দিয়ে পুরোপুরি 100% মোবাইল ফ্রেন্ডলি করা যায়। তাই আমরা অপটিমাইজ এটা করবো আমাদের সাইটের মধ্যে। দেন বলছে যে ম্যাক্সিমাইজ 10 প্লাগইন অথবা প্লাগইন অপটিমাইজ। আমরা হয় ম্যাক্সিমাম 10টা ইউজ করব, অথবা মানে এটা দরকার নাই, প্লাগইন অপটিমাইজ আমাদের জন্য, ডেভেলপারদের জন্য। তো আমরা অন্তত ম্যাক্সিমাইজের বাইরে আমরা যাব না। এটা আমরা লিস্ট আগে দেখব কি কি ইউজ করব। তারপরে বলছে ইউজ এ ক্যাসি প্লাগইন, ডাব্লিউপি রকেট, এটা আমাদের রাখতেই হবে 10টার মধ্যে। ডাব্লিউপি রকেট আছে, আমি আরেকটার কথা বলছি রেজি রোড, দুটোর একই কাজ, এটা আমি দিয়ে দিচ্ছি। যেটাকে A3 বলা হয়, A3 এই নামে পাবেন। যে কোনো একটা ইউজ করলে হবে। এই ক্যাশেটা অটো ক্যাশে সে রিমুভ করে দেয়, যাতে কুকি মুকি যাতে আমার এখানে সাইটের মধ্যে মানে ক্যাশ না হয় সেটা রিমুভ করবে সে। তারপরে ইউজ পাওয়ারফুল হোস্টিং, আমাদের সর্বোপরি যে ফার্স্টিং আমরা যেটা ইউজ করছি, আমরা জার্মানিটা ইউজ করতেছি, বা যারা আরো নতুন কিনবে নেম সিভিটা এখন বাজে অবস্থা, পারলে পরে দেখে শুনে হোস্ট গেটর আছে, ব্লু হোস্ট আছে, অ্যামাজনেরও নিজস্ব আছে, গুগলেরও হোস্টিং আছে, আরো এরকম বাংলাদেশের বেশ কিছু আছে। তবে আমরা এরকম দেখে হোস্টিং মানে পাওয়ারফুল, যেন তেন না বুঝে ফ্রি হোস্টিং হতে পারে বা অন্য একটা আন্দাজে একটা হোস্টিং এরকম করে না, অন্তত বুঝে শুনে হোস্টিং ইউজ করা। এই 9টা যদি আমরা ম্যানেজ করে মানে মোটামুটি মাথায় নিয়ে আমাদের সাইটটা ডেভেলপ করতে পারি, আমাদের তাহলে কি হবে যে মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং যেটা আছে এটাও ফুলফিল হবে এবং আমাদের সাইটটা মোটামুটি ঠিক মতো হবে। এখন দেখি যে এইগুলো যে আমরা বর্ণনা দিলাম, আর এটাতে আমি একটু যাই এই সাইটটার মধ্যে গিয়ে আমার এই যে সাইটগুলো ইউআরএল আছে একটু জাস্ট টেস্ট করি যে কোন সাইটের কোন অবস্থায় আছে। এটা কমন একটা আমাদের একটা ডোমেন নিয়ে আসি, কন্টেন্ট ওয়ালা, দেখি এটার অবস্থা দেখি, এটা নিয়ে আসি, এখানে দিচ্ছি, এখানে জার্মানি, এখানে আপনার দরকার নেই। আমরা দেখবো হচ্ছে যে আছে নর্থ আমেরিকান, ওয়াশিংটন ডিসি, যে কোনো একটা দিয়ে আপনারা, আমি ওয়াশিংটন ডিসি দিলাম। আমরা ওই তাদের সার্ভার থেকে এটা কেমন রেসপন্স পাবে আমরা দেখি। এটা হোক, আমি আর একটা জায়গায় যাই, আমাদের তিনটাতে যাই, এটা গুগলের নিজস্ব লেখা, আমরা এটাতেও যাই, তিনোটাতে আমি যাচ্ছি। যে কোনো একটা ফলো করে কাস্টমাইজ করে বাকি তিনোটাতে একটাতে করবে, বাকিগুলো তো হয়ে যাবে। আমরা এখানেও দিয়ে রাখি টেস্ট ইউর সাইট, এখানেও দিয়ে রাখি অ্যানালাইজ, দেখি এটার মধ্যে কোনো রেজাল্ট আছে কিনা। এই যে আমাদের সাইটটা দেখাচ্ছে পারফরম্যান্স 700 100 মার্কিং করা হয়, টোটাল পেজ আছে 1.6, ওয়ার্ড টাইম 1.6, এটা ম্যাক্সিমাম 3 সেকেন্ডের মধ্যে হয়ে স্ট্যান্ডার্ড। তারপরে মোটামুটি এই হলো মেন যে গ্রেড 100 মধ্যে 78, এটা কি কি ফেল করছে এখন। এইচটিটিপি রিকোয়েস্ট করতে সে পায়নি, এখন 0 না, এখানে কোনো 00, তার মানে কোনো কিছু নাই, এরর। এটা 100% 100 100 100 100 এখনো মোটামুটি যেহেতু কিছুই নাই সাইটের মধ্যে, সবগুলো আছে। এখন দেখেন ইমেজ টোটাল আছে 1 MB আছে, ইমেজ টোটাল এই 1.6 এর মধ্যে ইমেজ খেয়ে ফেলছে এত, বাকি ফন্টে আছে এত 271 কেবি, বাকি সব কেবি, ইমেজটাই ম্যাক্সিমাম 1 MB নিয়েছে, আর কন্টেন্ট তেমন কিছু নাই মোটামুটি। এখন এই সূত্র ধরে এটা ঠিক আছে এখনো। এগুলোর মধ্যে দেখেন ডিএনএস এর সার্ভার ঠিক মতো, এসএসএও ঠিক মতো আছে, সবগুলো ঠিক মতো ধরছে। এখানে কোনো প্রবলেম তেমন কিছু ব্লক টক কোনো কিছু নাই, নিচের দিকে ব্লক 00 এই সাইডটা আছে। আর আমরা এটা একটু দেখি, আমরা অন্য একটা সাইট, এটার বাইরে আরেকটা সাইট দেবো, এটাতে দেখলাম মোটামুটি ভালো একটা সাইট, এখন মোটামুটি র্যাঙ্ক ঠিক আছে এখন পর্যন্ত। এটাতে দেখাচ্ছে মোবাইলের মধ্যে 84% ভিউ হচ্ছে, 84 মানে হিউজ, 70 উপর রাখা মিনিমাম, আর 80 হলে তো খুব ভালো, 90 হলে আরো ভালো। সাইটটা কেন ভালো, আমরা জানি এটার মধ্যে কিছু নতুন একটা সাইট, তেমন কিছু এটার মধ্যে নাই। কোনটা পেস করছে, জিটি ম্যাট্রিক্স পেস করে তো 84 হবেই, জিটি ম্যাট্রিক্স করে তো হবে না, আমাদের সাইট তো জিটি ম্যাট্রিক্স না, আমাদের এটা করতে হবে। আমরা জিটি ম্যাট্রিক্স এটা ঠিক আছে, আমরা এটার মধ্যে জিটি ম্যাট্রিক্স তো মোবাইল ফ্রেন্ডলি হবেই। আমরা আমাদের সাইটটা দেখবো, এটার মধ্যে কি দিয়েছে দেখি, এটার মধ্যে কি জিটি ম্যাট্রিক্স আছে, জিটি ম্যাট্রিক্স তো থাকবে 100 এ 100, এটার মধ্যে আমরা জিটি ম্যাট্রিক্সের মধ্যে জিটি ম্যাট্রিক্স অ্যানালাইসিস করছি।
আমাদের এই ওয়ারেলটাকে দিব, সরি এই ওয়ারেলটাকে দিব, অ্যানালাইজ হতে থাক। আমরা দেখি এখন কি, এখন এটাতে দেখেন 61, তার মানে আমাকে আপডেট করতে হবে। এখানে রেটিং পাওয়া আছে 90 থেকে অনেক সবুজ গ্রিন কালার হয়, 50 থেকে 89। আমরা জানি 80 70 থেকে 80 এর মধ্যে রাখা, 80 এর উপর রাখলে আরো ভালো। এখন এই যে 61 কি কি প্রবলেম গুলো আছে সেগুলো আমাকে দেখাচ্ছে। ফার্স্ট কাউন্টার বা পেইন্টে কি এটা একটা আছে, স্পিডের সমস্যা আছে, লার্জের কারণে। এখন এটা ডিটেইলস আমরা দেখেন সার্ভ মানে সার্ভ ইমেজ এন্ড নেক্সট জেনারেশন ফরম্যাট। এখন নেক্সট জেনারেশন ওয়েব ফরম্যাটটা তারা চাচ্ছে, কি কি কোন কোন ইমেজগুলো প্রবলেম আছে দেখেন সে দেখাচ্ছে এখানে। এইটা দেখেন, এই যে আমাদের হোমে যে ইমেজটা আছে সেইটা কত 1.4 এমবি হবে, এটা কিলোবাইট যেহেতু মানে 1.4 এমবি। এইটা হলো আমাকে কি করতে হবে, এটাকে ঠিক করে দিতে হবে। এই ইমেজটার মধ্যে 104 কেবি ঠিক আছে, এটা ঠিক আছে, এটা কোনো প্রবলেম নাই। আমাদের 200 কেবি নিচে আছে, এটা ঠিক আছে। এটা অনেক বড় একটা ইমেজে দেখেন 1.4 কেবি দেখাচ্ছে, 1475। আমরা জানি 1024 কেবিতে 1 এমবি, তার মানে এটা 1 এমবি, এটাই একটা ইমেজ আছে প্রবলেম। আমরা এখানে যদি ক্লিক করি আর যদি সাইড ওপেন থাকে সেখানে চলে যাবে, ওই ইমেজটা বের করে আমরা জানি এই ইমেজটা কোথায় আছে আমরা তো জানবোই, সেটা আবার রিসাইজ করে এটাকে পুনরায় আপলোড দিব। তারপরে কি আছে, এগুলো আছে প্রপার্টি আছে, প্রপার্টি সাইজ ইমেজ এখানে ওইটাই দেখাচ্ছে। আমাদের রিডিউস ইনিশিয়াল সার্ভার রেসপন্স থেকে একটু কম টাইপ আছে, 1.23 সেকেন্ডটাও ঠিক আছে। সার্ভার টাইম আমাদের ম্যাক্সিমাম 3 সেকেন্ডের ভিতর হয়ে ভালো। রিমুভেবল আনইউজ কি আছে এখানে, এইগুলো কোনো প্রবলেম, এগুলো থিমে থেকে নিয়েছে, এগুলো আমাদের ম্যানুয়াল কিছু নাই। আর কি কি আছে, ইমেজটা আমরা এখানে শুধু কভার আপ করতে পারবো খুব সহজেই। বাকিগুলো আমাদের কোডিং রিলেটেড যেগুলো আমাদের, সেগুলো আমাদের হাত দিব না, কারণ কোডিং আমরা করতে পারবো না এগুলো। সোর্স ফাউন্ড থেকে কি কি আছে এখানে, প্রত্যেকটা ওই ধরে নিচ্ছে প্রত্যেকটা কোডিং থেকে নেওয়া। আমাদের মোবাইলের জন্য আমরা যদি ইমেজকে ফাইনাল করি, এই সাইটটা দেখেন এখানে 61 আছে, ইমেজগুলো ঠিক করতে পারি এখানে 70 বা 70 আপ হয়ে যাবে। মোবাইল ডেস্কটপে এখন কত আছে 62, ডেস্কটপের জন্য খুবই খারাপ। ডেস্কটপে অন্তত 80 এর উপর হওয়া চাই, মোবাইলের মিনিমাম 70 হওয়া চাই। এই দুটো মাথায় রাখে, মোবাইলের মিনিমাম 70, ডেস্কটপের মিনিমাম 80 হতেই হবে, তাহলে সেই সাইটটা ভালো সাইট হিসেবে গণ্য করা হবে। এখানে কি কি সব প্রবলেম গুলো দেখাইছে, এই মিনিট গুলো কি করবেন, কোথায় কোথায় ব্লক আছে, কি আছে না আছে, এগুলা কিভাবে করে। আমরা এখন এইটারটা যদি গুগল পেজ স্পিড ইনসাইটেরটা ফিক্স করি, সেটার জন্য একটা মেথড, কারণ এগুলো একটা ডাটা শো করে। এটাতে যদি কোনো প্রবলেম ফেস করে যায়, এটার মেকানিজম আরেক রকম। যদি জিটি ম্যাট্রিক্স এখানে দেখা যায় সি গ্রেড দেখাচ্ছে, যেটা এ গ্রেডে আনতে হবে, বি গ্রেডে আনতে হবে। এটা আনার জন্য কি কি ঠিক করতে হবে সেখানে এই পলিসি এখানে প্রত্যেকটা দিচ্ছে, কোনটা প্লাগইনের মধ্যে কি কি দেরি হচ্ছে সেগুলো দেখানো, যে আইকনে দেখা আছে কোনটার মধ্যে এলিমেন্টর থেকে কি হচ্ছে, কোনটা থেকে কতটুকু কেবি বা কতটুকু সাইজ, মানে যখন সে সার্ভার লোড হচ্ছে কোন কোন জিনিস থেকে কত কেবি করে জায়গা সে নিচ্ছে। এগুলোর কারণে ওভারঅল 3 সেকেন্ডের মধ্যে 2 সেকেন্ড টোটাল ফুল লোড হতে নিচ্ছে। এখনো পর্যন্ত ঠিক আছে, যেহেতু কন্টেন্ট না থাকার পরেও 2.6 সেকেন্ড, তার মানে কন্টেন্ট হয়ে একটা সময় আরো বেশি খারাপ হতে পারে। এখন পর্যন্ত ঠিক আছে, কিন্তু এগুলো ফিক্স করতে হবে, আরো ফাস্ট করতে হবে। আর ফাস্ট আরেকটা দেখি, একটু ভারী সাইট নিয়ে আসি, তাই দেখেন আরো জিনিসটা দেখতে পারবো। একটু ভারী সাইট হলো এই সাইটটা মোটামুটি, এটা বড় সাইট যেহেতু আছে। এইটার অবস্থা দেখি একটু, আমরা এখানে একটু দেখি, আমরা এটা একটু দেখি কি অবস্থায় আছে। আমরা এটা আমরা দেখি, টেক্সট আমরা এখন এটা দেখি, এটা আসুক আগে। স্টেপ ফ্রি এখন হচ্ছে, এখানে সময় দিতে হবে। এটা অ্যানালাইজ কি হলো দেখি। এটার মধ্যে কি HTTPS না, আছে সাময়িক এটা এখন এই যেটা আছে। এখন দেখি আমরা কি অবস্থা, লোডিং এখন নিচ্ছি বাবা। আচ্ছা আসলে মোবাইলে 31, এখানে ম্যাক্সিমাম কি বলছে, যেখানে 8.8 সেকেন্ডের মতো নিচ্ছে শুধু রেন্ডারিং ব্লক। তার এটা সার্ভার, এটা এগুলো থেকে সার্ভার থেকে আসে। তারপরে রিমুভাল আনইউজ ইমেজের কি প্রবলেম আছে দেখে, ইমেজ এখানে কোনো কথাবার্তা বলছে, ইমেজ নেই কোনো
সবগুলো সার্ভার রিলেটেড। আচ্ছা, ওয়ার্ক টাইম আর এটার মধ্যে কি ডেস্কটপ পেজ 48, ডেস্কটপের জন্য খুবই খারাপ। আচ্ছা, এরপরে এটার মধ্যে জিটি ম্যাট্রিক্সের রেজাল্টটা কি ফেল গ্রেড আর কি, মানে এটা পারফরম্যান্স 17 সেকেন্ড, কত বাজে অবস্থা, মিনিমাম 3 সেকেন্ড ম্যাক্সিমাম আর কি, স্ট্যান্ডার্ড 3 সেকেন্ড, সেখানে 17 সেকেন্ড ইউজ টাইম নিচ্ছে সাইটটাতে। কি কি হাই মানে প্রবলেম আছে, রিডিউস ইনিশিয়াল সার্ভার রেসপন্স, সার্ভার যে সার্ভারেই আপনার সাইটটা থেকে ওপেন হচ্ছে, সার্ভার থেকে প্রচুর টাইম নিচ্ছে, এই রেন্ডার ব্লকিং এটাও সার্ভারের সাথে রিলেটেড, অ্যাভয়েড ক্লিনিং ক্রিটিক্যাল রিকোয়েস্ট, প্রত্যেকটাই সার্ভারের সাথে সম্পৃক্ত। এগুলো এখন সিডিএন তো আচ্ছা, সিডিএন থাক, এটা মোটামুটি রিভিউ অ্যানালিসিস, এই সাইটটাকে মোটামুটি রাস্তায় আনতে হবে আর কি। ঠিক আছে, আমরা এই সাইটটা নিয়ে হয়তো পরে দেখবো যদি এই সাইটটা নিয়ে কোনো কাজ করা যায় কিনা। এই সাইটটা কার গ্রুপেরই মনে হয়, এই সাইটটা দেখতে পাচ্ছি, এই দেখেন ওই যে আমি ইমেজ ক্রিয়েট করেছি মনে আছে কিনা, সেইটা এখনো পর্যন্ত আসতেছে, এত বড় ইমেজ, যে ইমেজটা আমি ওই যে গুগল আমাকে দেখাইছে, খারাপ অবস্থা, ইমেজটা বাদ দিতে হবে। আমরা সামনে ক্লাসে হয়তো ক্লাস একটা ভিডিওর মধ্যে যে কোনো একটা সাইট আপনাদের গ্রুপের যাদের সাইট মোটামুটি কন্টেন্ট সহ আছে 7-8টা এরকম একটা সাইট দেন, যারা ইউআরএল দেখলেও প্রবলেম নাই, যেহেতু ভিডিওর মধ্যে ইউআরএলটা থাকবে, ওই ইউআরএলটা দেখলেও প্রবলেম নাই, তাই এরকম একটা সাইট আপনি চেক করে দিবেন, আমরা ঠিক করে ওটাকে সবচেয়ে ম্যাক্সিমাম কতটুকু করা যায় ওটা ভিডিও রেকর্ড থাকবে লাইভ। এটা আমরা ক্লাসের মধ্যে রাখবো আর কি, ভিডিও করে রাখবো কিভাবে পারফরমেন্স বাড়ানো যায়, কারণ এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি তাহলে আশা করি মোটামুটি হয়ে যাবে। এই তিনটা হচ্ছে চেক করা জায়গাগুলো। আমাদের এই টেকনিক্যাল পার্টের আজকে মোটামুটি এই হলো প্রথম যে অংশটা ছিল, 2টা পার্ট করা। আগামী পরের ক্লাসে আমরা এটা সেকেন্ড পার্টের মধ্যে যে জিনিসটা আছে যে ইউআরএল গুলো, এখন ইউআরএলটা আমরা কিভাবে এসইও ফ্রেন্ডলি স্ট্রাকচার তৈরি করব, স্ট্রাকচার ডাটা কিভাবে আমরা ঠিক রাখবো, এটা কিভাবে ইউজ করতে হয়, হ্যাঁ, তারপরে পেজের ডেপথের সাইট এটা কিভাবে আমরা মেজারমেন্ট করব, টেম্পোরারি থিওরি ডেটা কিভাবে ইউজ করবে, এবং আমরা রিডাইরেক্ট চেঞ্জ যতগুলো আছে কন্টেন্ট ভেঙে যাওয়ার পরে বা নতুন যে তৈরি করার পরে অটোমেটিক্যালি আরেকটা তৈরি হচ্ছে ক্যানোনিক্যাল, এইগুলো আমরা সামনে কিন্তু আরেকটু কঠিন দেখে আমি এটা একটু সেকেন্ড পার্টে রাখছি, এগুলো আমরা একটু প্র্যাকটিক্যাল করবো, প্রত্যেকটা আপনার প্র্যাকটিক্যাল দেখে বুঝতে পারবো। এই হলো আমাদের প্রথম, এবং আগামীকাল হলো টেকনিক্যাল পার্টটা। টেকনিক্যাল পার্টটা কঠিন হলেও প্রত্যেকটা জিনিসের স্বচ্ছ ধারণা থাকা চাই, ক্রস এররটা কি বুঝা, যে সার্চ কনসোলে এরর গুলো শো করে, কি কি এরর, অনেক রকমের এরর হতে পারে, আমরা এরর গুলো সার্চ কনসোল থেকে আইডেন্টিফাই করতে, এটা পর্যায়ে আমাকে করতে হয়। আপনার তারপরে হচ্ছে গুগল ভিউটা কোথায় থাকে, এটা অ্যানালাইটিক্স এর মধ্যে থাকে, এই অ্যানালাইটিক্স এর মধ্যে দিয়ে জিনিসগুলো দেখা যায়। তারপরে মোবাইল ফ্রেন্ডলি হওয়ার জন্য অনেক কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই জিনিসগুলো আমার সাইটের মধ্যে থাকা জরুরি। ব্রোকেন লিংক কিভাবে চেক করে সেটা কিভাবে ঠিক করা, তারপরে এইচটিটিপিএস অবশ্যই সাইটের মধ্যে এসএসএলটা রাখা, তারপরে লোডিং স্পিড আমরা চেক করার পরে ওইটাকে অপটিমাইজ করার ক্ষেত্রে যেহেতু ইমেজ ইস্যু হয়ে থাকে, তার সার্ভার যেটা রেসপন্স টাইম, আমি এখানে বলছিলাম যে সার্ভার একটা বড় ফ্যাক্ট, এখন সার্ভারের উপর বেস করে কোনো সাইট অনেক সময় স্পিড কমে যায়, এটা সার্ভারে যদি লোডিং স্পিড হয় এটা আমাদের নিজের হাতে কোনো কিছু নাই, কিন্তু বাকি ইমেজগুলো যদি ঠিকঠাক করা হয় আশা করি অনেকগুলো হবে। আবার যে প্লাগইন যেগুলো আছে, যে আইকে ক্যাচে প্লাগইন গুলো আছে, তারপরে আরো স্পিড করার জন্য আরো কিছু জিনিস আছে, রেজিওর যেগুলো আছে, এগুলো যদি আমরা ইউজ করি অথবা ডাব্লিউপি রকেট যদি ইউজ করি, আশা করি অনেকগুলো এই যেটা এখন দেখা যাচ্ছে 42-52 পারফরমেন্স, সেটা 70-80 এরকম হয়ে যায় এই প্লাগইন গুলো ইউজ করা আর ছবি কিছু অপটিমাইজ করা, বেসিক কয়েকটা কাজ করি মোটামুটি সাইট অপটিমাইজ হয়ে যায়। এই হলো আমাদের আজকে মোটামুটি টেকনিক্যাল এরর। আমাদের ক্লাস অলরেডি 12টা শেষ, মানুষ এখন 11 জন আছেন, আশা করি কোনো কথা থাকলে কারো বলতে পারেন, ক্লাস আমাদের শেষ। আর এটা রেকর্ডিংটা স্টপ করে দেই।